নাভি দেখার অপরাধে আজ 3 দিন যাবৎ এক প্রকার কারাগারের মধ্যে আছি। না পারছি পালাতে, না পারছি এসব টর্চার সহ্য করতে। প্রতিদিন 2 ঘন্টা করে এসব নির্যাতন চলে। কোন দুঃখে যে ওই দিন ছাদে গেলাম, কেন যে গেলাম আল্লাহ ভালো জানে। ওই দিন যদি না যেতাম আজ এসব সহ্য করতে হতো না। কলেজ শেষ করে 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসতে হয়, আর ঠিক 5-10 মিনিট পরে শুরু হয় আমার উপর অত্যাচার। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে গেলাম। গরমও অনেক পড়ছে, শার্টটা ভিজে গেছে। শার্টটা খুলতে যাব অমনি মনে পড়লো দারোগারের তো বারণ, কিছুই খোলা যাবে না। মনে সাহস রেখে ওটা খুলে ফেললাম। এমন দুর্গন্ধযুক্ত শার্ট ওনার সামনে কেমনে যাব? যাই হোক, যা হবে পরে হবে। হাত মুখ ধুয়ে একটু বসলাম, মোবাইলটা চেক করলাম কয়টা বাজে। ও মা, টাইম দেখে তো আকাশ থেকে পড়লাম। এক প্রকার দৌড়ে গিয়ে দরজায় কলিং বেল দিলাম। দরজা খুলতে ওই প্রান্তের ব্যক্তিটির হাতে ইয়া বড় একটা লাঠি। আল্লাহ জানে এটা দিয়ে পিটাইলে তো সত্যি মরে যাব। আমি হা করে লাঠির দিকে তাকিয়ে আছি, না জানি কখন ঠাস করে এসে পড়ে। ভয়ে শরীর ধুকপুক করতেছে। আঙ্কেল আন্টি থাকলে হয়তো বেঁচে যাব। আল্লাহ রহম করো একটু। তিথি আঙ্কেল আন্টি আছে নাকি ঘরে? না। কি নাই মানে? কোথায় গেছে? অফিস থেকে আসেনি এখনো। আমি আজকে খুব অসুস্থ, গরমে ডায়রিয়া হয়ে গেছে। আজকের জন্য একটু ছুটি দাও। মেয়ের সাথে বাসে করে আসার সময় তো ওই ঠিকঠাক ছিলি, আমার কাছে এসেই তোর সব সমস্যা। না মানে ওরা তো আমার ফ্রেন্ড, বসলে এত কি সমস্যা? এত যখন বুঝিস, নাভি দেখার সময় এসব কথা মনে ছিল না? ও ও আসলে ওই দিন ও করতে করতে দিল একটা মস্ত বড় উপহার। ও কি ব্যথা করছে। কি আবার দেখবি নাকি? ছি ছি ছি, কি বলো এসব? তাহলে ওই দিন দেখছিলি কেন? কি করব, এত সুন্দর নাভি দেখলে কে চোখ সরাইতে পারবে? কি বললি? না মানে দুঃখিত, এবারের মতো মাফ করে দাও না। আমি বাড়িটা ছেড়ে দিব, আপনি শান্তিতে থাকেন। তাহলে আমার নাভি দেখছিস, ওটার কি হবে? কি হবে? বাবাকে বললে কি হবে জানিস? সোজা জেলে পুরে দিবে, আর 1 দিন 2 দিন না, আজীবনের জন্য ভরে দিব। এত পাওয়ার দেখানোর একটাই মানে, তার বাপ পুলিশ কমিশনার, চাইলে করতে পারে। আর আমাকে ছাড়িয়ে আনার মতো কেউ নাই। আমার মতো এতিম একটা ছেলের উপর এভাবে মানসিক শারীরিক টর্চার করছেন, এগুলো কি ভালো? আজ পর্যন্ত কোনো ছেলে আমার হাত পর্যন্ত দেখেনি, সেই জায়গায় তুই ডিরেক্ট আমার সব কিছু দেখে ফেলেছিস। তোকে ছেড়ে দিব কেমনে? সবকিছু কই, নাভিটাই না দেখছি। তোর এখন সবকিছু দেখার শখ জাগছে না? দাঁড়া কুত্তা, তোরে আজ আমি দেখাচ্ছি এই তিতলি কি জিনিস। তিতলি আমার দিকে তেড়ে আসতে এমন সময় কলিং বেল বেজে উঠলো। মনে হয় আন্টি আসছে। আমু আর আসার সময় পেল না, দূর। রাগে গজগজ করতে করতে দরজা খুলতে গেল। এতক্ষণ যে আমাকে এত শাসন করছিল তার নাম তিতলি। মাঝে মধ্যে আমি তিথি বলেও ডাকি। বাবা পুলিশ কমিশনার, মা ডাক্তার, আর মেয়ে আমার শিক্ষিকা, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আর আমি হলাম আপনাদের সেই চিরচেনা আয়ান আহমেদ, পড়াশোনার ফাঁকে ফ্রিল্যান্সিং করি। ব্যাস এতটুকুই। সামনে গল্পের সাথে থাকলে হয়তো আরো কিছু জানতে পারবেন। রাগে গজগজ করতে করতে মাকে নিয়ে আসতেছে, আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আয়ান, বাবা কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তিতলি পড়ছে নাকি ঠিক মতো? অনেক ভালো করে। শালার কি যে পড়তেছে, না পারি বলতে না সইতে। কি বলো মুখের ভেতর করে? খাইছো নাকি দুপুরে? না। আচ্ছা বসো, আমি রহিমাকে বলে দিচ্ছি। তিতলি এদিক ওদিক না ঘুরে পড়তে বস। আন্টি চলে যেতে আবার শুরু হলো ম্যাডামের লাফালাফি। ওই তুই মুখের ভেতর বিড়বিড় করে কি বলতেছিলি? হ্যাঁ, হাতে পায়ে চলে ম্যাডামের অত্যাচার। ওনার পা দুটো দিয়ে আমার পা চেপে ধরছে। ও ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। পাওয়ার জন্যই তো ধরছি। কি বলতেছিলি বল। আমি হাসবো না কাল থেকে এরকম করলে। কি বললি তুই? চেয়ার থেকে উঠে সোজা আমার কান দুটো টেনে ধরলো। এমন জোরে টানতেছে, না পারতে আহ বলে চিৎকার করে উঠতে হাত দিয়ে মুখ চেপে ধরলো। চুপ কুত্তা, তোকে আরেকবার আওয়াজ করলে কেটে টুকরো টুকরো করে কুত্তারে খাওয়াবো। রহিমা হাতে নাস্তার ট্রে নিয়ে এসে টেবিলে রাখলো। ও তেমন কোনো রিয়াক্ট করলো না, কারণ আজ 3 দিন ধরে দেখতেছে এসব। ও একটু দাঁড়াতেই ম্যাডাম গর্জে উঠলো, যা এখান থেকে কি দেখছিস? হ্যাঁ জি আপা। ওনাকে এরকম ভাবে তাড়িয়ে দিলে কেন? কি মনে করবে উনি? ও মা, দরদ হচ্ছে না ওনার উপর? ওই আন্টি আসতেছে। এটা বলতে তড়িঘড়ি করে কান ছেড়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। ওর এমন আচমকা ভয় পাওয়া দেখে আমি হাসি চলে আসলো। আমার হাসি যেন থামছেই না। আমার এমন হাসি দেখে তিতলির আগে ফুসফুস করছে। হঠাৎ প্লেট থেকে দুধের গ্লাসটা নিয়ে আচমকা মাথার উপর ঢেলে উপর দিল। কি করছো এটা? চেয়ার থেকে তাড়াতাড়ি উঠতে উঠতে ততক্ষণে আমার মেশিন পর্যন্ত পৌঁছে গেছে। গরম দুধ হওয়ার কারণে মনে হয় সবকিছু ঝলসে গেছে। এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে গেলাম। এরপর কি আর করা, সব তো ভিজে গেছে। রুমে গিয়ে চেঞ্জ করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আমি ওয়াশরুম থেকে বের হতে সামনে দেখি তিতলি হাতে রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে। নেন এটা। লাগবে না, আমার রুমে যেতে হবে। যেটা বলছি ওটা করেন, এটা দিয়ে মুছে ফেলেন। কেমনে মুছবো? নিচে পর্যন্ত চলে গেছে। সরো, রুমে যাব আমি। না। দুপাশে হাত দিয়ে আছে। এ কি রকম মেরে আল্লাহ! এই অবস্থায় কেউ দেখলে মান সম্মান যাবে। হাত সরাও, আজকে অনেক হয়েছে, আর না, আমাকে যেতে দাও। 2 ঘন্টা এখনো হয়নি, আর আমাকে এখনো পড়ার নাই, পড়তে হবে। আসেন। দেখো আমার কিন্তু রাগ উঠতেছে।
কি করবি তুই? হ্যাঁ, তোকে আমি ডরাই নাকি? আব্বু বলবো ওইটার কথা? না থাক, চলো ভেতরে। গেঞ্জি ছিল, ওটা পুরোটাই ভিজে গেছে। গায়ের উপর তোয়ালেটা দিয়ে কোনো রকম বসলাম। কি পরবে ওই বিষয়টা নাও। আমি সব পারি। আপনাকে কালকে পড়া দিছি, ওইগুলো করছেন? মেয়ে বলে কি এ নাকি এখন আমার থেকে পড়া নিবে। কোন মুসিবতে পড়লাম নিজেই জানি না। কি হলো, পড়া করছো? দেখো, সবসময় পাগলামি ভালো লাগছে না। আমি তোমাকে পড়াইতে আসছি নাকি তুমি আমাকে পড়াইতে আসছো? যাই মনে করিস কর, এখন যেটা বলছি ওটা কর। মাথায় সমস্যা আছে মনে হয় মেয়েটার। চুপ না থেকে পড়া বের কর। 2-3 দিন যাবত তোমার এসব পাগলামি সহ্য করছি। দেখো, সামনে আমার লাস্ট ইয়ারের ফাইনাল এক্সাম আছে। তুমি এমন করলে আসবো না আমি। ওই কি বললি? আসবি না মানে কি? হ্যাঁ, ভাইরে, মেয়েটা কথা বলার সাথেই হাতে লাঠিও ঘোরাচ্ছে। এখন তো একটা দিয়ে দিতে পারি। তুমি ছোট নাকি? এসব কি পাগলামি শুরু করছো? যা ইচ্ছে করো, আমি আসবো এমন করলে। আর হাত থেকে লাঠিটা ফেলো। আব্বুকে গিয়ে বলবো তুই আমার লুকিয়ে লুকিয়ে গোসল করা দেখছিস? তখন কি হবে জানিস? ওটা কখন করছি? তুই যদি না আসিস সোজা গিয়ে আব্বু ওটা বলবো। থাক, তোমার এত কষ্ট করে বলা লাগবো না। কালকে যে প্র্যাকটিক্যাল খাতা একটা লিখে আনতে দিছি, ওটা করছিস? ওটা তো তোমাকে করতে দিছে স্যারে। আমি পারবো না তাই তোকে দিছি। কই ওটা? রুমে আছে, সময় ছিল না আমার। রুমে গিয়ে কি করছিস? হ্যাঁ, কয়টা মেয়ের সাথে প্রেম করিস? অনেক বড় প্রেমিক হয়ে গেছিস না? ভাই, এত চিল্লাও কে? মেয়েটা সারাদিন এত কথা বলে, মাথা ব্যথাও করে না মনে হয়। মোবাইল চেক করে দেখি 2 ঘন্টা হয়ে গেছে। আমার সময় শেষ, যাচ্ছি আমি। 2 ঘন্টা হয়ে গেছে নাকি? জি। হালকা একটা ভেটকি দিয়ে চলে আসলাম রুমে। মাথার উপর দিয়ে কি ঝড়টাই না গেল। ম্যাচে থাকতে পারি না, বিদায়। একাই একটা বাসা নিয়ে আছি। এখানে আসছি প্রায় 2-3 মাস হয়ে গেছে। বাড়িওয়ালার কথা ছিল ছাদে যেন না উঠি। আরো বিভিন্ন প্রকার নিয়মকানুন দিছিল। 3 দিন আগে কলেজ থেকে একটু আগে চলে আসছি, যার কারণে রুমে বসে বসে বোরিং ফিল করছিলাম। বাড়িটা অনেক বড়। আমি থাকি 2nd ফ্লোরের একটা রুমে। বিল্ডিংটা 5 তলা বিশিষ্ট। ওই দিন ভুল করে ছাদে উঠলাম। ও মা, সেখানে উঠে দেখে একটা পরী ব্যায়াম করতেছে। ছোট একটা টি শার্ট, পরনে একটা স্ক্রিন প্যান্ট, শরীরের সাথে একদম আষ্টে পিষ্টে লেগে আছে। ভালো করে খেয়াল করে দেখি কোমরে একটা তিল আছে। টি শার্টটা ছোট হওয়ায় বুকের নিচে নাভি সব পুরো পেট দেখা যাচ্ছে। কি দেখলাম আমি? কখন যে ওর সামনে চলে গেছি জানি না। আমি এক প্রকার হা করে দেখেই যাচ্ছি। পরে যখন টের পাই, না করে চিৎকার দেয়। ভাই, আমাকে আর পাইকে। এক দৌড়ে রুমে চলে আসছি। মনে করছি দেখছি, ভালো লাগছে, ব্যাস এতটুকুই। কিন্তু না, হঠাৎ একদিন ঘুমাচ্ছি, এমন সময় দেখি কেউ একজন দরজা টোকা দিচ্ছে। আমি দরজা খুলে আকাশ থেকে পড়লাম। ভালো করে চোখ ডলতেছি, সত্যি নাকি মিথ্যে স্বপ্ন দেখছি। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। মেয়েটা গিয়ে কিছু বলছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভেতরে আসেন আন্টি, বসেন। আপনি তো তেমন আসেন না। বসার জন্য আসেনি। তুমি তো মনে হয় তেমন কোনো টিউশনিও করো না, আর কলেজ থেকে এসেও মনে হয় ফ্রি। জি আন্টি, আমার এসব একটু ঝামেলা মনে হয়, তাই ওই আর কি। ফ্রি থাকলে আমার মেয়েটাকে একটু পড়াও। ওর আগের মাস্টারকে বিদায় করে দিয়েছি। আন্টি, আমার তো তেমন সময় নাই, আর আমি টিউশনও করাই না। সামনে ওর এক্সাম। মেয়েটা একটু দুষ্টু, প্লিজ না করো না। আচ্ছা আন্টি, আমি ভেবে দেখবো। পেছনে দেখে আন্টিকে ওই চিমটি দিচ্ছে। ফিসফিস করে কি যেন বললো। ভাবা ভাবির কিছু নেই, তুমি কালকে থেকে আসবে। আন্টি না মানে আচ্ছা। মাথা চুলকাচ্ছি, আগে করাইনি বিধায় একটু সংকোচ সংকোচ লাগছে। ও আমার মেয়ে তিতলি, ওকে পড়াবা কালকে থেকে। আচ্ছা। আচ্ছা, আমি আসি। ওই দিন চলে যাওয়ার পর মনে মনে ভাবছি মেয়েটা মনে হয় একটু শান্ত টাইপের, আর মা বাবাকেও কিছু বললো না। যাই হোক, একটু স্বস্তি ফিল করছি এতদিনে। এর পরের দিন ওকে পড়াইতে গেলাম। এরপর থেকে শুরু হলো যত জ্বালা। মেয়েটা এই কয়দিন জীবনটা তেজপাতা করে ফেলছে। সকালে রুম থেকে বের হয়ে গাড়ির জন্য রাস্তায় দাঁড়াইছিলাম, এমন সময় রিয়ার সাথে দেখা। ও আর আমি সেম ইয়ার, সেম কলেজ, তবে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে। আমি ঢাকায় আসছি 2 বছর হয়েছে। ওর হাত ধরে এই বাড়িতে ঢোকা। রিয়া ওর মা বাবার সাথেই থাকে। ওই শয়তান, তোকে কালকে বলছি না দুইজন একসাথে কলেজে যাব? একটু বেশি ক্লোজ বিধায় ও গা ঘেসে দাঁড়ালো। ও একটা খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে গায়ে হাত তোলা। হাত দিয়ে দুষ্টমি ফাইজলামি করে, যেমন হাসতে হাসতে থাপ্পড় দেওয়া, বাচ্চাদের মতো খামচি দেওয়া, চিমটি কাটা। তুই আমার ধারে কাছে আসবি না, হাতে মশকরা বেশি করিস তুই। ওলে আমার বাবুলে। এটা বলে ও আমার গাল টেনে দিল। ওই বাচ্চা নাকি আমি? লোকে কি ভাববে? হ্যাঁ, সর সামনে থেকে কুত্তি। দুজন দাঁড়িয়ে টুকটাক কথা বলছি আর ফাইজলামি করছি। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসলো। ওটা দেখে নিমিষেই হুশ জ্ঞান উড়ে গেল। মেয়েদের সাথে এত ঢলঢলে কিসের? ভালোই লাগে না এসব করতে? মোবাইলে এই মেসেজটা পড়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। যতদূর সম্ভব এটা তিতলি দিছে, কারণ ও ছাড়া কেউ তেমন তুই তোকারি করে না। রিয়া, বলছিলাম কি, এখানে না দাঁড়িয়ে চল হাঁটি। না, আমার হাঁটতে ভালো লাগে না, একটু দাঁড়া, গাড়ি চলে আসবে। আরে চল তো, সকাল সকাল হাঁটলে এক্সারসাইজ হবে। এক প্রকার জোর করে ওখানে না দাঁড়িয়ে যতদূর পারি কেটে পড়লাম। তবে একটু সামনে আসতে সিএনজি নিলাম একটা। ওটাতে করে দুজন উঠে কলেজ চলে আসলাম। কলেজে ঢুকতেই রিয়া বান্ধবীকে পেয়ে ওর কাছে চলে গেল। কাঁধে ব্যাগটা নিয়ে হলরুমের দিকে গেলাম। ওখানে গিয়ে দেখি সবাই মিলে মজা করছে। রিহান গিটার বাজিয়ে গান গাইতেছে, সাথে তাল লয় দিতেছে রাইহান আর রিফাত। তোর আসতে এত সময় লাগতেছে ওই মুটকি করে? পেছন থেকে সিংহের মতো হামলে পড়লো রিয়া। ওই, তুই কাকে মুটকি বলিস? নিজেরে দেখছিস? সামনে ফুটবল বের হয়ে গেছে। ছেলের সুন্দর এই ভুড়িতে মুটকি? রিফাত কথা শুনেই সবাই হেসে দিল।
তোদের এই অহেতুক কথায় রিহানের গান গাওয়া বন্ধ হয়ে গেল। যত সব আবালের দল। চল সবাই, স্যার আসবে মনে হয়। চল। আরে প্রতিদিন ক্লাস করবো নাকি? চল কোথাও ঘুরতে যাই। আমার মুড নাই, তোরা যা। ওই মুটকি, তুই কিছু বল ওকে, তোর কথাই যাবে ও। আরে তেমন কিছু না, এমনি যাবো না, ক্লাস করবো আজ। চল সবাই। আরে আয়ান চল তো, আমার একটা মেয়েকে ভালো লাগছে রে। হোয়াট? কি বলিস কাকে? নাম কি? চুপ কর মুটকি, এত প্রশ্ন করে কেউ? সত্যি নাকি বন্ধু? হুম। তাইলে আগে রেস্টুরেন্টে চল, পরে শুনবো। ভালো কথা বলছিস দোষ, নিয়ে চলো রে। ফকিরের দল, এই জন্য কিছু বলতে চাই না। আমরা ফকির এত টাকা কই নি রে বাপ, ছেলে মেলে আমাদের খাওয়া একটু না হয় দোয়ানে। তুইও আবার আমার জন্য দোয়া করবি। আমার থেকে তোর বেশি টাকা, তুই কি করবি এত টাকা নিয়ে? আমরা তো বেকার শালা, তুই তো বেকার না। চল, ওর থেকেই খাবো আজকে। কোথায় ডিল মারলাম, কোথায় এসে পড়লো, দুজন দুদিক দিয়ে ধরলো। আরে কি করতেছি তোরা? আরে ভাই আমি ফকির, দিনে আনি দিনেই খুচরা টাকাও পকেটে নেই, পকেট সহ ছেঁড়া। এই রিহান না, ও মিথ্যে বলছে। আমি দেখছি আসার সময় মানি ব্যাগ ফুল টাকা। শালি মোটকি, তুই বেষ্টু নামের কলঙ্ক, তোর জীবনেও বিয়ে হবে না। আরে ছাড় তোরা, খাওয়াবো চল। খাদকের দল, সব খাদকেরা মিলে বড় একটা রেস্টুরেন্টে ঢুকলো। আমি আগেও ঢুকছি ওটাতে, কম খেলেও জনের ভাগে 500-1000 বিল উঠবে। আর এরা তো সব খাদক, হুড়মুড় করেই সব দোকানে ঢুকে পড়লো। ভাই এদিকে আসবেন একটু। ওয়েটারকে ডাক দিল, ও আসার পরে দাঁড়া, আমি অর্ডার করি। তোরা সব চুপ কর, আমি বলছি। রিয়া বান্ধবী আমার, তুই কিছু অর্ডার করিস না রে, ওদেরকে অর্ডার করতে দে। বেশি কিছু না ভাই, এইসবগুলো নিয়ে আসো। ভালো হয়েছে সবাই আসছিস, খাবার আসতে তো সময় লাগবে। রিহান বল মেয়েটাকে। বলবো, আগে খাবার আসুক। আপু, আপনার ফ্রেন্ড সার্কেলে কোনো সিঙ্গেল মেয়ে থাকলে আমাকে বললেন। রিয়ার বান্ধবীকে উদ্দেশ্য করে। তোর মতো এই ফুরিওয়ালার সাথে কে প্রেম করবে? করবে, দূর থেকে সুন্দরী মেয়ের সাথে করব। দেখবো এই ফুরিটা কমা আগে, না হলে পরে পস্তাতে হবে। পস্তাবো কিসের জন্য? আচ্ছা, কুত্তা যখন সমস্যা হবে বুঝবি। ভাবি তখন লাথি মেরে খাট থেকে ফেলে দিবে। রিয়া তুই একটু বেশি দুষ্ট হয়ে গেছিস। তুই কোন দিকে? আমি তোদের থেকে ভালো। আমি কিছু বলবো নাকি? সবাই বলছে আপনি কেন চুপ মেরে থাকবেন? ওরা তো জন্মের পর মুরগির পুটকি খাইছে, এই জন্য বেশি বলে। সবার আড্ডার মধ্যে খাবার এসে গেছে, এরপর কথাবার্তা বাদ দিয়ে খাওয়াই মনোযোগ দিল। একটা জিনিস লক্ষ্য করতেছি, রিয়ার বান্ধবী দেখে একটু পরপর রায়হানের দিকে তাকাচ্ছে। ব্যাপার কি? এই শয়তান দুটো আমাদের থেকে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে না তো? সবার খাওয়া শেষ করে রিহান, রায়হান, রিফা তোরা তিনজন আগে বের হয়ে গেছে। পেছনে রিয়া আর রুহি। আমি বিল দিতেছি। আমার বিল দেওয়া শেষ হলে বের হবো এমন সময় দেখি কিছু ছেলে একসাথে ঢুকতেছে। ছেলেগুলো চেনা পরিচিত, কয়েকটা জুনিয়র, একটা মনে হয় এমপির ছেলে। আমি বিল দিয়ে বন্ধুদের কাছে চলে গেলাম। কিছু সময় পর রিয়া আর রুহিও চলে আসলো। এতক্ষণ লাগে নাকি আসতে? লাগে আমার, তোর কি? কিছু না মা, চলো এখন ক্লাসে। না, ক্লাস করব না, আর চল পুকুর পাড়ে। তোরা যা, আমার কাজ আছে। কি কাজ? আমি যাব তোর সাথে। না, আমি একলা যাব। ডেটিং করবি নাকি গার্লফ্রেন্ডের সাথে? ছি, আমি তোর মতো নাকি? আমার এসব নাই, আমি এসব পছন্দ করি না, তুই জানোস না। আচ্ছা যা, পরে দেখা হবে তাহলে। যাই রে বন্ধু, কাল দেখা হবে। আমি ওদের থেকে ছাড়া পেয়ে ব্যাংকে গেলাম, কিছু টাকা তুললাম। অ্যামাউন্ট চেক করে দেখি আরো অনেক আছে। টাকাগুলো তুলে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খেয়ে ল্যাপটপটা নিয়ে কিছুক্ষণ কাজ করে ঘুম দিলাম। দরজা ধাক্কার আওয়াজে তড়িঘড়ি করে উঠলাম। দরজা খুলে চোখ কসলাতে দেখি সামনে জম, না মানে তিতলি। তুমি এত রাতে এখানে কি করছো? এখন রাত নাকি? তা নয় তো কি। ঘুরে দেখেন কয়টা বাজে। আরে যাও তো, ডিস্টার্ব করো না, ঘুম পাচ্ছে খুব। কি তোর ঘুম পাচ্ছে? তারা তোর ঘুম আমি বের করছি। আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে মগ ভরে পানি এনে আমার মুখে ছিটকে মারলো। এবার ঘুমের 12টা বেজে 13টা হয়ে গেল। রুমাল দিয়ে মুখ পরিষ্কার করে নিলাম। ঘুম শেষ হয়েছে নাকি এবার নাকি আছে আরো? তুমি যাও, আমি আসছি। 2 মিনিটের মধ্যে আসবি। কি এক মহাবিপদে পড়লাম। এই মেয়ে এত তেরা কেন? সবসময় আমার সাথে গজগজ করে কথা বলে। এর একটা টাইট শিক্ষা দেওয়া উচিত মনে হয়, না হলে মাথায় উঠে যাবে। কাপড় চোপড় ঠিক করে তিতলিদের বাসায় যাবো, এমন সময় মাঝপথে আরেক বিপদ। তুই আমাকে রেখে চলে আসলি কেন? ভুলে গেছি রে। কুত্তা, তুই সবসময় এরকম করিস। তুই জানিস না আমার একা আসতে ভালো লাগে না? সরি রে। যা তো, লাগবে না কাউকে। সরি তো জানু, এই দেখ কান ধরছি। কয়বার উঠবস করতে হবে বল? করতেছি। দ্বিতীয়বারে আর ভুল হবে না। উঠ বস কর, না হলে হবে না। কয়বার? আপাতত 5টাতে। গুন তুই। 1 2 3 4। ওপরে খেয়াল করে দেখি তিতলি এসব দেখতেছে আর আগে ফুসতেছে। না জানি আজকে গেলে কি হয়। আমার তো 14টা বাজিয়ে দিবে। আচ্ছা দোস্ত তুই থাক, গেলাম আমি। কই যাচ্ছিস? পরে বলবো। টেবিলে দেখি ইয়া বড় লম্বা বেত নিয়ে বসে আছে। আমি রুমে ঢুকতেও দরজা লক করে দিল। ওই দরজা আটকেছো কেন? ওই মেয়ে কি হয় তোর? তুই ওর সামনে এত ঢং করছিস কেন? ও আমার বন্ধু হয়, আর ও একটু রাগ করছিল তাই ওসব করা। ও রাগ করলে করুক, তাতে তোর কি? হ্যাঁ আচ্ছা সরি বাবা, রাগ করিল না, দাঁড়িয়ে না থেকে বসো। আমি বসবো, তুই এক পায়ে দাঁড়িয়ে থাক। পারবো না। দাঁড়া, আমি আব্বুকে এখনই বলছি। বলো, আমিও দেখি কি বলো তুমি। আমি দাঁড়িয়ে না থেকে ওর পাশে গিয়ে বসলাম। ওয়াও, ওর গায়ের থেকে এমন নেশাক্ত গন্ধ আসছে, আমাকে পাগল করে দিচ্ছে।
বলতেছি কিন্তু এই নাও আমার মোবাইল কল দাও আর বলো বাবা আমার স্যার আমার এই কিউট নাভিটা দেখছে। আপনি সরেন তো আমার কাছ থেকে, আমি আব্বুকে সত্যিই ফোন দিব। দাও, বারণ করছে কে? তিতলি আমার এমন সাহস দেখেও বোকা বনে গেল। ও আস্তে আস্তে পেছাতে লাগলো। আপনি আমার কাছে আসছেন কেন? তুই পেছনে যাচ্ছ কি জন্য? তিতলি আমার শয়তানি টের পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। ও নিজে এসে এবার পরের টেবিলে বসলো। তুই আমার ভয় দেখাও? আমি কে চেনো? তুই একটা ঘোড়ার ডিম। তুই দোকানি বন্ধ করো, না হলে বিপদ আছে। কি বিপদ? আব্বু আসলে সব বলবো আজকে। ওকে, আজকে আর কোনো প্রকার ফাইজলামো করতে দিলাম না। পড়া শেষ করে রুমে আসলাম। রাতে গেট দিয়ে বাসায় ঢুকবো এমন সময় হঠাৎ ওপর থেকে ময়লা পানি এসে গায়ে পড়লো। একটু পর গন্ধ শুকতেই বমি আসতে লাগলো। ওপর থেকে পেতনিদের হাসির আওয়াজ পেলাম। বাইরে বাথরুম আছে। তাড়াতাড়ি ওটাতে ঢুকে শাওয়ার ছেড়ে নিচে দাঁড়িয়ে রইলাম। কি বিষাক্ত গন্ধ রে বাবা। ওয়াশরুম থেকে বের হয়ে রুমে ঢুকবো, সামনে পড়লো রিয়া। ও আমার এই অবস্থা দেখে হাসতে লাগলো। অন্ধকারে ড্রেনে পড়ে গেছিস নাকি দোস্ত? না, সত্যি বল কি হয়েছে? ওই হাসিস না বাল। উপর থেকে কে জানি ময়লা পানি ফেলছে। যাই হোক, তোরে কিন্তু হেভি হট লাগছে। তাহলে আই একটু জড়াই ধরি। দূর হোক কুত্তা, তাড়াতাড়ি রুমে যা, ঠান্ডা লেগে যাবে। হুম। ওই তোরে আমু রাতে আসতে বলেছে। আচ্ছা আসবো। আমি রুমে গিয়ে তাড়াতাড়ি কাপড় পাল্টালাম। আমি জানি এটা তিতলির ছাড়া আর কেউ করবে না। আজকে কিছু করতে না পারার কারণে এটা করলো। রিয়াদের ফ্ল্যাটে গিয়ে দেখি অনেক মেহমান। ঢুকবো নাকি ঢুকবো না, দরজা থেকে ফিরে চলে আসলাম। রুমে তেমন কোনো খাবার ছিল না, তাই না খেয়ে শুয়ে পড়লাম। রাত 12টার সময় কে যেন এসে দরজা ধাক্কা দিল। ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখি কেউ নাই। এদিক ওদিক দেখলাম, কাউকে পেলাম না। আজব তো, এমন ফাইজলামি করে কেউ? শেষমেশ এত কিছু না ভেবে আবার বিছানায় কাত হয়ে পড়লাম। একটু ঘুম আসতে না আসতে আবার এসে দরজা টোকা দিল। আবার উঠে দরজা খুলে দেখি আশেপাশে কেউ নাই। এবার সন্দেহ হলো কে করতেছে। এসব দেখতেই হবে। দরজা কোনো রকমে লাগিয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে আছি। ওপাশের ব্যক্তিটি আসার পর প্রথমে একবার দরজায় টোকা দিল। আমি শুনেও না শোনার ভান করে আছি। এবার যখন জোরে ধাক্কা দিবে অমনি দরজা খুলতে আমি সহ নিচে পড়ে গেলাম। অন্ধকারে মনে হচ্ছে বুকের উপর কেউ শুয়ে আছে। আকার আকৃতি অনুভব করে বুঝলাম ওটা মেয়ে। আর চুপ থাকতে না পেরে এবার আমি বলে উঠলাম, এত রাতে এমন মজা করার কোনো মানে হয়? কে আপনি? তোর জম। তিতলি তুমি এত রাতে এখানে কি করছো? এটা আমার বাড়ি, যেখানে ইচ্ছে সেখানে যাব। তোর কি? তা তো যেতেই পারো, তাই বলে আরেকজনের ঘুম নষ্ট করবে? আমার যদি ইচ্ছা হয় ওটাও করব। এখন যেখানে শুয়ে আছো ওটাও তোমার জায়গা নাকি? না, তবে রেজিস্ট্রি করে নেব। ওঠো, আমি কিছু বিক্রি করব না, তুমি যাও। আমার পছন্দ হলে জোর করে নিয়ে নেব। কাউকে বলতে হবে নাকি? আচ্ছা ওঠো, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে পরে। মেয়েটা আমাকে উঠতেই দিচ্ছে না। শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে, মনে হয় যেন প্রেমিক প্রেমিকা। হলে হোক, আমার কি? তোমার কি মানে? তোমার বাবা মায়ের সম্মানহানি হবে, সেটা কি বুঝতেছো না? আরে চুপ করো, অন্ধকারে কেউ আসবে না। তোমার ইচ্ছে তুমি থাকো, আমাকে ছাড়ো। এত ওজন নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। কি কুত্তা, তুই আমার এই সামান্য ওজনটুকু নিতে পারছিস না? আমি তো আজ সারা রাত এখানেই থাকবো। পাগলামি করছো কেন? ওঠো বলছি। না, আর একটু থাকি। উঠবা না? না। ও আমাকে শক্ত করে ধরে আছে। আমি হাতটা কোনো রকম ছাড়িয়ে পেছনে ওকে জড়িয়ে ধরতে লাফিয়ে উঠলো। আমার থেকে নিজেকে ছুটিয়ে কুত্তা, শয়তান, লুচ্চা এসব সম্বোধন করতে লাগলো। আমিও কোনো প্রকার উঠে দাঁড়ালাম। কোনো রকমে হাত দুটো ধরে ওকে রুম থেকে বের করে ভেতর থেকে দরজা লক করে দিলাম। ওদিকে ম্যাডাম যত সময় পারছে চিল্লা পাল্লা করে চলে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে হালকা নাস্তা করলাম। রিয়াকে ফোন দিলাম, ও নিচে নেমে আসলো। এরপর গাড়ি একটা নিয়ে কলেজে গেলাম। ওখানে গিয়ে দেখি আজ তেমন কেউ আসেনি। ব্যাপার কি, কই গেছে ওরা? সবগুলো ক্লাস করে ক্লাসরুম থেকে বের হলাম। হাতে মোবাইলটা নিয়ে রিহানকে কল দিতে যাব এমন সময় সামনে দেখলাম একটা মেয়ে ফুল নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। নিব কি নিব না, না নিলে হয়তো মেয়েটা কষ্ট পাবে। তবে চিন্তা, মেয়েটাকে কষ্ট না দিয়ে অন্য কিছু করতে হবে। কোথা থেকে রিয়া এসে মেয়েটার গালে কষে থাপ্পড় লাগাই দিছে। হাত থেকে ফুলটা নিয়ে ছুঁড়ে মারলো দূরে। তোর কত বড় সাহস, তুই ওকে প্রপোজ করিস? একটুখানি মেয়ে, নাক টিপলে এখনো দুধ পড়বে, তুই আসছিস ওকে প্রপোজ করতে? আরে রিয়া চুপ কর তো, মেয়েটাকে এভাবে না বললে পারতি। কুত্তা, তোর অনেক দরদ হচ্ছে না? ওর হাত চলে বেশি, ওটা আপনাদের আগেও বলছি। আমাকে মেরে কি হবে? আমি কি করছি? শোন, আমার নাম মায়া। তুই আমাকে মেরে ঠিক করিসনি, তোকে আমি পরে দেখে নিব। মায়া ও হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ও অনেক বড় ভুল করছে, সরি। আর শোনো, কথাটা বলতে চাইছি সুন্দর করে, কিন্তু তোমার এই বান্ধবী বলতে দেয়নি। আমি তোমাকে ভালোবাসি, এটাই বলতে এসেছিলাম। আমাকে আর কিছু বলতে না নিয়ে মেয়েটা দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল। আরে কি দরদ হচ্ছে না মেয়েটার উপর? তুই এমন মেয়েটাকে শুধু শুধু মারলি? কি আমি ওকে শুধু শুধু মারছি? দাঁড়া কুত্তা, তোকে আমি আজ মেরে তক্তা বানাবো। শক্তপোক্ত হয়ে আমার গায়ে হাত তুলবে এমন সময় ওর হাত ধরে ফেললাম। তোর সব সময় আমার সাথে ধস্তাধস্তি এসব কি? হ্যাঁ ইচ্ছি নাকি তুই? আমার যা ইচ্ছে করবো তাতে তোর কি? আমি দেখছি তোকে বিয়ে দিতে হবে। আন্টিকে গিয়ে আজই বলবো। আমি বিয়ে করব না। তাহলে সারা জীবন চিরকুমারী থাকবি নাকি? আর তোকেও চিরকুমার বানিয়ে রাখবো। না, আমার এত শখ নাই। আমি বিয়ে করব, এক হালি বাচ্চা পয়দা করব, বউয়ের লগে ইয়ে করব, অনেক স্বপ্ন।
ইয়ে মানে কি কুত্তা? ও আমার কথা শুনে হাসতেছে। ইয়ে মানে ইয়ে, তুই জেনে কি করবি? বল ইয়ে মানে কি? আমার দেরি হয়ে যাচ্ছে, আমার রুমে যেতে হবে। আমিও যাব। চল তাহলে। আমি পেছন থেকে সামনে ঘুরতেই রিয়া একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। সাথে সাথে এই চোখে দেখোস না? চোখ কপালে নিয়ে হাঁটোস নাকি? আপনি ধাক্কা দিয়েছেন আমাদের দোস্ত, দেখ ওনার মতো মেয়েকেও নাকি আমরা ধাক্কা দিব। রিয়াকে নিয়ে মজা করতেই আমি চুপ থাকতে পারলাম না। ভাই, আপনারা ধাক্কা না দিলে ও জুনিয়র, যেহেতু সিনিয়রের কাছে মাপ চাওয়া যায়। এখন ভালো ছেলের মতো মাপ চাও সবাই। কে জুনিয়র কে সিনিয়র এত দেখার সময় নাই, আমাদের তারা আছে, যাচ্ছি আমরা। আর আমাদের রুচি এতটাও খারাপ হয়নি আপনাকে ধাক্কা দিব। ছেলেটার মুখে এটা শোনা মাত্র গিয়ে ওর কলার ধরলাম। কি বললি তুই? আরেকবার বল। বললে কি করবি তুই? এও মনে হয় আমাকে চিনে না। তুই আমাকে চিনিস? তুই কার ছেলে কার ভাই কি করিস আমার জানা দরকার নাই। ওকে সরি বল। বলবো না। কুত্তার বাচ্চা সরি বল। লাথি মেরে হাঁটু গেড়ে বসালাম। ছেড়ে দে আয়ানোকে, বাড়ি যাব চল। তোরা দেখছিস কি? ওর ছেলে পেলে যা ছিল সবাই আমাকে ধরে ফেললো। ছেলেটা নিচ থেকে উঠে, শুন, আমার নাম নীরব, আর আমার ভাই জানিস কে? না থাক, তোর মতো এত ছোট লোক ভাইয়ের নাম শুনে প্যান্ট ভিজিয়ে ফেলবি। এই ছেড়ে ওরে চল ভাই। এ বলছে কলেজে কোনো রকম ঝগড়া না করতে। উম্মা বেবি, তোমাকে আমার পছন্দ হয়েছে। শেষের কথাটা রিয়াকে বলে চলে গেল। ওর এসব কথা শুনে আমার শরীর রাগে থরথর করে কাঁপছে। কিছু একটা করতে হবে। রাগ কন্ট্রোল করতে না পেরে দেওয়ালে ঘুষি মারলাম। মাথায় এমন রক্ত উঠে গেছে, কলেজের বাইরে হলে শালারে ওখানেই পুঁতে ফেলতাম। আশেপাশে দেখি সবাই হা করে তামাশা দেখছে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলাম ওখান থেকে। বাইরে এসে ক্যান্টিনের সামনে বসছি। মাথা কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না। কেউ আমাকে কিছু বললে যতটা না রাগ হয়, রিয়াকে কিছু বললে তার দ্বিগুণ হয়। কেন যে ওকে এত আপন মনে হয় নিজেও জানি না। হঠাৎ হাত একটু জ্বলে উঠলো। তাকিয়ে দেখে হাতের উপরের অংশ কিছুটা থেতলে গেছে, জ্বলছে খুব। হাত দিয়ে রক্ত বের হচ্ছে অল্প অল্প। ওখানে গেড়ে বসে রইলাম। জ্বলছে চলুক, এমনিতে মাথাটা গরম হয়ে আছে। ওটার দিক থেকে এই জ্বলা কিছু না। রিয়া তড়িঘড়ি করে এসে, কাউকে কিছু বলতে না পারলে নিজের ক্ষতি করে বসে থাকিস, এমন পাগলামি কেউ করে? হাতটা ধরে প্রথমে পানি দিয়ে পরিষ্কার করছে। এরপর ওর ওড়নাটা ছিঁড়ে ওটা হাতে পেঁচিয়ে দিল। আমি এমনই কুত্তা। কি করতে আসলে এখানে? চোখের সামনে থেকে যা, এখন ভালো লাগছে না। ভালো লাগার ওষুধ কি আমি জানি তো? এটা বলতে দেরি কোমরে হাত দিতে লাফ মেরে উঠলাম। তোরে বলছি না আমার গায়ে হাত না দিতে? ছেলে মানুষের এত সুশ্রী থাকলে চলে? তুই আমার সামনে আসবি না। তোর জন্য সবসময় ঝামেলায় পড়তে হয়। আমি গেলাম, থাক তুই। কই যাবি যা কুত্তা। আমাকে সাথে না নিলে আম্মুকে বলে বকা খাওয়াবো। আম্মু কি বলছে মনে নাই? রিয়ার উচ্চতা বেশি না হলে ও মোটামুটি সাইজের আছে। দেখতে ধবধবে ফর্সা, চোখগুলো একটু ঘোলাটে, দেখতে একটু গুলুমুলু টাইপের। সব মিলিয়ে ও দেখতে খারাপ না। ওকে দেখলে যে কেউ ওর প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়বে। কলেজ একটু দূরে হওয়ায় আসতে যেতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ওকে। আজকাল সময় পাল্টে গেছে, না আছে আইন, না আছে কানুন। কজন বা এসব মানে? আমাদের দেশের আইন শুধু গরিব লোকদের জন্য। তবে রিয়ার বাবাও কোনো অংশে কম নয়। প্রায় সময় ওনাকে দেশের বাইরে থাকতে হয়। উনি থাকলে মেয়েকে উনি গিয়ে নিয়ে আসেন, আর না থাকলে ও রুহির সাথে আসে। এমন একদিন আমি কলেজ থেকে ওর আগে চলে আসছি। এসে গোসল দিয়ে হালকা নাস্তা করে কিছু কাজ পড়েছিল, ওগুলো করতেছিলাম। এমন সময় আন্টি এসে দরজা কড়া নাড়ায়। আয়ান, বাবা কই তুমি? আসছি আন্টি। তাড়াতাড়ি ল্যাপটপটা ফেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। আন্টি দেখি কাদো কাদো অবস্থায় আছে। বাবা, আমার মেয়েটা ঘরে আসেনি, তুমিও তো চলে আসছো। ও কোথায়? ও কোথায় মানে? ফ্রেন্ডের সাথে আসবে হয়তো, আপনি টেনশন করেন না। না, ওর বান্ধবী রুহিও চাইনি আজ। প্লিজ একটু দেখো না, তোমার আঙ্কেলও নাই। আরে আন্টি কি করছেন? ও কিছু হবে না আমি থাকতে। আর আপনি রুমে যান, আজকে বিরিয়ানি খাবো, রান্না করেন দ্রুত। আমি এখনই আনতেছি ওকে। তাই যেন হয়। আমি আর কথা না বাড়িয়ে দ্রুত রুম থেকে বের হয়ে গেলাম। বের হতে দেখি সামনে গাড়ি, ওটা নিয়ে দ্রুত কলেজে গেলাম। কলেজে তেমন কেউ নাই, একটু একটু সন্ধ্যা নেমে আসছে। মনে মনে কিছুটা ভয় হতে লাগলো। কিছু হয়নি তোর? কলেজের আশেপাশে সব জায়গায় ঘুরে দেখছি, কোথাও নাই। শুনশান পরিবেশ। পকেট থেকে মোবাইল বের করে ওকে ফোন দিচ্ছি বারবার, কল যাচ্ছে, রিসিভ করছে না। সন্ধ্যা নেমে আসছে, রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। ও কিছু হয়ে যায়নি তো? ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। আমি এখানে আসা থেকে ও আমার সবচেয়ে আপন ছিল। ওর কিছু হলে আমি বেঁচে থেকেও মরে যাব। বুকটা ভয়ে ধুকপুক করছে। সেকেন্ড ফ্লোরে গিয়ে আবার চিৎকার দিলাম, ওর কোনো সারা শব্দ নেই। তৃতীয় তলায় গিয়ে ডাক দিলাম, ওখানে কোনো আওয়াজ পানি ওর। ওখান থেকে নিচে নেমে লাইব্রেরিতে দৌড় দিলাম। এদিক ওদিক খুঁজতে খুঁজতে বের হয়ে যেন এমন সময় মনে হলো দরজার আড়ালে কেউ আছে। আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম। মোবাইলের লাইটটা ওদিকে ধরে যখনই দরজা খুললাম, ও না বলে চিৎকার করে উঠলো। ও চোখ বন্ধ করে আমাকে ছেড়ে দেন, এটা বলছে আর কান্না করছে। রিয়া, আয়ান, আমি দেখ, আমি এসে গেছি, থাক, টাকা আমার দিকে। ও আমার আওয়াজ শুনতে পেয়ে বুকে জাপটে ধরলো। এমন ভাবে জড়িয়ে ধরছে মনে হয় ও অনেক ভয় পেয়ে আছে। আমি কথা বাড়ালাম না, হয়তো এসব ভেবে আবার কান্না বাড়িয়ে দিবে। ও ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি আর দেরি না করে ওকে কোলে তুলে নিলাম। মেয়েটা কান্না করতে করতে বুক ভাসিয়ে দিচ্ছে। ওখানে না থেকে কলেজ থেকে বের হলাম। বের হয়ে গাড়ি নিয়ে বাড়িতে চলে গেলাম। ওদের রুমের সামনে গিয়ে, রিয়া তোর বাড়ির সামনে চলে আসছি, এবার চোখ খোল। না। আরো জোরে কান্না শুরু করে দিল।
আন্টি এভাবে দেখলে কিছু মনে করবে, ছাড় এবার। বললাম তো ছাড়বো না। ও চিৎকার করে উঠতেই চুপ মেনে গেলাম। এর মধ্যে দেখে আন্টি দরজা খুলছে। আমার মেয়ের কি হয়েছে বাবা? ও ঠিক আছে তো? কিছু হয়নি, ও এমনি ঘাবড়ে গেছে, ওকে রুমে নিয়ে যান। আয় মা, রুমে আয়। আন্টি ছাড়াতে চাইলেও পারে নাই। মেয়েটা এমনভাবে ধরছে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। বাদ দেন, আমি রুমে নিয়ে যাচ্ছি। আন্টি আপনাকে যেটা বলছি করছে ওটা? না। সমস্যা নাই, এখন অনেক সময় পড়ে আছে। এখন তো আপনার কলিজা আপনার কাছেই আছে, এবার তো পারবেন নাকি? পাগল ছেলে, দেখবো আজ কত খেতে পারো। আন্টি মেয়ে সহি সালামত পেয়ে ওনার খুশি যেন থামছেই না। উনি তাড়াহুড়ো করে গেলেন রান্না করতে। ওই বেড়ি, এত নাকামো করিস কেন? এত কান্না করতে হয়? বাপরে, শরীরের সমস্ত শক্তি যেন আমার উপর প্রয়োগ করছে। আচ্ছা সরি। ওকে আবার খুলে তুলে নিলাম। ও রুমে গিয়ে ওকে নিচে রাখতে যাব, অমনি আমি সহ পড়ে গেলাম। ছাড়ার কোনো নামগন্ধ নাই, আঠার মতো লেগে আছে, কোনোভাবেই যেন ছুটছে না। আমি জোর করে ছাড়িয়ে নিতেই অন্যদিকে মুভ করে নিল, মনে হয় কষ্ট পেয়েছে। আমি শোয়া থেকে উঠে ওর পাশে বসলাম। এরপর অনেক কষ্টে মাথাটা খুলে নিলাম। রাগ করে আছিস নাকি আমার উপর? রিয়া চুপচাপ কান্না করে যাচ্ছে। তুই জানিস না তোর কান্না আমার সহ্য হয় না? জেনে শুনে আমাকে কষ্ট দিতে চাস নাকি? রিয়া এখনো চুপ। তোর কান্না দেখলে আমি ঠিক থাকতে পারি না। আমি কান্না শুরু করলে তুই কিন্তু থামাতে পারবি না। এবার অন্য পন্থায় চেষ্টা করলাম, ওর কোমরে হাত দিয়ে সুরসুরি দিলাম। নিস্তেজ হয়ে এখনো কান্না করছে। আমি মুখটা নিচু করে ওর কপালে ঠোঁটটা ছেয়ে দিলাম। আমি এখানে আসার পর থেকে তুই আমাকে সাহস জুগিয়েছিস, এখন নিজে ভীতু হয়ে গেছিস। আমার বেষ্টু তো ভীতু না, তুই আমার বেষ্টু না মনে হয়? ভূতে টুতে নিয়ে গেছে নাকি? ও ভালো কথা মনে পড়ছে, মুখটা দেখি তো একটু। অমনি ম্যাডাম উঠে ওড়াধরা মারতে শুরু করলো। আমার উপর বসে এবার বলতে শুরু করলো, তুই জানিস আমার সাথে কি হতে চাচ্ছিল? কি হবে? হ্যাঁ, কারো সাহস আছে নাকি আমার জানের গায়ে হাত দিবে? এতক্ষণ হয়তো পৃথিবীতেই থাকতাম না। পচা কথা বলস কেন? তুই না থাকলে আমিও মরে যাব। কি হয়েছে বল? আমি আর ভাবতে পারছি না এগুলো, ভেবে ভয় লাগছে। আমি থাকতে কিসের ভয়? সর, আমি চলে যাব। তুই একা একা বসে বসে ভাব। কুত্তা, তুই না গেলে আমি হয়তো এতক্ষণ মরেই যেতাম। কি হয়েছে ওটা না বলবি? হাত সরা সামনে থেকে, আমি আর সারা রাত তোর বুকেই ঘুমাবো, ভয় করছে অনেক। নিজে থেকে জোর করে হাত সরিয়ে অমনি আবার শক্ত করে জড়িয়ে ধরলো। আন্টি কি ভাববে বলতো? আমরা স্বামী স্ত্রী হলে কোনো সমস্যা ছিল না। চুপ কুত্তা, যে যা ইচ্ছে ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে। আমি রুমে যাব। না। প্লিজ যেতে দে না, আন্টি মাইন্ড করবে। উনি আমাকে নিজের ছেলের মতো ভাবে। চুপ কুত্তা, আমি তোর বোন না হলে বউ হবো যে, ওই দিক থেকে ছেলে বলছে হয়তো। তোর প্রতি আমার ওরকম ফিলিংস নাই, সর কুত্তি। আমি কিন্তু আজ আতঙ্কে আছি, কোন সময় কোনো জায়গায় অ্যাটাক করি জানি না, আগে ভাগে বলেই দিচ্ছি। সরি। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি হয়েছে ওর সাথে ওটা আর বলেনি। আমি আর জিজ্ঞেস করি নাই। আন্টি এসে দেখলো ওনার মেয়ে এখন আমাকে জড়িয়ে ধরে আছে। আমি অপরাধীর চোখে থাকলে উনি মুচকি হাসি দিয়ে চলে গেলেন। ওই রাতে রিয়া ঘুমালে আমি আমার রুমে চলে আসি। এরপর 2-3 দিন আর কলেজ যাইনি। ও 4 দিনের মাথায় ও কলেজ যাওয়ার আগে আন্টি আমাকে ডাকলো। কিছু বলেন নাকি আন্টি? বাবা, আমার একটা মাত্র মেয়ে রিয়া। আমি একটু অসুস্থ ছিলাম বিধায় রিয়ার পরে আমরা আর কোনো বাচ্চা নিতে পারিনি। একটা ছেলে দত্তক নিতে বললেও তোমার আঙ্কেল নিতে দেয়নি। ও আমাদের একটা মাত্র মেয়ে, কতটা আদরের তুমি তো জানো। ওর কিছু হলে আমরা বাঁচবো না। তুমি ওকে একটু দেখে রাখো বাবা। আমার মেয়েটা ওই দিনের পর থেকে বড্ড ভয়ে আছে। তুমি আমার একমাত্র ভরসা, ওকে একটু দেখে রাখো বাবা। কাঁদো কাঁদো গলায় উনি এসব বলছিল, আর ওদিকে পেতনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙচি কাটছে। হাসবো না কাঁদবো বুঝতেছি না। আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি যতদিন আছি ওর দিকে চোখ তুলেও কেউ তাকাতে দিব না। ওই দিনের পর থেকে ব্যাস ম্যাডামের বডিগার্ড হয়ে গেলাম। ম্যাডাম আমার এত সময়ের ভাবনাতে ইতি টানলো, তাও আবার কান টেনে। কুত্তা, এত সময় ধরে ডাকছি, কানে তুলো দিয়ে আছিস নাকি? তাই বলে এত জোরে কেউ কান টানে? টানবো। চল কুত্তা, রিক্সায় ওঠ। না, আমার সমস্যা হয় রিক্সায় বসতে। তাহলে খুলে এসে বস। ছি কুত্তি, লজ্জা শরম তোর না থাকলে আমার আছে। সাইডে যা। আর শোন, কাল থেকে তোর বাবাকে বলবি তোর জন্য বডিগার্ড ঠিক করতে। আমি আর পারছি না। তুই আছিস না, আর লাগবে না। কি? আমি তোর বডিগার্ড? যা, যাবই না তোর সাথে। আমি সিএনজি নিয়ে গাড়িতে উঠলাম, অমনি ম্যাডামও এসে ঢুকে পড়লো। জানো রাগ করো কেন? ওর ন্যাকামি আর সহ্য হয় না। চোখ বড় বড় করে তাকাতে এবার লাইনে চলে আসলো। কলেজ শেষ করে এসে যখনই রুমে ঢুকতে যাব, তখনই সামনে ব্যক্তিটার কার্যক্রম দেখে চোখ কপালে উঠে গেল। টেবিলে বই, হাতে লাঠি, কোমরে ওড়না পেঁচানো। আমি রুমে ঢুকতে ও দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। তুই আজকে আমাকে পড়াতে যাসনি কেন? ওই মেয়ের লগে এত কিসের ডলাডলি? কোথায় গিয়েছিলে ওকে নিয়ে? বাপরে, ম্যাডাম দেখি খুব রেগে আছে। আচ্ছা, পরে সব বলছি। না, এখনই আমার জবাব চাই। আমি আজ একটু ক্লান্ত, মাফ করো আজকের জন্য। কিসের মাপ? আমার কাছে কোনো মাপ টাপ নাই। আমি জানি না এত কিছু। তোর থেকে আমার হিসাব নেওয়া এখনো হয়নি। ও নিজে থেকে এসে হাতটা ধরতে একটু আওয়াজ করতে। কি হয়েছে এখানে দেখি তো? এটা কোনো মেয়ের কাপড়ের অংশ? কার থেকে নিছিস? তোর শুধু মেয়ে মেয়ে না। রিয়ার দেওয়া মোড়ানো কাপড়টা তিতলি একটানে খুলে ফেলে দিল। ও এই থেতলে জায়গাতে চেপে ধরলো।
আরে ব্যথা পাচ্ছি, কি করতেছো? ছাড়ো। না, তুই ওই মেয়ের সাথে কেন যাবি? ওই মেয়ে কি তোর বউ লাগে নাকি? ওর হাত না ছেড়ে জোরে চেপে ধরলো। এত পরিমাণ ব্যথা লাগছিল, সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ও আমার চোখের পানি দেখে যত সব ঢং, কাল থেকে যেন ওই মেয়ের সাথে আর না দেখি। হাতটি ঝাড়ি দিয়ে ছেড়ে হনহন করে চলে গেল। আমি ওর যাওয়ার দিকে এক পলক তাকিয়ে আছি। দোষটাই বা কি হলো? মেয়েটা এমন করছে আমার সাথে। আন্টি খুব ভালো, তিতলির বাবাও মোটামুটি ভালো, তবে ওনার সাথে তেমন কথা হয়নি। 2বার কি 3বার সালাম কালাম হয়েছিল, এর বেশি কিছু না। রুমে বসে রইলাম, হাতটার দিকে তাকিয়ে একটু একটু জ্বলছে তিতলি ধরার কারণে। কাটা জায়গাগুলো আবার রক্তে লাল হয়ে গেল। রুমে ড্রেসিং করার মতো তেমন কিছু নাই, নিচে ফার্মেসি আছে, তাই আর বসে না থেকে ফার্মেসিতে গিয়ে ওরা ব্যথার ওষুধ দিল কিছু, সাথে ব্যান্ডেজও করে দিল। রাত বাজে 9টা, এখন আর জিমে যাওয়া যাবে না, তাও আবার হাতটা অন্যরকম অবস্থা। রুমে তেমন কিছু নাই খাওয়ার মতো, তাই আর তিতলিদের বাসায় না গিয়ে রিয়ার আম্মুর কাছে গেলাম। উনি দরজা করে দিয়ে আসতে চোখ গেল আমার হাতের দিকে। হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? তেমন কিছু না, একটু চোট পেয়েছি। কিছু আছে নাকি খাওয়ার মতো? ক্ষুধা লাগছে খুব। রিয়ার জন্য পায়েস রান্না করছিলাম, দাঁড়া আমি নিয়ে আসছি। আরে বসো তো তুমি, আমি নিজে নিয়ে খাবো। দাঁড়াও, তোমার এত কষ্ট করতে হবে না। আপনি আমাকে নিজের ছেলে ভাবলে এমন বারণ করতেন না। বারণ করলাম কখন? তাহলে কোনো কথা নাই, সরেন, আমি গিয়ে পাতিল থেকে খাবো। ওকে যাও, তোমার যা ইচ্ছা করো। এই তো আমার লক্ষ্মী আন্টি। পাগল ছেলে। রান্নাঘরে গিয়ে পাতিলের ঢাকনা খুলে দেখি ভালোই ঘ্রাণ আসছে, আর দেখতেও মাশাআল্লাহ। আমি জানি ভালো হবে, তাই প্লেট একটা নিয়ে একটু বেশি করে নিলাম। ওরে আল্লাহ, মুখে দিয়ে তো আমি খুশিতে নাচতেছি। কি যে একটা চমৎকার টেস্ট হয়েছে। ওগুলো শেষ করে আরেকটু নিলাম। এক সময় পাতিলের দিকে তাকিয়ে দেখি চাপ্পা, পুরোটাই খালি। প্লেটে একটু করেছিল, ওগুলো নিয়ে রিয়ার কাছে গেলাম। মেয়ে দেখি পড়া টেবিলে বসে বসে ডায়েরিতে কি যেন লিখছে। ওই পেতনি, কি লিখতেছিস? দেখা আমাকে। আমার আওয়াজ পেতে ডায়েরিটা লুকিয়ে ফেললো। এত রাতে তুই প্লেটে কি এগুলো? তোর জন্য পায়েস রান্না করে নিয়ে আসছি, কে দেখ তো একটু। এইদিকে দে। আমার হাত থেকে প্লেট নিল, দেখলো একটু করে আছে, কিছু একটা বলতে চাইলো, আবার চুপ হয়ে চামচটা হাতে নিয়ে যেই না মুখে দিবে অমনি ওর হাতটা ধরে আমি মুখে পুরে নিলাম। বেচারি চোখ বড় করে থাকলো। সরি টরি বলার পর শান্ত হয়ে দ্বিতীয়বার মুখে দিতেই প্রথমবারের মতো খেয়ে নিলাম। রিয়া তো রেগে ফায়ার। কুত্তা, মজা লস আমার সাথে? তোর মজা বের করছি। প্লেটে হাত দিয়ে যা কিছু ছিল আর সব নিয়ে মুখে মেখে দিল। যাই বলিস দোস্ত, পায়েসগুলো কিন্তু হেব্বি মজা হয়েছে। রাতে আর কিছু খাওয়া লাগবে না। তোরগুলো তুই খা কুত্তা। আম্মু, ও রান্না করছাস? মনে হয় পেটে আরেকটু জায়গা খালি আছে। চুপ হারামি, তোকে একটুও চুয়াবো না। আমি খাবো আর তুই দেখবি। আমাকে দিবি না? হুম। মনে হাসতেছে এটা ভেবে যে ও গিয়ে এখন শুধু পাতিলটাই পাবে, ভেতরে মাল নাই হয়ে গেছে। হু হু হু, এত যে আনন্দ লাগছে। আমারে দেখে কে? ওয়াশরুমে গিয়ে কোনো রকম এক হাতে মুখটা পরিষ্কার করছি। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে গিয়ে ধপ করে সোফার উপর শুয়ে পড়লাম। একটু বেশি হয়ে গেছে মনে হয়। পাশে আন্টি বসে বসে সিরিয়াল দেখছে। আন্টি, পায়েসগুলো যা হয়েছে না, কি বলবো। রিয়া খুব পছন্দ করে, তাই মাঝে মাঝে রান্না করি, তুমিও এসো। আপনার মেয়ে যে শয়তান, আমাকে একটু দিবে বলে মনে হয় নাকি? এর মাঝে দেখি রিয়া মুখ কালো করে আন্টির কাছে আসলো। আম্মু, পায়েস কই? রান্নাঘরেই তো আছে। নাই ওখানে, পায়েসের পাতিলটা তো খালি। খালি মানে? আন্টি আমার দিকে তাকালো। সরি আন্টি, আপনি এত মজা করে বানাইছেন, একটু একটু খেতে খেতে কখন যে খালি হয়ে গেছে বুঝতে পারি নাই। সমস্যা নাই, আমি ওকে আবার রান্না করে দিব। কি, তুই এতগুলো পায়েস একবারে নিয়ে নিলি? আন্টি দেখছেন আপনার মেয়ে কি রকম, কথায় কথায় আমাকে মারে। রিয়া ছেড়ে দে, ও ব্যথা পাচ্ছে। ওকে আমি আজকে মেরেই ফেলবো। কুত্তা, প্লেটের তলাই করে একটু করে নিয়ে এগুলো খেতে দেয়নি আমাকে। তুই না খেলে আমি কি করব? তুই আমাকে খেতে দিচ্ছিস? প্লেট তো তোর হাতে ছিল, তুই না খেলে আমি কি করব? ওই দেখ তেলাপোকা। কই? ওর থেকে ছাড়া পেয়ে এক দৌড়ে রুমে চলে আসলাম। এসে শান্তিতে ঘুম দিলাম একটা। আম্মু, অনেকদিন তো হলো, আয়ন ভাই বাড়ি থেকে গেছে, কোথায় আছে কি করতেছে একটা বার ফোন দিয়ে দেখো না। ওর মতো ছেলে আমার দরকার নেই। আমার একটা ছেলে, আর সেটা হলি তুই। ওর কথা বাদ দে, হ্যাঁ কর তুই। আম্মু সাব্বিরকে সকালবেলা নাস্তা খাইয়ে দিচ্ছে, এমন সময় সাব্বির কথাটা বলে উঠলো। ও আর বলে রাখি, সাব্বির এখনো ছোট, সবেমাত্র 2য় শ্রেণীতে উঠেছে। তোমরা কেমন মা বাবা? ভাইয়ার কথা একটুও ভাবো না? এত পাকা পাকা কথা কই থেকে শিখলি? হ্যাঁ, তোর এত বয়স হয়নি বোঝার। এইসব নিয়ে আর কথা বলবি না। ভাইয়া যাওয়ার পর থেকে আমাকে আর কেউ বাইরে ঘুরতে নেয় না, দোকানে নিয়ে গিয়ে কেউ চকলেট কিনে দেয় না। আচ্ছা, আমি তোর মাই সাহেবকে বলবো যেন তোকে নিয়ে ঘুরতে বের হয়। না, ওনার সাথে যাব না, উনি শুধু আমাকে মারে। পড়াশোনা না করলে আদর করবে নাকি? তোমার নাস্তা তুমি খাও, খাবোই না আর। রাগে থমথম করে চলে আসলো সামনের রুমে। সাব্বির বাবা, আর একটু খা। না। একদম ওই শয়তানটার মতো হয়েছে। কি করছে ছেলেটা? অনেকদিন তো হলো আমাদের থেকে দূরে দূরে রেখেছি। কত বড় হয়েছে, ঠিকমতো খাচ্ছে নাকি না খেয়ে কষ্ট পাচ্ছে কে জানে। কোন মুখে আবার ওকে ঘরে তুলবো? যে ছেলে আমাদের মুখে চুনকালি মেখে চলে গেছে তাকে? না থাক, ওর মতো ছেলে আমাদের দরকার নেই।
সকালে উঠে কিছুক্ষণ ওয়ার্কআউট করলাম, শরীরটাকে একটু সতেজ করলাম। রুমে এসে কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছি। গায়ে গেঞ্জি যেটা ছিল ওটা খুলে ফেললাম। ঘামে ভিজে ওখান থেকে বাজে দুর্গন্ধ বের হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো এলোমেলো ছিল, নিচু হয়ে ঠিক করতে লাগলাম। হঠাৎ চোখ গেল শরীরের দিকে। পেশিতে হাত বুলিয়ে দেখতে লাগলাম। সিক্স প্যাক আছে এর মাঝে, হাতে মাসলগুলো অনেকটা ফুলে গেছে। মনে মনে ভাবছি বডি বিল্ডিং কম্পিটিশনে পার্টিসিপেট করলে খারাপ হতো না। শরীরকে বিভিন্ন পোজ দিয়ে আয়নায় দেখতেছি। আগে ছিলাম কিরকম আর এখন কেমন, নিজের দিকে তাকিয়ে নিজেই ইমপ্রেস হয়ে যাচ্ছি। পেছন থেকে কারো হাসি শব্দ পেলাম। ওমা, পেছন ফিরে দেখি তুমি এখানে কি করছো আর কখন আসলে? এই যে যবে থেকে আপনি শো করছেন তখন থেকে। কথা বলতে বলতে রুমে ঢুকলো। এত সকাল সকাল এখানে আসার কারণ? এত কারণ জিজ্ঞেস করেন কেন? আমার বাড়ি যখন ইচ্ছে তখন আসবো। মুখে কথা বলছে আর ঘুরে ঘুরে দেখছে। এইটা এখন তোমার বাড়ি না, আমি এখানে ভাড়া দিয়েই থাকি। যখন ইচ্ছে তখন আসতে পারো না? আর এমন কাজ যেন দ্বিতীয়বার না হয়। আপনার বুকে এত পশম, একটু ছুঁয়ে দেখি। এটা হাত বাড়াতে আমি সরে গেলাম। তবে ওর কথাতে মনে পড়লো গায়ে গেঞ্জি নেই। তাড়াহুড়ো করে গেঞ্জিটা নিয়ে পড়তে গেলে ও পেছন থেকে জড়িয়ে ধরছে। তিতলি, কি করছো? ছাড়ো বলছি, তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। ও পেছনে ধরায় কোনো মতে ছাড়াতে পারছি না। এমন করেন কেন? আপনার শরীরের গন্ধটা আমাকে মাতাল করে দিচ্ছে। পিঠের মধ্যে ওর নাকটা ঘষতে লাগলো। এদিকে আমার সুরসুরও লাগছে, ভয়ও করছে। দরজা খোলা, কেউ এসে পড়বে, প্লিজ ছাড়ো। আমি তোমার আম্মুকে বলবো এসব ব্যাপারে, ছাড়ো তাড়াতাড়ি। এখন গিয়ে বলেন আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। মানিক এসবের, ছাড়ো তো। অসহ্য একটা মেয়ে। হাত দিয়ে অনেক জোর দিতেছি, একটু বেশি দিলে হয়তো ব্যথা পাবে। ওটার ভয়ে ও জোর দিতে পারছি না। বিয়ের পরে ঠিকই সহ্য করে নিতে হবে। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, যেটা বলছো ভুলে যাও আজীবনের জন্য। ভুলবো মানে? আমি যেটা চাই ওটা আমার করেই নিয়ে দম রাখি। ওটা দরজার বাইরে গিয়ে বলো। এখন ছাড়ো তো। কোথাও যেতে হবে না আজ আপনাকে। ওকে জোর করে ছাড়িয়ে সজোরে একটা চট বসিয়ে দিলাম। হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। বেয়াদব মেয়ে, কার সাথে কি রকম কথা বলতে হয় জানো না? আজকের পর আমার চোখের সামনে ও আসবে না। তুই আমাকে থাপ্পড় দিলি? এখন বাইরে যাও। আমি দেখে নিব তোকে। যাও, যা দেখার পরে দেখিও। কোন বিপদে পড়লাম। আজ যদি এসব রিয়া দেখতো না, জানি আমার কি অবস্থা করতো। হ্যাংলা রোগা পাতলা দেখে আমি আসার পরও নিজের টাকা দিয়ে আমাকে জিমে পাঠাইতো। জানি না ও কি এমন দেখছে আমার থেকে। তবে ওর একটাই শর্ত, কোনো মেয়ে যেন ওর শরীর না দেখে। তাই কলেজে গেলে ও ঢিলাঢালা শার্ট প্যান্ট পরে যেতাম, যাতে ওপর থেকে কিছু বোঝা না যায়। ওর এমন শর্তে প্রথম প্রথম বিরক্ত লাগলেও পরে ঠিক তফাৎ মনে হতো না। ও যদি কখনো জানতে পারে আমার আস্ত রাখবে না। এদিকে তিতলির কথা মনে করতে মেয়েটার হঠাৎ এমন কি হলো যে একবারে গায়ে ঢলে পড়তেছে। ধুর, পাগল একটা মেয়ে। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগটা নিয়ে বের হলাম। দেরি হয়ে গেছে মনে হয়, রিয়াও নাই দেখলাম। কিছু দূর হেঁটে এরপর গাড়ি নিয়ে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি সবাই মিলে আড্ডা মারছে। কলেজের নোটিশ বোর্ডে দেখলাম ছেলে মেয়েদের ভিড়। আমি ওদিকে না গিয়ে রিহানের পাশে বসলাম। কি দোস্ত, নোটিশ বোর্ডে কি দিল? সবাই এমন উছলে পড়ছে কেন? আরে প্রতি বছরের নাই এবার নাকি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, সব ধরনের খেলাও থাকছে। এখন কোন খেলার দায়িত্ব কাকে দিছে আর এসব পরিচালনা করার জন্য একজনকে নির্বাচন করবে। ওসব খেলাধুলা স্যারদের নিয়ে পরিচালনা করবে। অকেজো সব কাজ কারবার। শালা, কোনোদিনও তো কিছুতেই পার্টিসিপেট করিস না, শুধু পড়াশোনা করলে হবে? ওগুলো ছোট ভাইদের জন্য, আর আমি যেটা দিব ওটাতে আমিই প্রথম হব। কিসের অভিজ্ঞতা আছে বল, আমি তোকে ওটাই দিব। এখানে সব ধরনের খেলা আছে। ও কি আর পারবে কলেজ আসতে? আর যেতে জানে এটাই। সবাই হেসে উঠল ওর কথা শুনে। হেসে নে শালারা, যেদিন তোর এই ভাইকে দেখবি সেদিন বুঝবি কি করতে পারি আমি। এটা পারো তুমি। শালা, আমি কিছু করতে পারলে ওই দিন তোরে পুরো কলেজ লেংটু করে দৌড়ানি দিব। আগে করে দেখা বেটা। আরে বক বক করিস না তো তোরা। আমার পিচ্ছিটারে কেউ দেখছিস কিনা বল। পিচ্ছি কই থেকে আসলো? বাচ্চা টাচ্চা পালোস নাকি? আরে না, তোদের ভাবির কথা বলছি। ভাবি মানে? কবে থেকে হলো বন্ধু? কোথায় পড়ে, কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ার। শালা, ওটা পিচ্ছি নাকি? ওর সামনে গিয়ে বলিস পিচ্ছি, তখন কি বলে দেখবি। বাদ দে, ভুলে বের হয়ে গেছে। আমরা তো দেখি নাই। ভাবি কি রকম? কবে দেখাবি হালা? পরে। পরে না হালা, ক্লাস শেষে দেখবো। আর সবাই ক্লাসে চল। ঠিক বলছে আয়ান। সবাই ক্লাসে ঢুকলাম। পরপর 4টা ক্লাস করে বের হলাম। সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের ভাবির জন্য একে একে সব রমণী বের হতে লাগলো। হঠাৎ একটারে দেখলাম আমাদের দিকে আসতে। পায়ে ইয়া বড় বড় হিল পড়ছে, চুল এদিকে কিছু ফেলছে ওদিকে কিছু ফেলছে। আমাদের কাউকে পাত্তা না দিয়ে রিফাতের কাছে গেল। ওরা হালকা পাতলা কিছুক্ষণ কথা বলে আমাদের কাছে আসলো। সবার সাথে পরিচয় করাই দিল রিফাত। মেয়ে আমার দিকে তাকাচ্ছেও না, অন্য সবার সাথে কুশল বিনিময় করছে। করবে নাই বা কেন? আমার মতো কলেজে এমন ঢোলাঢালা কাপড় পরে আসলে চলে? সবাই তো স্মার্ট কিউট, আমি মনে হয় তাদের থেকে ভিন্ন, তাই পাত্তা দেয়নি। এক বুক হতাশা নিয়ে ওদের পাশেই দাঁড়িয়ে রইলাম। সবার সাথে টুকটাক কথা বললেও আমার সাথে বলেনি। যাকগে, ওর মতো এত পিচির সাথে কথা বলার শখও নাই। ওই মেয়ে যাওয়ার পর সবাই আমার দিকে তাকিয়ে কেমন যেন করে হেসে উঠলো। দেখ ভাই, ফাইজলামও ভালো লাগে না। আমার বেস্টু আসলে দেখতি মেয়েটা আর কি করতো। সত্যি বলতে ও থাকলে মেয়েটাকে প্রশ্ন করতে করতে 12টা বাজে দিত। ও আসে নাই, ভালো হয়েছে। না হলে আজ রিহানের নিশ্চিত ব্রেকআপ করিয়ে ছাড়তো। আল্লাহ বাঁচাইছে আজকের মতো। আয়ান, ও কইরে কলেজে আসে নাই যে? জানি না, কাল রাতে তো বাড়ি ছিল। বাদ দেওয়ার কথা। কলেজে ভোটে প্রার্থী কেউ হবি নাকি?
শুধু শুধু দৌড়ে কি লাভ, প্রতিবারের মতো ওই নীরবই হবে। ওর কথা বাদ দে, কেউ দাঁড়াবি নাকি ওটা বল। কে দাঁড়াবে এখানে? দূর, বাদ দে এসব। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণও করবো না, আর নীরবের সাথেও ভেজাল করার কোনো দরকার নেই। ভীতু শালা তুই। তো তুই দাঁড়া গিয়ে। তোরা নিজেরাই আমাকে ভোট দিবি না, আমি কেমনে দাঁড়াবো? দরকার নাই কারো দাঁড়ানোর। চল সবাই ট্যুরে যাব কিছুদিনের জন্য। সামনে এক্সাম আছে, যাবো না কোথাও। তুই শালা আর ভালো হবি না। প্রতিবারের মতো এবারেও কলেজে খেলাধুলার সব দায়িত্ব নিল নীরব ছেলেটা। সিনিয়ররা কেউ দাঁড়াতে গেলে ওর বড় ভাই এসে মাঝখানে বাম হাত ঢুকায়, তাই কেউ আর এসবের ধারে কাছেও যায় না। প্রতি বছরের মতো সব খেলা শেষে ঘোষণা হলো কাল সাঁতার প্রতিযোগিতা হবে আর ওখানে পুরস্কার বিতরণ করবে। ওই দিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের ন্যায় জিমে গিয়ে কিছুক্ষণ ব্যায়াম করলাম। এরপর এসে নাস্তা করলাম, রিয়া সহ কলেজে গেলাম। সবাই দেখি কলেজের বড় পুকুরটার আশেপাশে ঘিরে আছে। ওই চল ওখানে, এবার কে জিতে কে জানে। দূর, ওগুলো দেখার কি আছে? আমি কখনো সাঁতার কাটে নাই, অনেক শখ সাঁতার কাটার। তোর সাঁতার কাটা শিখতেও হবে কুত্তি, তোর জামাই জানলে হবে। জামাইও যদি না জানে? কি আর করবি, সবাই একসাথে মিলে ডুবে মরবি। যা শয়তান, আমি তো ওই জন্য ভয়ে সাগরে তো দূরে পুকুরেও যাই না। দুজনে কথা বলতে বলতে পুকুর পাড়ে গেলাম। রিয়া ভয়ে হাত ধরে পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় প্রধান অতিথিও আসলো দিঘিতে। ভালো করে দেখি ওই হালা এমপি করিম চৌধুরী মনে মনে গালি দিতেছে ওই বাটপারকে। বাপ নাম্বার 1 আর ছেলেটা তো আস্থা বকাটে। এই দুইটারে একবার শায়েস্তা করতে পারলে এখানকার লোকজন শান্তিতে একটু ঘুমাইতে পারতো। এর মধ্যে দেখলাম প্রিন্সিপালের হাতে একটা পেপার, মনে হয় প্রতিযোগীদের একে একে সবার নাম অ্যানাউন্সমেন্ট করতেছে। আর সবাই ওই দিঘিতে নেমে ঠিকঠাক ভাবে পজিশন নিচ্ছে। সবার শেষে যার নাম বললো ওটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। রিয়া আমাকে ধরে নাড়াচ্ছে। আয়ান, তুইও না সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিস? আমি জানি না তো, কে করলো এই কাজ? ছি কুত্তা, তুই এখন সবার সামনে উলঙ্গ হয়ে যাবি, লজ্জা শরম করবে না তোর? আরে কি বলতেছিস, উলঙ্গ হব মানে? তাহলে এরকম কাপড় চোপড় নিয়ে সাঁতার কাটবি নাকি? না, সবার শেষে আমার নাম বলাই সবাই আমার দিকে তাকিয়ে রইল, কারণ আমি গেলে স্টার্ট করবে। রিহান, রায়হান, রিফাত ওরা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কারণ এই প্রথম কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছি, তারও আবার নিজের অজান্তে। কিছু করার নাই, এখন যেতেই হবে। ঘাটের সামনে ওই হারামিগুলো দাঁড়িয়ে ছিল। এরপর রিফাত এসে যেটা করলো, পরনে প্যান্ট আর টি শার্টটা খুলে রেখে দিল, তবে ভেতরে জিপার ছিল না। হাফ প্যান্ট থাকায় তেমন একটা লজ্জা লাগেনি। মনে ভরপুর সাহস নিয়ে আমিও গিয়ে পজিশন নিলাম। প্রতিযোগীও প্রায় 10-15 জনের মতো আছে। এমন সময় এমপি যেটা অ্যানাউন্সমেন্ট করলো, যে সাঁতার প্রতিযোগিতায় প্রথম হবে তাকে 50,000 টাকা উপহার দিবে। এটা শুনে সবাই খুশি হলেও আমার কোনো ফিলিংস হচ্ছে না। ওদিকে রিয়ার আগে ফুসফুস করছে, গালগুলো টমেটোর মতো লাল হয়ে গেছে। বেচারি পরে আমার কি হাল করে আল্লাহ ভালো জানে। এদিকে প্রথম হুইসেলে সবাই রেডি হলো, দ্বিতীয় হুইসেল দিতে সবাই ঝাঁপিয়ে পড়লো। দিঘিও ভীষণ লম্বা, সবাই হাত দিচ্ছে। আমি সবার প্রথমে না হলেও সবার মাঝে আছি। পূর্বের অভিজ্ঞতা থাকায় আমার তেমন সমস্যা হচ্ছে না। প্রতিবারের ন্যায় যে প্রথম হয় তার সমান দূরত্বে আমিও। এমন টান টান উত্তেজনায় সবাই হই হুল্লোড় যেন আরো বেড়ে গেল। নির্দিষ্ট সীমানার কাছাকাছি দুজন, সবাই পেছনে থাকলেও একজন আমার পিছনে ছিল। সেও ওই প্রথম জনের দলের অল্প কিছু যেতে ওই ছেলে আমার পা টেনে ধরছিল। প্রথমে ছাড়তে না চাইলেও পায়ের ঝাড়ি খেয়ে ছাড়তে বাধ্য হলো। আমি নিজের সর্বোচ্চ শক্তি এবার প্রয়োগ করলাম। ঠিক ওই ছেলে আগেই পৌঁছে গেলাম। ঘাটে চিত হয়ে শুয়ে আছি, অনেক ক্লান্ত লাগছে, আর অনেকদিন পরে সাঁতার কাটছি। দ্বিতীয়ত দিঘিটা বড়, আমার অবস্থা একেবারে কাহিল হয়ে গেল। এর মধ্যে হারামিগুলো এসে একটানে তুলে ফেললো। সবাই একসাথে জড়িয়ে নাচানাচি করতে কখন যে মাটি থেকে আমাকে উপরে তুলে ফেললো বুঝতে পারিনি। কিছু সময় পর আবার অ্যানাউন্সমেন্ট করলো স্টেজে যেতে। গায়ে গেঞ্জিটাও ছিল না, ওপরে আমার কাপড়গুলো ছিল। এই হারামিগুলো না নাই ওদিকে যেতে কিছু মেয়ে সামনে পড়লো। একজন আমার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠলো, ওয়াও, কি বডি! একজন সামনে এসে পথ আটকে দাঁড়ায়। কোথায় ছিলেন এতদিন? কলেজে নতুন নাকি? মেয়েটার কথা শুনে কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলছি। 2 বছর হয়েছে এই কলেজে আসছি, আর মেয়ে আমাকে বলে কিনা আমি নতুন নাকি। সামনে থেকে সরেন, আমার যেতে হবে। কই যান? দাঁড়ান, আপনার নাম কি? কোন ক্লাসে বলে যান। আমি এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে কাপড়গুলো ওই জায়গা থেকে নিয়ে কলেজের ওয়াশরুমে চলে গেলাম। কাপড় পাল্টে বের হতে দেখি সবাই স্টেজের সামনে আসলো। আমিও গিয়ে ওদের সাথে যোগ দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমার নাম ডাকা হলে আমি স্টেজে উঠলাম। এমপি টাকার খামটি আমার হাতে তুলে দিল। নিচে নেমে আসতে আমার হাত ছো মেরে টাকাগুলো রিয়া নিল। এদিকে, ওই তুই একলা সব নিবি? সব তো আমরা করছি। আমার পাওনা এটা, তাই আমি নিচ্ছি। যা বলার ওই হারামিকে বল। কিরে ভাই, তুই প্রথম হলি আর টাকা ও নিল কেন? প্রতিযোগিতায় তো আমরা নামাইছি তোকে। আমি জানি না ভাই ও কেন নিচ্ছে, আর কিসের বা পাও না। ওই তুই আমার থেকে কিসের টাকা পাবি? হ্যাঁ রিয়া, এত কিছু জানি না, এগুলো আমাদের। আমরা এগুলো দিয়েই কক্সবাজার যাব। কেউ যদি এই টাকার জন্য আমার গায়ে হাত লাগাস, সোজা কবরে পাঠাই দিব। আমি আস্তে আস্তে রিয়ার দিকে গেলাম। গিয়ে যেই না কামটা ধরবো অমনি দিল এক চড়। তোকে তো আমি সুযোগে পাই, আমার কথার ভর খেলাপের সাজা তোকে পেতেই হবে। আমি নিজে থেকে গেছি নাকি? যা বলার ওদের বল। তুই তো কুত্তা সাধু কিছু করস খালি। যেটা সত্যি সেটাই তো বললাম। তোর সত্যির গুষ্টি কিলাই বেহাইয়া, সামনেও আসবি না আমার। সবাই রিয়া আর আমার ঝগড়া দেখে দেখে মজা নিচ্ছে, আর এই পাগলির কখন যে কি হয় তা বুঝে উঠতে পারি না। নীরব দেখে আমাদের দিকে আসতে লাগলো, সাথে ও চামচাটা আছে রাহাত। আমাদের কাছে এসে, বাহ, তুই দেখি ভালো সাঁতারও জানোস।
ধন্যবাদ। তবে আমার বন্ধুকে অসম্মান করা তোর ঠিক হয়নি। রাহাত প্রতি বছর সাঁতারে প্রথম হলেও এবার আমার জন্য হতে পারিনি, আর এখন আসছে বিষ ছাড়তে। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বোঝার ক্ষমতা আমার আছে। পুকুরের ওপরে আসছিস, ওপরেই থাক। সাঁতার কাটতে নামলে কখন যে নিচে তলিয়ে যাবি টেরও পাবি না। আমি সেসব হুমকিতে ভয় করি মা। তুই ইচ্ছে হলে পুকুরে না, সাগরে সাঁতারে কাটাতেও প্রস্তুত। ভালো পাক না গজাইছে দেখি তোর। আর নীরব চল, ভাই তাড়াতাড়ি যেতে বলেছে। তোকে পরে দেখবো। তুই ওই সেক্সি বান্ধবীকে দেখে রাখিস, না জানি কখন কি হয়ে যায়। কুত্তা, ওর দিকে নজর দিলে চোখ উপড়ে ফেলবো। আমি ওর দিকে এগিয়ে যেতে আমার বন্ধুরা আমাকে পেছন থেকে ধরে ফেললো। মনে রাখিস কথাটা। নীরব হুমকি দিয়ে চলে গেল। রিয়া ওর কথা শুনে কিছুটা ভয়ে হতভম্ব হয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই দেখলাম ওর মুখে ভয়ের ছাপ। আমি এগিয়ে গিয়ে ওর পাশে বসলাম। কি হয়েছে? কই কিছু না। মিথ্যা বলিস আজকাল। কি মিথ্যা বলছি? তুই নীরবের হুমকিতে ভয় পাচ্ছিস নাকি? না না মানে তুই জানিস না ও কিরকম। দিন দুপুরে কোনো মেয়েকে উঠিয়ে নিলেও কেউ কিছু বলে না ওকে। তুই আমার জন্য শুধু শুধু বিপদে পড়িস। আমরা দূরে থাকলে মনে হয় ভালো হবে। আমি তোর বিন্দু পরিমাণ ক্ষতি সহ্য করতে পারবো না। তোকে আমার চিন্তা করতে হবে না। ও আমার বাউ বাঁকা করতে পারবে না। ওই মুটকি, আমরা থাকতে তোর কেউ পশমও ছিঁড়তে পারবে না। তুই নিশ্চিন্তে থাক। এরপরও কি বেশি তেরিবেরি করলে ওর ওপারের টিকিট কেটে দিব, কেউ টেরও পাবে না। শোন, আমি যতক্ষণ আছি তোর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। এখন ভালো মেয়ের মতো যদি টাকাগুলো দিতি, এটা বলে ব্যাগ হাত দিতে অমনি দিল এক ঝাড়ি। ছাড় কুত্তা, ওদিকার নজর দিবি না। আমার ব্যাগে ঢুকছে মানে আমার। বোন, আমাদের কিছু দে। আর এত টাকা দিয়ে কি করবি তুই? শপিং করবো এগুলা দিয়ে। কলেজ শেষে বাড়ি যাওয়ার সময় হঠাৎ দূরে কিছু একটা দেখে চোখ আটকে গেল। সাথে রিয়াও আছে। হয়তো ও খেয়াল করেছে ব্যাপারটা, না জানার ভান করে এবার প্রশ্ন করতে লাগলো। কি দেখছিস ওদিকে? কিছু না, কি দেখবো আর? তো গাড়ি না ডেকে হাবার মতো দাঁড়িয়ে আছিস যে? প্রতিদিন আর রিক্সায় ভালো লাগে না, আজ হেঁটে যাবো চল। কুত্তা, আমি 2-3 কিলোমিটার হাঁটলে আমাকে খুঁজে পাওয়া যাবে নাকি? গাড়ি ডাক। কিছু হবে না, আমি আছি না, চল হেঁটে হেঁটে যাবো। না, আমি হাঁটতে পারি না। তোর ইচ্ছে হলে তুই যা। তোকে কুত্তি আজ হেঁটেই যেতে হবে, চল। তুই যা, আমি পারবো না হাঁটতে। যাবি না? না। তুই থাক, আমি গেলাম। এটা বলে হাঁটা ধরলাম। তবে শেষবারের মতো ট্রাই করে দেখি। নীরবের কথাটা ভুলে গেলি নাকি? কি আর করা, পরে কিছু হলে আমি দায়ী না। কথাটা বলে পেছনে আর তাকালাম না, সোজা হাঁটা ধরছি। কিছু দূর যেতেই পাগলি হাঁপাতে হাঁপাতে সামনে এসে দাঁড়ালো। তুই আমাকে ফেলে রেখে এভাবে আসতে পারলি? আসলাম। এটা বলে আবার হাঁটা ধরলাম। আয়ান, আমি পারছি না, পা ব্যথা করছে। কার কথা কে শুনে? আমি নিজের মতো হাঁটছি। পেছন থেকে ডাকছে, আমি না শোনার ভান করে নিজের মতো করে হাঁটছি। ও কি করবে আর ভেবে না পেয়ে রিক্সা নিল। মামা, ওই যে ছেলে একটা সাইমন হারসেন, ওর কাছে নিয়ে যান, উনি সহজ যাবে। বসেন আপা, উনি কি হয় আপনার? আমার জামাই রাগ করছে আমার সাথে। ও, আপনার ভাবিও মাঝে মাঝে এমন করে আমার সাথে। তবে ও সব রাগ পাগলামি সবকিছু আমার ভালো লাগে। বেশি ভালোবাসেন মনে হয় ভাবিকে। নিজে থেকেও বেশি ভালোবাসি। হঠাৎ খেয়াল করলাম একটা রিক্সা এসে আমার পাশে দাঁড়ালো। ভাই, ভাবির সাথে আর রাগ করতে থাকেন না, গাড়িতে ওঠেন। ভাবি কোত্থেকে আসলো ভাই? আর আপনি কাকে বলছেন? হুট যখন নামালো, ভেতরে দেখলাম পেতনিটা বসে আছে। এত সুন্দর বউ থাকতে আপনি অস্বীকার করছেন? সি ভাই। চুপ করেন ভাই, কি বলছেন আবোল তাবোল? বেশি কথা না বলে গাড়িতে ওঠ শয়তান। না, তুই চা। উঠবি না? না। আমি একটু সামনে যেতে রিয়া গাড়ি থেকে এক প্রকার হাতটা টেনে ধরলো। কুত্তা, না উঠলে কই যাবি? তাড়াতাড়ি ওঠ, না হলে বিপদ আছে তোর। আরে ছাড়, মানুষ কি বলবে এরকম করলে? যা ইচ্ছা ভাবু, ওঠ তুই। ওর জোড়াজড়িতে গাড়িতে উঠে বসলাম। বসার সাথে সাথে ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরলো। মামা, শপিং মলে নিয়ে যান। ওকে আপা। হাতটা ছাড়, কোথাও যাচ্ছি না। তুই পালিয়ে যাবি আমি জানি, তোর ভরসা নাই। আচ্ছা, তোর কসম, যাবো না কোথাও, ছাড় এবার। শুধু শুধু এমন করিস কেন? একটু হাত ধরছি, বেশি কিছু তো আর ধরিনি। বেশি কিছু কি করতি? ওই যে। চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম। সব তো আমারই, আজ হোক কাল হোক সবকিছুর মালিক হবো আমি। চোখ বড় করার কি হলো? কি বললি তুই? আপা, এসে গেছি শপিং মলে। ও, রিক্সা ভাড়াটা দে তো। নেন মামা। মানি ব্যাগটা বের করে ভাড়া চুকিয়ে দুজন ভেতরে ঢুকলাম। ও কাপড় দেখতেছে। তুইও দেখ তোর জন্য কিছু। না, আমার সব আছে, তুই নে। আচ্ছা, আমি একটু ওয়াশরুমে যাব, তুই দেখ। ওকে। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হলাম। আর আয়নায় নিজের চুল সবকিছু দেখে রিয়ার কাছে আসতেছি। এমন সময় যা দেখলাম, সামনে আর পা চলছে না, অটোমেটিক বন্ধ হয়ে গেল। চুপ করে দেখতেছি রিয়া ছেলে একটাকে জড়িয়ে ধরছে। এসব দেখে বুকটা কেমন যেন করে উঠলো। কে হয় ছেলেটা? আমার জানা মতে ওর তেমন কোনো ফ্রেন্ড বা কাজিনও নাই। তাহলে কে ছেলেটা? কিছু সময় থেকে ছেড়ে দিল। এরপর ওরা একসাথে দোকানের ভেতরে ঢুকলো। এসব দেখে বুকটা কেমন যেন করে উঠলো। ও তো আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। ও অন্য ছেলেকে জড়িয়ে ধরলে আমারই বাকি। হাত পা যেন নড়াচড়া বন্ধ করে দিয়েছে। ওখানটায় দাঁড়িয়ে ভাবনার জগতে পাড়ি দিলাম। কে হয় ছেলেটা? আমার জানা মতে ওর তেমন কোনো ফ্রেন্ড বা কাজিনও নাই। তাহলে কে ছেলেটা? ভাবছি এসব দেখার চেয়ে চলে যাওয়াই মনে হয় ভালো। চলে যাওয়ার জন্য পা ফেলতেই আবার ভাবছি ওকে একা রেখে যাওয়া কি ঠিক হবে?
6-9 ভাবতে ভাবতে ওদের সামনে চলে গেলাম। গলার আওয়াজ শুনে হকচকিয়ে উঠে দাঁড়ালো। এত সময় লাগে নাকি ওয়াশরুমে? আমার তো মনে হচ্ছে ওখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিলি। ওটা ঘুমানোর জায়গা নাকি? কি সব আবল তাবল বলিস? তাহলে কি করছিলি এত সময় ধরে? জানি না, তোর হলে চল, বেকার এদিক ওদিক ঘোরার সময় নাই। ওর কথাগুলো শুনে এখন কেমন যেন ন্যাকামো মনে হচ্ছে। বেকার কই, শপিং করছি, এটাও তো একটা কাজ। আমার মনে হচ্ছে ফালতু সময় নষ্ট করছি, তাছাড়া আর কিছুই না। তোর বেশি সময় লাগলে তুই থাক, আমি যাচ্ছি। আরে থাম, আমিও চলে যাবো তোর সাথে। রিয়া এত তাড়াহুড়ো দেখে ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার সাথে চলে আসার কথা শুনে একটু নড়ে চড়ে উঠলো। রিয়া চলে যাবে মানে? তোমার তো এখন শপিংই শেষ হয়নি। আজকে আর করবো না। রিয়া ছেলেটাকে কই পরিচয় করে দিচ্ছিস না যে? আমার কথা শুনে রিয়া আমতা আমতা করে বলল, আয়ান ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড রাফি, আর রাফি ও হচ্ছে আমার ফ্রেন্ড আয়ান। ওর মুখ থেকে বয়ফ্রেন্ড কথাটা শুনে মাথার উপর আকাশ ভেঙে পড়লো। কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত চোখ তুলে তাকাইনি শুধু ওর জন্য, আর ও আমাকে সহজে বলে দিল ওটা তার বয়ফ্রেন্ড। মনটা ভীষণভাবে ভেঙে পড়তেছে, ওর কথাটা মেনে নিতে পারছি না। আর কোন মুখে বা বাধা দিব? তাই ভাবলাম এখান থেকে আমার সরে যাওয়াটাই হচ্ছে বেটার অপশন। রিয়া হয়তো বুঝেও না বোঝার মতো করে আছে, চোখ দিয়ে মনে হয় এখনই অশ্রু বেয়ে পড়বে। কেমন আছেন ভাই? হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ওর সাথে আরো 2-4টে কথা বলে, রিয়া তোরা থাক, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। ওই শোন, কি কাজ বলে যা। পরে বলবনি। এক মুহূর্ত দেরি না করে চলে আসলাম ওখান থেকে। ওদেরও তো একটু প্রাইভেসি দরকার। আমি ওখানে থেকে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে থাকতে চাইনি, তবে আমার আন্দাজ যে সত্যি হবে তা কল্পনাও করিনি। আজ 2 বছরের মধ্যে এমন কোনো দিন নাই যে ও কি করছে ওটা বলেনি। তাহলে ও আমার থেকে হঠাৎ এসব লুকালো বা কেন? আমি তো আর ওকে বাধা দিতাম না। মনকে কোনোভাবে বোঝাতে পারছি না ও আমার সাথে মিথ্যা বললো কেন। এসব ভাবতেছি, কখন যে চোখ দিয়ে পানি বের হয়ে গেল বুঝতে পারিনি। আমার মন না বললে ও চোখ বলে দিচ্ছে ওকে কতটা ভালোবাসি। রাতে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। চাঁদ ওঠার কারণে বাইরের আকাশ বেশ পরিষ্কার, পিনপিন বাতাস হচ্ছে। সামনে এগিয়ে দেখলাম একটা দোলনা রাখা আছে, ওটাতে হেলান দিয়ে বসলাম। এক নজরে ওই চাঁদের দিকে তাকিয়ে আছি। জীবনে যাকে একটু কাছে পেতে চাই, আপন ভাবি, তারাই আমাকে বেশ ঠকিয়েছে। বাবা মা, ছোট ভাই, দাদি, চাচা, চাচি সবাই মিলে বেশ সুখী ছিলাম। ঘরের বড় ছেলে হওয়ায় সবাই আদর একটু বেশি করত। বড় হয়ে যাওয়ার কারণে কিছুটা আদর কমে আসলো। দাদি এক মুহূর্ত আমাকে না দেখলে সারা বাড়ি মাখিয়ে তুলতো। সারাদিন স্কুল খেলাধুলা মেতে থাকতাম। এরপরে আস্তে আস্তে কলেজ শেষ করলাম। লাইফে খেলাধুলা, বন্ধু বান্ধব নিয়ে এত ব্যস্ত ছিলাম, কখনো কোনো মেয়েকে মনে ধরেনি। কলেজে লাইফ শেষ করে ভার্সিটি আসতেই পরিবার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আব্বু আমার পছন্দ ছিল, যার কারণে ওনারা তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে চাইছে। কিছুদিন যেতেই কথাটা আমার কানে আসছে, তবে মেয়েটা আমার পরিচিত কেউ। ও যে আমার লাইফে এতটা বিপর্যয় ঘটিয়ে দেবে জানলে হয়তো বিয়েতে রাজি হতাম না। সামনের ব্যক্তিটার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসতে হলো। আমি এতক্ষণ ধরে ডাকছি, আপনার কানে আওয়াজ যায় না? ও শুনি নাই, সরি। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছেন? কই কিছু না, কি ভাববো আর? কিছু যদি নাই ভেবে থাকেন, চোখ দিয়ে পানি পড়তেছে কেন? ও কিছু না, পুরনো কিছু চিত্র চোখের সামনে ভেসে উঠলো, তাই ওই একটু পানি বের হইছে। হয়েছে, আমি জানি তো, আপনি আমাকে বলবেন না। মাথাটা রাখেন এখানে। তিতলি দোলনায় বসে আমার মাথাটা ওর কোলে নিয়ে চুলে বিলি কেটে দিচ্ছে। ওর এমন কাণ্ড দেখে অবাক হলেও খুব ভালো লাগছিল তখন। এত রাতে ছাদে আসতো কেন? কেন আসতে পারি না? মেয়েদের গভীর রাতে ছাদে আসা মোটেও ঠিক না। আপনারা আসলে ভালো, আমরা আসলে খারাপ, এটা বুঝাচ্ছেন তাই তো? না, ওটা কখন বলছি? তাহলে কি বুঝাচ্ছেন? তোমাকে হাজার বললেও তুমি বুঝবে না। ছাড়ো, এখন কেউ এইভাবে দেখলে খারাপ ভাববে। যার যা ইচ্ছা ভাবুক, আমার কি এসে যায়? বেশি কথা না বলে চুপচাপ শুয়ে থাকেন। মেয়েটা আজ এত রোমান্টিক মোডে কেন? আগের মতো তেমন রাগারাগিও করছে না। কি জানি কখন কি হয়ে যায় মেয়েটার। আমার মাথাটা প্রচুর ব্যথা হচ্ছে। এখন ছাড়ো, রুমে যেতে হবে আমাকে। না, আপনি এখানে থাকেন, দাঁড়ান, মাথা ব্যথা আমি দূর করে দিচ্ছি। ওই কি করছো? ওটা পাগল হয়ে গেছো নাকি? কি করছি দেখেন নাই? এখন বলেন তো, মাথা ব্যথা গেছে নাকি? চুলগুলো আস্তে আস্তে করে টেনে দিচ্ছে। তবে ও কিস দেওয়ার পরে আচমকা মাথা ব্যথাও ও উদাও হয়ে গেল। না, কিস দিলে মাথা ব্যথা কমে? কোন পাগলে বলছে? কেউ না, তবে ভালোবেসে কেউ এখন দিছে যে ওটা দিলে ভালো হয়ে যায়। ভালোবাসা আসলো কই থেকে? তুমি আমার ছাত্রী, ছাত্রীর মতো থাকো বুঝলে। আর ছাড়ো, ঘুমাবো আমি। মাথাটা ওর থেকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়লাম। ওখানে দাঁড়ানো মানে বিপদ, তাই আর ওখানে না থেকে সিঁড়ি বেয়ে নিচে নামবো। অমনি তিতলি পেছন থেকে এসে জড়িয়ে ধরলো। তিতলি, তোমাকে একটু আগে বলছি আমি তোমার স্যার, আর তুমি যেটা চাইছো ওটা কখনো সম্ভব না। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ, আপনি টেনশন করিয়েন না। এখন একটু সামনে ফিরুন না, আপনার বুকে একটু মাথা রাখতে চাই। অসম্ভব, তোমাকে আমি আগেও বলছি এমন হুটহাট এসব আচরণ না করতে। এবারে লাস্ট ওয়ার্নিং। জোর করে হাত ছাড়িয়ে নিচে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। তিতলির সাথে একটু থাকতেই মনটা হালকা ফ্রেশ হলো। রিয়ার চিন্তা বাধা থেকে তখন চলে গিয়েছিল। রুমে শুয়ে শুয়ে ফেসবুকিং করছে, এমন সময় একটা বাইক চোখে পড়লো। একটু টেনে টুনে দেখলাম, ভালোই লাগলো। অনেকদিন হয়েছে বাইক টাইক চালাই না। বাড়ি থেকে আসার পর কারো বাইক ধরেও দেখিনি, তাই মনে মনে ভাবলাম কাল গিয়েই বাইকটা নিয়ে নিব। মোবাইল পাশে রেখে যেই না ঘুমাতে যাব, অমনি দরজায় টোকা পড়লো। এক প্রকার বিরক্তি ভাব নিয়ে দরজা খুলে দেখি রিয়া। তৎক্ষণাৎ সন্ধ্যার কথা মনে পড়তেই মুখের উপর দরজা বন্ধ করে দিলাম। ওদিক থেকে রিয়া চিল্লাতে লাগলো,
আয়ান দরজা খোল, কথা আছে তোর সাথে। শালি এতক্ষণে আসছে ন্যাকামো করতে, ওর এই রুমে আসার প্রয়োজন নাই, তাই ওখানেই আটকে রাখলাম। রাগ করছিস নাকি আমার উপর? দরজাটা একবার খোল, আমি তোকে সব বলছি। ওর কথাগুলো এখন খুব বিরক্ত লাগছে, তাই আর কথা না বাড়িয়ে রুমের পাকাটা আরেকটু বাড়িয়ে দিলাম। কম্বলটা নিয়ে ভালোভাবে মুড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল উঠে প্রতিদিনের মতো কিছুক্ষণ ব্যায়াম করে রুমে এসে একটা ফ্রেশ গোসল দিলাম। ব্যাগটা নিয়ে বাইরে বের হয়ে গেলাম। গেট দিয়ে বের হতে দেখি রিয়া সামনে, ওর পাশে দেখি তিতলি আর ওর আম্মু। আমি ওনাদের দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আন্টি, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আজ একটু অসুস্থ, এরপরও সকাল সকাল মেয়েটা ডেকেই তুলে ফেললো। বলো তো কেমনটা লাগে? কি দরকার হয় আমাকে বললেই তো হতো, আপনাকে কষ্ট দিতে গেল কেন? আমি ওকে সে কখন থেকে বোঝাচ্ছি, সে বুঝতেই চাইছে না। আমি আছি এখন, আমাকে বলেন কি করতে হবে। ও নাকি আগের ওই কলেজে আর যাবে না, তাই তোমার আঙ্কেল ওকে তোমাদের ওখানে ভর্তি করিয়ে দিয়েছে। তুমি ওর সাথে এখন একটু কলেজে গেলে ভালো হবে। ওর বাবা রাতে কথা বলেছে প্রিন্সিপালের সাথে, ছোটখাটো যদি কিছু সমস্যা হয় তার জন্য তোমাকে বলছি। ও, মনে মনে ভাবতেছি তিতলিকে যদি সাথে নিয়ে যাই রিয়া কি মনে করবে। ওর আম্মু তো বলছে ওকেও নিয়ে যেতে। এদিকে রাতে ভাবছি আজকে গাড়ি নিব, কোন দিকে যাব দুজনের একজনকেও পেলে যাওয়া যাবে না। কি ভাবছো আয়ান? কিছু না আন্টি, আপনি যান, রেস্ট করেন একটু, আমি দেখছি। ধন্যবাদ বাবা, আমি গেলাম। আমার মেয়েটাকে একটু দেখে রেখো। এই বাড়িটা যত দ্রুত ত্যাগ করতে হবে, না হলে এখানে এই দুটোর জ্বালায় থাকা মুশকিল হয়ে যাবে। আজ থেকে তো আরো দুজনের বডিগার্ড হয়ে গেলাম মনে হয়। স্যার কি হলো? কিছু না, রিয়ার দিকে তাকিয়ে দেখি ওর আগে ফুলতেছে। কালকের প্রতিশোধ আজকে তুলতে হবে, এটাই মোক্ষম সুযোগ। তো এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো নাকি? আরে না, একটু দাঁড়াও, ওই তো গাড়ি আসছে, চলো। আমরা সিএনজি করে যাব? তো তোমার জন্য ঘোড়ার গাড়ি আনবো নাকি? চাইলে আনতে পারেন, কোনোদিন চড়িনিও তো, অনেক শখ। শখের গোষ্ঠী কিলাই, গাড়িতে উঠো, দেরি হয়ে যাচ্ছে। আমি সিএনজিতে বসতে পারি না, প্লিজ অন্য কিছু দেখেন। থাকো তুমি, আমি যাচ্ছি। আমি সিএনজিতে উঠে বসলাম। আমার দেখা দেখি না পারতে তৃতীয় পাশে এসে বসলো। রিয়া গাড়িতে না উঠে মূর্তির মতো ওখানটায় দাঁড়িয়ে আছে। কেউ যেতে চাইলে সাথে আসতে পারেন। এটা শুনে রাগে ফায়ার হয়ে আমাকে ঠেলে গাড়ি সাইডে বসলো। আপু, আপনি এত জায়গা থাকতে ওদিকে গেলেন কেন? আমার পাশে তো বসতে পারতেন। আমার মধ্যখানে বসতে অসুবিধা হয় তাই। ও, তোমরা দুজন ভেতরে বসো, আমি সামনে যাচ্ছি, গরম লাগতেছে আমার। না, আপনি এখানে বসেন, আঙ্কেল গাড়ি স্টার্ট করেন। তিতলি বাম হাত জড়িয়ে ধরে আমার দিকে চেপে বসলো। তিতলি তুমি একটু সাইডে গিয়ে বসো, আমার গরম লাগতেছে, ছাড়ো। চুপচাপ বসেন তো, বেশি কথা বললে কুলে উঠে বসবো। তিতলি বাম হাত জড়িয়ে ধরে কাঁধে মাথাটা রাখলো। সিএনজির লুকিং গ্লাসে দেখি রিয়া রেগে ফায়ার, কিছু বলতেছে না, নিজে নিজে রাগে ফুসফুস করছে। ও লুকিং গ্লাসে চোখ পড়তে আমার দিকে তাকিয়ে ওর হাতের কনুই দিয়ে পেটে গোতা মারলো। সহ্য করতে না পেরে মুখ দিয়ে আহ করে আওয়াজ বের হলো। বাচ্চাদের মতো এমন চিল্লাচ্ছেন কেন? কিছু না। এদিকে দুজনের চাপাচাপির মধ্য দিয়ে কোনো রকম সহ্য করে কলেজে এসে পৌঁছলাম। রিয়া গাড়ি থেকে জলদি করে নেমে কলেজে ঢুকে গেল। এদিকে তিতলি এখনো ওই অবস্থায় পড়ে আছে। কি হলো, কলেজ যাবে না? এখন তো ছাড়ো। চলেন না, আজ লং ড্রাইভে যাই। তোমার মাথা, আজে বাজে চিন্তা ছাড়ো, নামো গাড়ি থেকে। এক প্রকার ঝাড়ি দিয়ে গাড়ি থেকে নামালাম, ভাড়া চুকিয়ে কলেজে ঢুকলাম। তিতলি পাশাপাশি হাঁটছে, উদ্দেশ্য প্রিন্সিপালের রুমে যাওয়া। আপনাদের কলেজটা অনেক সুন্দর। জানি আমি। আপনি আস্ত একটা ঘাটতেরা মানুষ। সেটা সবাই বলে। আমার কিন্তু রাগ উঠতেছে। তাতে আমার কি আসে যায়? আপনাকে আমি পরে দেখে নিব, এখন কিছু করব না। দেখো, আপনি আসলেই খারাপ। আমার মতো এত সুন্দর মেয়ে আপনার পাশে হাঁটছে, কই একটু হাসি মুখে কথা বলবেন, তা না করে ঝগড়া করছেন আমার সাথে। ওই সুন্দরী কোথায়? আমি তো দেখতেছি না। কি, আমি সুন্দর না? কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ বুলিয়ে দেখলাম হাত পায়ে মোজা, লম্বা একটা বোরকা পড়ছে। বাপরে, এত ঢেকে ঢুকে কলেজে আসবে তা তো কল্পনাও করিনি, তবে ওকে বোরকায় বেশ সুন্দর লাগতেছে। কি দেখেন এমন করে? একটু আগে তো বললেন সুন্দর না আমি। তোমার পেছনে ওই বোরকাওয়ালিটাকে দেখছি, অনেক সুন্দর লাগছে আজ থাকে। কই দেখি তো। মাথাটা ঘুরিয়ে দেখলো তার পেছনে কোনো মেয়েই নেই। দেখতে হবে না, চলো স্যারের রুমে। এক প্রকার হাতটা ধরে টেনে নিয়ে গেলাম প্রিন্সিপালের রুমে। রুমে ঢোকার আগে, স্যার তো বুড়ো। প্রেম করবে নাকি তার সাথে? না, ছি। তাহলে উনি বুড়ো সুন্দর দিয়ে তোমার কি এসে যায়? কিছু না, এমনি। স্যার আসতে পারি? আরে আয়ান, ভেতরে আসো, বসো। জি স্যার, কেমন আছেন? ভালো। মেয়েটাকে চিনলাম না। স্যার, ও হচ্ছে তিতলি, ওসি আসাদ আঙ্কেলের মেয়ে। ও, আমি সব ঠিক করে রাখছি আয়ান। মামুনি, তুমি এই পেপারগুলোতে সাইন করে দাও। একটা ফাইল এগিয়ে দিল তিতলির কাছে। তিতলি স্যারের হাত থেকে ফাইলটা নিয়ে সব জায়গায় সাইন করে দিল। সব কাজ শেষ করে বের হয়ে আসার সময় অধিক খাতির যত্ন করে তিতলিকে বাইরে পাঠালো, কারণ ওসির মেয়ে বলে কথা। স্যারের রুম থেকে বের হয়ে, তিতলি তোমার ক্লাস ওদিকে, চাইলে আজকে থেকে ক্লাস করতে পারো। হাতের ইশারা করে ওকে ক্লাসে দেখিয়ে দিলাম। ক্লাসে স্যার ছিল এমন সময়। আজকে ক্লাস করব না, আমি আপনার সাথে পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখব। এই মেয়েকে নিয়ে অনেক সমস্যায় আছি। প্রিন্সিপালের রুমে থেকে বের হয়ে দ্রুত হাত জড়িয়ে ধরলো। আর এখন যেটা বলছে মোটেও মানতে পারছি না। সেই কবে ক্লাস করছে ঠিক মনে নেই, এই প্রথম। আমার ক্লাস ফাঁকি, পড়াশোনা ফাঁকি, সবকিছু কেমন যেন আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি রিয়াকে বলছি ও তোমাকে ঘুরিয়ে দেখাবে, আর আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, যেতে হবে আমাকে।
অনেক পড়াশোনা করেছেন তো, এবার না হয় আমার জন্য একটু কম করেন। আর ছেলে মানুষের এত পড়াশোনা করার কি প্রয়োজন? আপনি যদি রাজি থাকেন আমি আব্বুকে বলে চাইলে আপনাকে চাকরি দিতে পারি। এই মেয়ে বলে কি সে নাকি আমাকে চাকরি দিবে? সত্যি কথা বলতে চাইলে দিতে পারো, তা 100% সত্য, কারণ ওর বাবা ওসি, সেই সাথে অনেক পাওয়ারও আছে, সরকারি মানুষ বলে কথা। তবে ও আমাকে চাকরি দিবে এটা শুনে কিছুটা রাগ হলো। বড় বড় চোখ করে কি দেখেন? কত লোক এসে আব্বুর পায়ে পড়ে কান্না করে শুধু একটা চাকরি দেওয়ার জন্য। আর আমি খারাপ বললাম কি? বেকার বসে থেকে কি হবে? আমার আব্বু আবার বেকার ছেলেকে তার মেয়ের হাতে কখনো দিবেন না। তোমার কথা বলা শেষ হলে ক্লাসে যাও, এত বকবক করো কেন? তোমার বাবার চাকরি আমার দরকার নাই। যদি প্রয়োজন হয় আর কি, অগ্রিম অফার দিলাম। তোমার অগ্রিম অফার তোমার কাছেই রাখো, ক্লাসে যাও। এই মেয়ে যতক্ষণ পাশে থাকবে বকবক করে যাবে, দ্রুত এখান থেকে পালাতে পারলেই চলে। তাই ওর হাত ধরে ক্লাসে নিয়ে গেলাম। স্যাররা ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। ও গিয়ে পেছনে একটা মেয়ের সাথে বসলো, আর আমি ওখান থেকে আমার ক্লাসে চলে আসলাম। ক্লাসরুমে দেখি স্যার ক্লাস নিচ্ছে। স্যার আসবো? আজ এত লেট কেন? তুমি তো সবার আগে ক্লাসে উপস্থিত থাকো। ওই একটু কাজ ছিল স্যার, এখন যদি ঢুকতে দিতেন তাহলে পায়ের ব্যথা থেকে একটু বেঁচে যেতাম। আচ্ছা যাও, গিয়ে সিটে বসো। স্যারের অনুমতি পেয়ে ক্লাসে প্রবেশ করলাম। পেছনে গিয়ে তিনজন এমনভাবে গেড়ে বসছে, ওই শালাদের সরাইতে গিয়ে আমার হাঁপানি ছুটে গেছে। এরপর কোনো রকম টেবিলের কোনায় একটু করে বসলাম। ভাই হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত, পাহিজলামি না করে চেপে চার একটু। মেয়ে নিয়ে যখন ভাব দেখিয়ে চলে যাচ্ছিলি তখন মনে ছিল না আমাদের কথা? আরে ও আমার স্টুডেন্ট, আর তোরা পরিচয় হোসনি হবি আর কি। সে কোথাও তো আর পালিয়ে যাচ্ছে না। সেটা আমরাও জানি, তোকে পিছন থেকে এত ডাকার পরও ফিরে তাকাসনি কেন? কই শালা, আমি তো তোদের একটারও আওয়াজ শুনিনি। শুনবি কেমনে? পাশে যে মেয়ে ছিল। মাপ চাই ভাই, আর মেয়ে করিস না। ও আসলে তোদের সাথে পরিচয় করিয়ে দিব। তোর কষ্ট করতে হবে না, আমরা জানি কি করতে হবে। ক্লাস শেষ করে বারান্দায় চারজনে মিলে আড্ডা দিচ্ছিলাম। রিয়া কোথা থেকে এসে কলার ধরে শূন্যের উপর তুলে ফেললো। দেওয়ালে পিঠ লাগানো, আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। মেয়েটার এত শক্তি আসলো কেমনে? চোখে মুখে যেন রক্ত ধরছে, আগুনের ন্যায় আমার সামনে যেন ধাউ ধাউ করে জ্বলছে। ওর এমন চাহনি দেখে ভয়ে ভেতরে ঠান্ডায় জমে যাচ্ছি। রিয়া, ব্যথা পাচ্ছি, ছাড়। রিয়া ছেড়ে দিয়ে হাতটা ধরে টানতে টানতে এক সাইডে নিয়ে গেল। এমন জোরে টেনে নিয়ে যাচ্ছে, মনে তো হচ্ছে কোনো ষাঁড়কে জোর জবরদস্তি করে টেনে হিঁচড়ে নিয়ে এখনই জবাই করবে। হয়তো আমিও ওই ষাঁড়ের মতো আজ জবাই হব। কি অপরাধ করলাম কে জানে। মেয়েটা রাগ উঠলে সামনে কাউকে না পাইলে আমার ওপর এসে ঝাড়ে। আমি তো আর কিছু বলতে পারি না। কিছু বলতে গেলে তখন দেখা যায় যার সাথে ঝগড়া করেছে তার রাগ মায়ের সব আমার উপর এসে পড়তেছে। তাই চুপচাপ সহ্য করে নেই। টানতে টানতে ক্যাম্পাসের পাশে একটা বট গাছে নিয়ে গেল। ওই মেয়ে কে হয় তোর? বাম হাতে আমার ডান হাত চেপে ধরে ডান হাতে দিয়ে এবার শাসাতে লাগলো। কে আবার? আমার বাড়িওয়ালি। আর কি? তাই বলে ও যা ইচ্ছা তাই করতে দিবি নাকি তুই? এ আবার কি করলো? শুধু হাতটা ধরলো, এর বেশি কিছু না। পেত্তি, তুই কি ভাবলি তোকে ছেড়ে দিব? দেখ এবার কেমন করি। মনে মনে হো করে হেসে উঠলাম। হাত ধরছে, ও তোর কাঁধে মাথা রাখছে, আর সারাটা পথ কত আলগা পিরিত, এগুলো কিছু না? না তো, আমার তো তেমন কিছু মনে হয়নি। তোর তো ভালোই লাগবে লুচ্চা। এটা বলে কান টেনে ধরলো। আরে ছাড়, তোর তো একটা বয়ফ্রেন্ড আছে, আমাকে বলছিস নাকি কিছু? বয়ফ্রেন্ডের কথা বলতেই ছেড়ে দিল, কারণ এই মুহূর্তে আমার থেকে বেশি অপরাধী, সেই হিসেবে চুপসে গেল। আসলে তোকে বলতে ভুলে গেছি, কিছুদিন হচ্ছে ওর সাথে পরিচয় হয়েছে। ভালো তো, আমরা কে? আমাদের বলবি কেন? সত্যি বলতে ভুলে গেছি তোকে বলতে, প্লিজ ক্ষমা করে দে। সর, এত ঢং করতে হবে না। তোর বয়ফ্রেন্ড নিয়ে থাক, আমি আমার গার্লফ্রেন্ড খুঁজতে থাকি। আমি ওকে কোনো কথা বলতে না দিয়ে যেই না চলে আসতে যাব, পেছন থেকে হাত ধরে ফেললো। আয়ান শোন না। না, তোর কোনো কথা শোনার সময় নাই। তুই তো আমার ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড হচ্ছে, তোর তো খুশি হওয়ার দরকার। রাগ করতেছিস কেন? কেন রাগ হচ্ছে ওটা তো আর তোকে বলা যাবে না। বললে হয়তো ফ্রেন্ডশিপটা থাকবে না। আচ্ছা বল, কি বলবি? রিয়ার কথা শোনার জন্য দাঁড়াইছি, এমন সময় একটা মেয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। হাই মিস্টার হ্যান্ডসাম, আমি আয়রা। আমার দিকে হাত বাড়িয়ে দিল। মেয়েটার কথা শুনে কিছুটা খুশি হলাম। যাক, ওটা বাইরে প্রকাশ না করে। আমি আয়ান, কিছু বলবেন নাকি? আপনাকে ওই দিন এত করে জিজ্ঞেস করলাম কোন ইয়ারে, আপনি কিছুই বললেন না, না বলে চলে আসলেন। দাঁড়িয়ে বা কি করব? আর আমি কোন ইয়ারে, ওটা দিয়ে আপনি কি করবেন? অনেক কিছু। আমার আপনাকে ভালো লাগে, ফ্রেন্ড হতে পারি? রিয়া পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সবকিছু। অবশ্যই। চলেন ক্যান্টিনে এক কাপ কফি খাই। আজকে না, অন্য কোনো একদিন। ওকে, আপনার নাম্বারটা পেতে পারি? আমার নাম্বার আমি কাউকে দেই না, দুঃখিত। আচ্ছা, আপনার মোবাইলটা দেন। হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে নিল। নিয়ে আমার মোবাইলে ওর নাম্বার তুলে কল দিল। ব্যাস, নাম্বার নিয়ে বলল রাতে কল দিবে। এই মেয়েটা ভালো না, দেখছিস কেমন চুল, কিছু ওইদিকে কিছু এইদিকে, কিরকম মেকআপ করছে দেখছিস? সৌন্দর্য দিয়ে হবে, মনটা যদি ভালো হয় তাহলেই আমার চলবে। চলবে মানে? আমি থাকতে কখনোই ওই মেয়ের সাথে কথা বলতে দিব না। দেখা যাবে। তুই প্রেম করবি আমি চেয়েছে দেখবো নাকি? না, তুই প্রেম করবি না। তোর বয়ফ্রেন্ডকে গিয়ে শাসা, আমাকে শাসন করতে আসিস না। আমিও প্রেম করব, তোর যা ইচ্ছে কর। কুত্তা, আমি থাকতে তা কখনো হতে দিব না, দিব না, দিব না। আমি ওর থেকে ছুটে রিফাত, রিহান, রায়হানের কাছে গেলাম। যেতে দেখি ওরা রিহানের গার্লফ্রেন্ডকে সহ সাথে নিয়ে আড্ডা দিচ্ছে। কিরে, বেঁচে ফেলি নাকি?
আর বলিস না, পেতনি নিজে প্রেম করবে, তাই ভাবতেছি আমিও একটা করব। ভাইয়া আপনি চাইলে আমার বান্ধবীর সাথে করতে পারেন। খারাপ না। নাম্বার লাগবে নাকি ওর? চাইলে নিতে পারেন। পরে নিব। বলি কি মেয়ে, আমার রুচি এতটাও নিচের দিকে যায়নি। ওদের সাথে বেশ খানিক আড্ডা দিলাম। আড্ডা দিয়ে এখন যাব বাইকের শোরুমে, যে করে হোক আজকে কিনবই। তাই তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ওদের বাই বলে চলে আসতে যাব, তখনই তিতলির আওয়াজ পেলাম। পেছন ফিরে দেখি তিতলি একটা মেয়ের সাথে আসছে। দুজনে আমার সামনে এসে দাঁড়ালো। কই যাচ্ছিলেন স্যার? একটু কাজ আছে। কেমন লাগলো ক্লাস? সে তো প্রতিদিনই করতাম, কেমন লাগবে আর? আমার মন তো সবসময় আপনার কাছেই পড়ে থাকে। গলায় হাড়ি দিয়ে একটু নড়ে চড়ে দাঁড়ালাম। পাশের মেয়েটা ঠিক করে হেসে উঠলো। সত্যি বলছি স্যার। হয়েছে, তোমার আর সত্যি বলতে হবে না। ক্লাস শেষ, যেহেতু গাড়ি নিয়ে বাড়ি চলে যাও, আমার একটু কাজ আছে। না, আমি একা যেতে পারবো না, ভয় করবে। আগে যাওয়া আসা কেমনে করছিলে, এখনো সেইভাবে করো। আমি গেলাম। না, আমি আপনার সাথেই যাব। পাগলামি না করে বাড়ি চলে যাও, আমার যেতে অনেক দেরি হবে, আর আন্টিও চিন্তা করবে। আপনার সাথে থাকলে আম্মু চিন্তা করবে না। আর চলেন, কোথায় যেন যাবেন বলছেন? আমার থেকে এখনো তাড়াহুড়া বেড়ে গেছে। হাত ধরে নিয়ে যেতে লাগলো। আচ্ছা, এখন হাত ছাড়ো, সবাই কি ভাববে? আপনি তো ভয় পান কেন? কারো সাহস নেই আমাকে কিছু বলার। আমি এসে গেছি না, আপনাকে আর ভয় পেতে হবে না। হয়েছে তোমার বকবকানি, চুপচাপ চলো। সারা পথে একটা আওয়াজও যেন তোমার মুখ দিয়ে বের না হয়। বক না, দেখবেন তো আমি কি করি। তুমি কি চিজ সেটা আমার থেকে ভালো আর কে জানবে? এখন চুপ করে থাকলে ভালো হবে। কলেজ থেকে বের হয়ে দুজনে হালকা কিছু নাস্তা করলাম। এরপর একটা ট্যাক্সি নিয়ে পরিচিত একটা শোরুমে গেলাম। কেমন আছেন হাসান ভাই? আমি যখন প্রথম ঢাকায় আসি, পড়ালেখার পাশাপাশি ওনার শোরুমে কাজ করতাম। ওই সময় থেকে ওনার সাথে ভালো সম্পর্ক। তবে ওনার এখানে বেশি দিন তেমন ছিলাম না, 1 মাস কি 2 মাস কাজ করছি। এতদিন পর কোত্থেকে উদয় হলে? আছি ভাই এখানেই। তবে পড়াশোনার কাজ নিয়ে ব্যস্ত থাকতে থাকতে কখন যে দিন শেষ হয়ে রাত হয় টেরই পাই না। আপনার কি অবস্থা? আগে বসো তো, পরে কথা বলছি। আরে ভাই এসব বাদ দেন, সময় নাই তেমন, একটা কাজে আসছিলাম। তুমি কাজ ছাড়া এখানে আসবে নাকি? কি লাগবে বলো। যেগুলো নিয়ে বসে আছেন ওখান থেকে একটা দরকার আমার। সমস্যা নাই, দেখো ভেতরে গিয়ে, সামনে শো দিছি, ওখানে ও আছে। আমি গাড়ি দেখতেই ভেতরে ঢুকতেছি, এমন সময় তিতলি। এই সময় কেউ এখানে আসে? আর বাইক নিয়ে কাকে ঘুরবেন শুনি? চলেন, আপনাকে বাইক নিতে হবে না। তোমাকে ছাড়া কাকে নিয়ে ঘুরবো আর? কথাটা একটু মজা করে বললাম, তবে তিতলি এত খুশি হবে কে জানতো। সত্যি? এখন চুজ করো একটা, দেখি তোমার কেমন পছন্দ। ও এদিক ওদিক কিছু সময় দেখার পর দেখলাম ব্ল্যাক কালারের একটা চুজ করলো, সুজুকি। বাইকটা আমার পছন্দ হয়েছে। গাড়ির দাম শুনে কিছুটা অবাক হলেও পরে দাম ঠিক করে টাকা দিয়ে গাড়ি শোরুম থেকে বের করলাম। আমি যাই, তুমি পরে আসো। যান, তবে আমার সাথে নেন। কথা বলতে বলতে ও বাইকে উঠে বসলো। উঠে পেছন থেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো। ওর জড়িয়ে ধরা দেখে একটু হক চকিয়ে উঠলাম। ওই এভাবে ধরো না, আমার শ্বশুরই লাগে, চাইলে কাঁধে হাত দিতে পারো। পারবো না, আমি আগে কখনোই বসিনি। জড়িয়ে না ধরলে যদি পড়ে যাই? পড়বে না, তুমি কাঁধে হাত দিয়ে ধরে। না, আপনি গাড়ি চালান। বেশি কথা বললে এখন যেটুকু গ্যাপ আছে ওটাও ফুল হয়ে যাবে। না থাক, বসো। বেশি তর্ক করলাম না, ওকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। পেছন থেকেও জড়িয়ে ধরলো। মাঝে মাঝে গাড়ি স্লো করার সময় ও শরীরের সাথে আমার পিঠ লেপটে যায়। ওর শরীরের সাথে যখন স্পর্শ হয়, আমি তখন অন্য দুনিয়ায় পাড়ি জমাই। অন্যরকম এক অনুভূতি। বাড়িতে থাকতে বাইক চালাইলেও কখনো মেয়ে নিয়ে বাইকে উঠি। আমার জীবনে আজ প্রথম কোনো মেয়েকে নিয়ে বাইকে ওঠা। বাইকের সাইড গ্লাসে দেখতেছি ওকে পরীর মতো লাগতেছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, পুরো শরীর পর্দার আড়ালে। বাড়ির মধ্যে যে তিতলি থাকে ওটার সাথে আর আমার পেছনে বসে থাকা তিতলির মাঝে আকাশ পাতাল তফাৎ। ওর পর্দার ভেতরে চোখ দুটো কেমন যেন বারবার আকর্ষণ করছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। তিতলি পেছন থেকে নেমে, স্যার পেছনে এতবার তাকালে তো পরে অ্যাক্সিডেন্ট করবেন। তিতলি এটা বলে সুরসুর করে ও বাড়ির ভেতর চলে গেল। আমি ওর কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। মেয়েটা এত সময় ধরে তাহলে সব খেয়াল করছে। নিজের কাছে কেমন যেন লজ্জা লাগছে। কোন মুখে গিয়ে ওর সামনে দাঁড়াবো ভাবতেই কার শিরশির করছে। এমনিতে মেয়েটা হয়তো আমার প্রতি কিছুটা দুর্বল, তার উপর আজ আমি নিজে ওর দিকে তাকাচ্ছিলাম। সামনে কি অপেক্ষা করছে কে জানে। বাইকটা ভেতরে পার্কিং করে রুমে গেলাম। ফ্রেশ একটা গোসল দিলাম। রুমে শুয়ে আছি, মোবাইলটা হাতে নিয়ে তাকিয়ে দেখি সন্ধ্যা 6:35। সময়ও অনেক হয়েছে। আসার সময় যেগুলো খাইছি তাতেই পেট ভরপুর। হঠাৎ মনে হলো তিতলিকে পড়াতে যাইতে হবে। দরজা পর্যন্ত গিয়ে আবার ফেরত আসলাম। অনেক আলসেমি ধরছে। একটু শুয়ে থাকলে খারাপ হয় না? যেই ভাবা সেই ঘুম। কত সময় ধরে ঘুমাইছি জানি না। ঘড়ির অ্যালার্ম যখন বাজতে লাগলো তখন মনে হলো সকাল হয়েছে। প্রতিদিন সকাল 6টায় অ্যালার্ম দিয়ে রাখি, সেই হিসেবে বুঝলাম সকাল হয়েছে। বিছানার উপর বসলাম। মাথাটা একটু ব্যথা করছে, কারণ সন্ধ্যায় শুয়েছি আর এখন সকাল। একটু ফ্রেশ হয়ে জিমে গেলাম। এরপর কিছুক্ষণ ব্যায়াম করে চলে আসতে যাব, তখনই সামনে দেখি আসাদ সাহেব। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। কই গেছো এত সকাল সকাল? কোথা থেকে আসতেছো? সকালে উঠে একটু ব্যায়াম করতে গেছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? আমি তোমার মতো এদিক ওদিক কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। মাশাআল্লাহ, আপনার এই বয়সে যে ফিটনেস আঙ্কেল। আন্টি তো আপনার উপর মনে হয় পুরাই ফিদা। হবে না কেন, প্রেম করে বিয়ে করেছি তোমার আন্টিকে। বাপরে, আপনি তো দেখি মস্ত বড় খেলোয়াড়। আমার পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পথে, কপালে এখনো একটা মেয়েও জুটেনি। তোমার বয়সে থাকতে আমার ঘরে বউ ছিল, আর তুমি এখনো সিঙ্গেল পড়ে আছো। নসিব খারাপ হলে যা হয় আর কি। নতুন বাইক দেখলাম, এটা কখন নিছো?
গতকাল লিসি। আচ্ছা আঙ্কেল, আপনি থাকেন, আমার একটু তাড়া আছে। রুমে চলে আসলাম। ওনার সাথে প্রতিদিন কথা না হলেও উনি খুবই মিশুক। আন্টি ঘরে না থাকলে মাঝে মাঝে ওনার সাথে মজা করতাম, সেই দিক দিয়ে উনিও খুব ফ্রেন্ডলি। রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে কিছুটা ঠান্ডা হলাম, ক্ষুধাও লাগছে খুব বেশি। কোনোভাবে প্যান্টটা পরে কিচেনে গেলাম। ফ্রিজ খুলে দেখি তেমন কিছু নাই, কিছু ফলমূল আছে। নিজে যদি কিছু না নিই থাকবে কোত্থেকে। কিস খুলে একটা আপেল নিলাম। এরপর চেয়ারে বসে ল্যাপটপে কিছুক্ষণ কাজ করছিলাম। ভালো লাগছে না এসব, নতুন কিছু ট্রাই করতে হবে মনে হয়। চেয়ারটা ঠেলে আগের জায়গায় রাখলাম। উদ্দেশ্য এখন কলেজ যাব। আলমিরা খুলতেই চোখে পড়লো একটা পাঞ্জাবি। ঈদের সময় রিয়া গিফট করছিল, তেমন একটা পরা হয়নি না, কারণ আমার পাঞ্জাবি পরে আনইজি লাগে। কিছুটা সুতোর হয়, বেশ আরামদায়ক। ব্ল্যাক আমার ফেভারিট হলেও ওটা ছিল নীল রঙের। এক প্রকার হাই হোতা শেষ করে ওটা পরে নিলাম। ড্রয়ার খুলে চাবি, ব্যাগ সবকিছু নিয়ে নিচ্ছে। নেমে আসলাম। বাইক নিয়ে গেট দিয়ে যেই না বের হবো, সামনে দেখি দুইটা পরি, না মানে রিয়া আর তিতলি। আল্লাহ, ওদের আরেকটু পরে পাঠাইতা, কি দোষ করলাম আমি? ওই আয়ান দাঁড়া, আমি যাবো তোর সাথে। আপু আপনি গাড়ি নিয়ে আসেন, আমি যাবো স্যারের সাথে। তুমি তোমার ড্রাইভারকে বলো তোমাকে দিয়ে আসতে, তাহলে তো হয়। আমি যাই ওর সাথে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, উনি আপনাকে কলেজে নিয়ে আসবে। আমার একটু তাড়া আছে আজ। দুজনের একজনকেও নিতে পারবো না, তোমরা গাড়ি নিয়ে আসো। গেলাম আমি গাড়ি টান দিব, অমনি রিয়া এসে পেছনে টেনে ধরলো। ওই কুত্তা, তোরা আজকে আমি খাইছি, তোর এত বড় সাহস, তুই আমাকে ফেলে যাস? স্যার টান দেন তাড়াতাড়ি। আঙ্কেল আপনি আপুকে কলেজে নামিয়ে দেন। ড্রাইভারকে উদ্দেশ্য করে কথাটি বলল। আমি তিতলিকে নিয়ে গাড়ি টান দিলাম। ও পেছন থেকে শক্ত করে ধরে আছে। আমি চুপচাপ গাড়ি চালাচ্ছি। আমি চুপ করে থাকায় ও নিজে বলা শুরু করলো। স্যার কালকে পড়াতে যান নাই কেন? একটু ক্লান্ত লাগছিল, তাই আর যাইনি। আপনার খারাপ লাগছে? আমাকে বলেননি কেন? তেমন কিছু না, একটু খারাপ লাগছিল। একটু হোক আর বেশি, আমাকে একটা ফোন দিলেই তো আমি চলে আসতাম। ওই জন্য বলি নাই। আপনি আস্ত একটা কিপটা। কিপটা আমি কি করছি? বলতে পারবো না, আমার লজ্জা লাগে। তোমার ইচ্ছে? আজ এত সুন্দর করে সাজগোজ করার কারণ কি? কারোর সাথে দেখা করবেন নাকি? এমনি পড়ছিলাম, বিশেষ তেমন কিছু নাই। আপনাকে আজ যা লাগছে না, ইচ্ছে করছে বুকের ভেতর শক্ত করে জড়ায় রাখি। কথাটা একটু জোরে বলল। ও শেষের লাইনটা ছোট করে বলছে, তবে ওর মুখ কাছাকাছি হওয়ায় শুনে ফেলছি। ধন্যবাদ। আজকের পর থেকে এত সুন্দরভাবে সেজেগুজে আসবেন না। আগের মতো আনস্মার্ট ছেলে হয়ে কলেজে আসবেন। কি কারণে? আর তোমার কথা শুনবো কেন? তুমি আমার স্টুডেন্ট নাকি আমি তোমার স্টুডেন্ট? এত স্যার মারায়ান, আমার কথা না শুনলে কার কথা শুনবেন? আমি কারো কথাই চলি না, তাই কিছু বলেও লাভ নাই। সবার কথা বাদ, আমার কথা না শুনলে গলা টিপে মেরে দেব। তোমার হুমকিকে ভয় পাই নাকি? যেদিন ধরবো সেদিন বুঝবেন। আর কলেজে গিয়ে কোনো মেয়ের সাথে কথা বলবেন না, বিশেষ করে এই রিয়ানা টিয়া, ওইটার সাথে। আমি আরো বেশি করে বলবো। আমার খারাপ চরিত্র বাইরে নিয়ে আসলে তখন পায়ে পড়ে কান্না করলেও ছাড় দিব না। এসে নেন যত পারেন, আমার সময় আসলে তখন দেখাবো। চুপচাপ বসে থাকো, এত কথা বলো কেন? হালকা ধমক দিলেও ও আরো শক্ত করে জড়িয়ে ধরলো, তাই আমি নিজে চুপ হয়ে গেলাম। কারণ সামনে কলেজ, কেউ দেখতে নিশ্চিত ভাববে জামাই বউ। কারণ ওর বোরকা পরা আর আমি পাঞ্জাবি পরা। কলেজে না গিয়ে চলেন না, আজ কোথাও ঘুরতে যাই। তোমার পুলিশ বাবা দেখলে হাত পা ভেঙে মেডিকেলে দিয়ে আসবে। কিছু হবে না, চলেন না প্লিজ। না, আমি কলেজের আগে কোথাও ঘুরতে যাই না, সেটা বন্ধু বলুক বা অন্য কেউ। আমার মতো এত সুন্দর একটা মেয়ে আপনাকে অনুরোধ করছে, তার কি কোনো দাম নেই? না, নেই। আপনি একদম আনরোমান্টিক স্যার। পেছনে এমন একটা পরি বসে থাকলে সবারই তো ইচ্ছে করবে, কিন্তু তোমাকে নিয়ে গেলে উল্টো আমাকেই ক্ষতির মাসুল দিতে হবে। কি দরকার শুধু শুধু ওসির চোখ খারাপ হওয়ার? ধন্যবাদ প্রশংসা করার জন্য। আমার উত্তর শুনে চোখ লাল করে মুখ ফুলায় রাখছে, একদম আওয়াজই বের হচ্ছে না। দুজনে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতে দেখি নীরব ওর ছেলে পেলে নিয়ে গেটের সামনে বসে আড্ডা দিচ্ছে। প্রতিদিন কলেজে না আসলে ও যেদিন আসে সবাইকে নিয়ে বিরক্ত করিয়ে ছাড়ে। আর স্যাররাও তেমন একটা কিছু বলে না। আজকাল পাওয়ার আছে যার, রাজ্যেও তার। কথাটা মিথ্যা মনে হলেও ওটাই সত্যি। নতুন মালটা কেড়ে আজকে তো পুরাই হিরো হয়ে গেছিস, ব্যাপার কি? গাড়ি নিয়ে ঢুকতে ওরা রাস্তা আটকে দাঁড়ালো। তোর সাথে ঝগড়া করে মুড অফ করতে চাই না, পরে আসিস। নীরবের কথাটা খারাপ লাগলেও কিছু বললাম না, কারণ সকাল সকাল এসে কান্না মারপিট করতে ইচ্ছা করে, তাই ভাগ্যের উপর ছেড়ে দিলাম। নতুন গাড়ি নতুন মাল, আজকাল কলেজে কি ফ্যাশন শো আছে নাকি? ওই তোরা জানিস নাকি কেউ? ওর কথা শুনে সবাই হেসে উঠলো। দেখ, তোকে আবারও সতর্ক করে দিচ্ছি, ওই পচা ওয়ার্ডটা বলবি না। আমার মাথা খারাপ হয়ে গেলে একটারে ছাড়বো না। ও মাল শব্দটা নাকি? মালকে মাল না বলে কি বলবো রে? ওর মুখ থেকে কথা বের হতে দিলাম না, কলার ধরে মুখের সামনে নিয়ে আসলাম। আমাদের ঝগড়া দেখে কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। দেখ, তোর যদি এত ঝগড়া করতে ইচ্ছে করে, তুই যেখানে আড্ডা দিস ওই ঠিকানা লোকেশনটা দে, ওখানে গিয়ে দেখা যাবে। সবার সামনে তোকে মেরে তোর মান ইজ্জত নিতে চাই না। আর ভালো যদি চাস তাহলে এখনই কেটে পড় সামনে থেকে। আরে তোরা শুনছিস, এ নাকি আমাকে মারবে, ও আমাকে ধমকায়। আরে কেউ থাকলে একটু বলে বুঝিয়ে দে নীরবকে। ওর কথা শুনে একজন এগিয়ে আসলো মারতে। আমি ওই কুত্তার বাচ্চার হাত ধরে পেছনে ঘুরিয়ে নিলাম। তোরা মনে হয় এমনিতে মেনে নিবি না, দেখা যাক কি হয় আজকে। হাতের ওই ছেলেটাকে ধাক্কা দিতে ও গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লো। আমি গাড়ি স্ট্যান্ড নামিয়ে নামতে গেলে পেছন থেকে তিতলি জড়িয়ে ধরলো।
স্যার আমি থাকতো আপনাকে কখনো মারপিট করতে দিব না, প্লিজ যায়েন না। কিছু হবে না, তুমি নামো। না, আপনাকে আমি যেতে দিব না, চলেন স্যার, এর কাছে বিচার দেই। তোমার স্যারে এদের কিছু করতে পারবে না, যা করার আমাকে করতে হবে, ছাড়ো। 1 মিনিট গাড়িতে বসেন, আমি এক্ষুনি আব্বুকে ফোন দিতেছি, এরপর এসে সবগুলোর গণ ধোলাই দিবে। ও আমার ধমক শুনে না ভয়ে আরো শক্ত করে ধরে রাখলো। দরকার নেই আঙ্কেলকে বলার, ভাগ্যক্রমে বেঁচে গেলি, না হলে তোদের কি করতাম টেরি পাইতি না। আমি গাড়ি টান দিয়ে ওদের সামনে থেকে চলে আসলাম, তবে পেছন থেকে চিৎকার করে বলল, শেষবারের মতো ছেড়ে দিলাম, আমার ছেলেদের গায়ে হাত তোলা তোকে হারে হারে টের পেতে হবে। তিতলিকে সাথে নিয়ে আড্ডার দিকে যাচ্ছি, এমন সময় আয়রা এসে হাত ধরে হাতে বসলো। আপনি আমার ফোন রিসিভ করেন নাই কেন? আপনি আমাকে ফোন দিলেই তো ধরবো, না আসলে কেমনে ধরবো? ওই দিন তো ঠিক গেছিল ওই নাম্বারে, আপনি কিছু করেন নাই তো? ওই দিন আয়রা নাম্বার নিয়ে যাওয়ার পর আমি সুযোগ বুঝে ওর নাম্বার ব্লক লিস্টে ফেলে দিলাম। করলে হয়তো করতে পারি, এখন এত কথা বলার সময় নাই, আপনি আমার হাত ছাড়েন। আর কিছু প্রয়োজন হলে বলেন, না হলে সরে যাচ্ছি আমি। আপনার পাশে মেয়েটাকে? আমি তিতলির দিকে তাকিয়ে আছে, কি বলবো ওকে? স্টুডেন্ট বললে হয়তো আঠার মতো লেগে যাবে, তাহলে অন্য কিছু কি বলবো? আমার স্টুডেন্ট, আর কিছু? এত বড় মেয়ে আপনার স্টুডেন্ট হয় কেমনে? এত কিছু বলার সময় নাই, রাস্তা ছাড়ো। আপনি এমন করেন কেন? চলেন আজকে কফি খাবো। আমার ইচ্ছা নাই আজকে। না থাকলেও যেতে হবে। আয়রা আমার হাত ধরে এক প্রকার জোর করে টান দিয়ে নিয়ে যেতে লাগলো। এমন সময় তিতলি যেটা করলো, তুই স্যারের হাত ছাড়। আয়রার মুখের সামনে গিয়ে ওর দিকে তাকিয়ে দেখি রেগে ফায়ার। এত সময় ধরে তো খেয়াল করা হয়নি। তুই তুকারি করছো কেন? আমি তোমার সিনিয়র। আমার কাছে সিনিয়র জুনিয়র সবাই সমান। এখন তুই স্যারের হাত ছেড়ে সোজা এখান থেকে ভাগ। মুখ সামলে কথা বলো, তুমি আমাকে চেনো? তিতলি চুপ করো। আর আয়রা আজকে না অন্য একদিন যাবো, আপনি এখন ঝামেলা না করে চলে যান। এমন বেহায়া মেয়ে অনেক দেখেছি স্যার। আর শোন, তুই আজকে থেকে স্যারের ধারে কাছেও ঘেসবি না, না হলে খবর আছে তোর। তোমাকে একটু ছাড় দিতেই তুমি মাথার উপর উঠে যাচ্ছ। কলেজে হেঁটে আয়রাকে একবার জিজ্ঞেস করে দেখো, তখন পরে এসে আমার পায়ে পড়বে। তুই মনে হয় আমাকে চিনিস না, সমস্যা নেই, আসছি তো সবে মাত্র, একদিন জেনে যাবি আস্তে আস্তে। ওই তোমরা থামবে? তিতলি চলো এখান থেকে, সবাই দেখছে। নেক্সট টাইম তোকে যেন আমার সামনেও না দেখি। বাপরে, ও যেভাবে হুমকি দিচ্ছে শুনে তো আমারই ভয় হচ্ছে। আস্তে না আস্তে ধমক দেওয়া শুরু করলো, পরে কি করে কে জানে। আমি তিতলিকে কোনো রকম টেনে টুনে ওখান থেকে নিয়ে আসলাম। আড্ডায় যেতে সবাই আমার দিকে তাকিয়ে ভূত দেখার মতো অবাক হয়ে আছে। রিয়া মুখ বাঁকা করে অন্যদিকে তাকিয়ে আছে, বড্ড অভিমানী কুত্তিটা। তিতলি ওরা হচ্ছে আমার বন্ধু, রিফাত, রিহান, রায়হান, আর অন্যদিকে তাকিয়ে আছে, ওকে তো চিনই। আর বন্ধু তোরা কাল পরিচয় হতে চেয়েছিলি না, নে এখন পরিচয় হ। তিতলি আমার পাশে এসে বসলো। হাই, আমি রিফাত, আপনি? আমি তিতলি ভাইয়া, স্যার তো একটু আগে পরিচয় করাই দিল। ও সরি আপু। রিফাতের দিকে তাকিয়ে দেখি ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এখন বুঝছালা ওই দিন আমার কেমন লাগছিল। মামা, তুই গাড়ি নিবি আমাদের বললি না কেন? আর এত টাকা পাইলি কই? তোদেরকে আমাকে দেখে ফকিনি মনে হয়? শালা, এতদিন তো ফোনের মতো মনে হতো, এখন একটু বড়লোক ছেলেদের মতো লাগছে। ধুর, তোর মাথা শালা। আমি আগের যে আয়ান এখনো সে আয়ান, পার্থক্য কোথায়? ভাই, এমন টাইট ফিটিং কাপড় চোপড় পরে বডি দেখায় যদি হাঁটিস, আমার পিচ্চিটাও তোর পিছনে লেগে যাবে। তুই না পারলে আমাকে দিয়ে দিস। শ্রেয়া তো দেখতে মার্শাল্লাহ। আমি শ্রেয়ার একটু প্রশংসা করতেই পেটে অনুভব করলাম ছোটখাটো একটা খামচি পড়েছে। ভাই, এতদিন পর একটা গার্লফ্রেন্ড হইলো, ওইটার দিকে নজর দিস না। এর মধ্যে শ্রেয়া চলে আসলো। আমাকে নিয়ে কি বলছেন আপনারা? আর আয়ান ভাইয়া, আপনাকে দেখতে পুরাই আগুন লাগছে আজ। ধন্যবাদ, তোমার বান্ধবীর পছন্দ হলেই হলো। ও, আজ আপনাকে দেখে পুরাই পাগল হয়ে যাবে। তাই নাকি? আপনি এত কিউট, আমি আগে খেয়ালই করিনি। শ্রেয়ার কথা শুনে রিহান জোরে কাশি দিয়ে উঠলো। তোমার তো বয়ফ্রেন্ড আছে, কিউট হয়েও কোনো কাজে আসলো না। আপনি রাজি থাকলে বলেন, আপনার বন্ধুর সাথে এক্ষুনি ব্রেকআপ করছি। আমি তো রাজি, তুমি ব্রেকআপ করে নাও। আমার কথা শুনে হা করে তাকিয়ে রইল। সত্যি ভাইয়া? তুমি তো ভাই ডাকতেছো, তাহলে কেমনে হবে? সবাই আমার কথা শুনে হেসে দিল। অনেক মজা হয়েছে, এখন আমাদের তারা আছে, তোরা বস। কই যাবি? তোরে বলা যাবে না। রিহান শ্রেয়াকে নিয়ে সাইডে কেটে পড়লো। তিতলি, তোমার ক্লাস নেই আজকে? আছে, তবে আরো 20 মিনিটের মতো হাতে সময় আছে। ও, গতকালকে তিতলির সাথে যে মেয়েটা ছিল ওর আমাদের দেখে সামনে আসলো। স্যার, ওর নাম নূপুর। কালকে ওর সাথে অনেক গল্প করছি, এরপরে আমরা ভালো বন্ধু হয়ে গেছি। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? আমি আপনার জুনিয়র, যেহেতু তুমি করে বলতে পারেন। সমস্যা নাই। এরপর আরো কিছুক্ষণ থেকে তিতলি নূপুরের সাথে চলে গেল। এদিকে রিয়া মোবাইল নিয়ে ব্যস্ত, মনে হয় বয়ফ্রেন্ডের সাথে মেসেজ করতেছে। দোস্ত, চল বাইক নিয়ে ঘুরে আসি কোনো পার্ক থেকে। এই সময় পার্কে যাওয়া ঠিক হবে? সব ঠিক হবে, চল আমরা 4 জনে ঘুরে আসি। তোর যা, আমি যাবো না। কথাটা মোবাইলের দিকে তাকিয়ে বলছে। আমার সাথে এখনো পর্যন্ত একটা কথাও বলেনি। রিহান ও তো নাই, ওকে না নিলে পরে যদি রাগ করে। দূর হাল্লা, হাফ লেডিস, ওরে 1000বার ফোন দিলেও এখন আর আসবে না। এখন চেক করে দেখ, কোনো চিপাই গিয়ে কাঁধে মাথা রেখে গল্প করছে। তাহলে ওর চ্যাপ্টার বাদ দে। বসে না থেকে চল। 3 জনে বসা থেকে উঠলাম।
রিয়ার দিকে তাকিয়ে দেখে ও ওখানেই গেড়ে বসে আছে, আমাদের দিকে তাকাচ্ছেও না। ওই মুটকি, তুই যাবি না? না আমার ভালো লাগছে না, তোর যা। রিফা তোরা সামনে হাঁট, আমি ওকে সাথে নিয়ে আসছি। তোদের দুজনে পাগলামি দেখে আমরা নিজেরাও পাগল হয়ে যাব মনে হয়। চুপ কর হালা। ওরা দুজন যেতে আমি রিয়ার সামনে কান ধরে বসলাম, ওর কোনো কর্ণপাত নাই আমার দিকে। ভালো করে চেয়ে দেখি বসে বসে ফেসবুকে গল্প করছে। আমি ওর হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে নিলাম। কি করলি এটা? দেখছিস না গল্প পড়ছি? আমার থেকে গল্প বেশি হয়ে গেছে নাকি, তাই নিয়ে ফেললাম মোবাইল। তোর থেকে অনেক বেশি মূল্যবান গল্প। কি বললি কুত্তি, আমার থেকে গল্প বেশি তোর জন্য? হুম। রাগ করছিস নাকি জানো? সরি, এদের কান ধরতেছি। কান ধরে দাঁড়িয়ে আছি, ম্যাডামের রাগ কোনোভাবে কমছে না। এখান থেকে যা, তোর এসব ঢং ভালো লাগছে না। সরি বললাম তো, এবারের মতো মাফ করে দে। এখন ওর তোকে নিয়ে ঘুরতে যাব। আমি যাব না, তোর ইচ্ছে হলে তুই যা। ওর কুত্তি, তোকে ছাড়া একা কিভাবে ঘুরবো? যা তো, বক বক করিস না এখানে, এসব প্যাসাল ভালো লাগছে না। আমি ওর কথা শুনে কিছু চুপসে গেলাম। এত রেগে গেছে, কেমনে যে রাগ ভাঙাই মাথায় ধরছে না। এখন নতুন নতুন বয়ফ্রেন্ড হয়েছে, আমাদের সাথে আর যাবি? ভালোই তো, আমিও যাব না। ক্লাসে গেলাম আমি। ওর ওখান থেকে উঠে বাইকের কাছে আসলাম, এসে দেখি রিহানও আসছে, সাথে রিয়ার বান্ধবীটা আছে। কি রে, রিয়া আসলো না যে? সবার এখন নতুন গার্লফ্রেন্ড, নতুন বয়ফ্রেন্ড হইতেছে, আমাদের সাথে তাদের যাই নাকি, তাই হয়তো আসছে না। আমাকে বলছিস কেন? তোরা দুজন সবসময় এত ঝগড়া করিস কেন? ভাই আমি কিছু করি নাই। হ্যাঁ, তুই তো দুধে ধোয়া তুলসী পাতা, কিছুই জানিস না, করিস না। ভাজা মাছ উল্টেও খেতে জানিস না। কি করছি ওটা বল। এত কথা না বলে চল তো, দেরি হয়ে যাচ্ছে। ওই রুহি, তুই কই যাস? রিয়া খেয়াল করলো ওর বান্ধবী রুহিও যাচ্ছে। তোর ওকে নিয়ে এত চিন্তা করতে হবে না, গাড়িতে উঠে বস সবাই। বাপরে, সবার একটা একটা হয়ে গেছে, আমারটা কবে হবে? তুই শালা আজীবন সিঙ্গেল থাকবি, আমি দোয়া করে দিলাম। রিয়ার কথা শুনে সবাই হেসে উঠলো। রায়হানের পিছনে রুহি উঠলো, রিফাতের পেছনে রিহান, আমার পেছনে রিয়া বসলো। সবাই গাড়ি টান দিয়ে সামনে চলে গেল। রিয়া বসার হাবভাব দেখে একটু আনইজি লাগছে। বলছি, একটু গ্যাপ রেখে বসলে ভালো হইতো না? আমি এরকমই বসবো, না হলে বল নেমে যাই। আচ্ছা সরি, তোর যেমন ইচ্ছা হয় তেমন করে বস। হুম। আমি গাড়ি চালাচ্ছিলাম, রিয়া পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ওর চুলগুলো মুখে এসে পড়তেছে, ওর চুলের গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি। সামনে রিফাত, রিহান, এর পেছনে রায়হান, রুহি, ওদের পেছনে আমরা। তুই গাড়ি নিছিস, আমাকে জিজ্ঞেস করলি না কেন? হঠাৎ করে নিয়ে ফেলছি। হঠাৎ করে কে নিতে বলছে তোকে? আচ্ছা গাড়ি থেকে নেমে যা ইচ্ছা শাস্তি দিস, এখন চুপ করে বস। গাড়িতে বসে কথা বলতে পারি না আমি। সবাই একসাথে একটা পার্কে ঢুকলাম, খুবই নিরিবিলি। ভেতরে দেখি জোড়া জোড়া অনেক কাপল হাত ধরে হাঁটাহাঁটি করছে। কলেজ টাইমে এসে সবাই যে যার মতো সাথী নিয়ে ঘুরতেছে। আমরা এসে কিছু হালকা নাস্তা করলাম। তোরা বস, আমরা একটু ঘুরে আসি ওদিক থেকে। শালা, তুই নিজের সেফটির জন্য আমাদের এখানে নিয়ে আসলি? সত্যি বলতে ওটাই, ঠিক করে কথা বলার জন্য সময়ও পাচ্ছিলাম না, তাই এখানে নিয়ে আসলাম তোদের সহ। শালা, তোর এমন চিন্তা থাকলে তো আমি কখনো আসতাম না। আমার পিচ্চিটারে নিয়ে আসা উচিত ছিল। কুত্তা, তুই এখন সবার প্রেম পীড়িত দেখে এখন চলে মর, এটাই তোর শাস্তি। চল জানো, ওর এখানে বসুক, আমি আর তুই একটু নিম গাছের হাওয়া খেয়ে আসি। তোরা কই যাচ্ছিস? বস, সবাই মিলে আড্ডা দেই। না, চল আয়ান, ওইদিকে। আমরাও কি করব, চল ঘুরে ঘুরে সবার রোমান্স দেখি। রিয়া আর আমি একটা নিম গাছের নিচে এসে বসলাম। অবশ্য পার্ক কর্তৃপক্ষ আগে থেকে বসার জায়গা করে দিয়েছে। আমাদের পেছনে গাছের আড়ালে একটা কাপল বসছিল। ছেলেটা মেয়েটার কোলে মাথা রেখে শুয়ে আছে, আর মেয়েটা মাথার চুলে বিলি কেটে দিচ্ছে। কি এক রোমান্টিক সিন! আমি হাঁ করে ওদের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতেছি, কখন যে আমার একটা গার্লফ্রেন্ড হবে। তার কোলে ওভাবে শুয়ে হাজারখানিক রঙিন স্বপ্ন বুনবো, ডজনখানিক বাচ্চা পয়দা করার প্ল্যান করব, কোথায় গিয়ে হানিমুন করলে ভালো হবে। ইস, মনে মনে ভাবতে ভাবতে কেমন যেন পুরো শরীর শিরশির করে উঠলো। এমন সময় রিয়া কোমরে হাত দিল। ওর এমন আচরণে বসা থেকে লাফ দিয়ে উঠলাম। কি করতেছিস? তোকে না বলছি কোমরে হাত দিবি না? ছেলে মানুষেরা তো শ্বশুরে থাকলে চলে নাকি? আর ওদিকে হা করে তাকিয়েছিলি, লজ্জা করে না অন্যের প্রেম দেখতে? দেখছি কই, আমি তো শিখছি। আলতো করে ওর দিকে তাকিয়ে চোখ টিপ দিলাম। কুত্তা, তোর শিখতে হলে আমার কাছে আসবি, আমি শিখিয়ে দিব। তোর থেকে শেখার চেয়ে অনভিজ্ঞ থাকাই ভালো। দাঁড়িয়ে না থেকে কাছে এসে বস। এমন ব্যাঙের মতো লাফিয়ে ওইদিকে গেলি কেন? তুই যে পরিমাণ লুচু, তোর কাছে বসতে ভয় করে। আমি আস্তে করে গিয়ে ওর থেকে দুহাত গ্যাপ রেখে বসলাম। এত দূরে বসলি কেন? এমনি লজ্জা করছে আমার। কুত্তা, মজা করিস? হুম। ওর নিজে থেকে হাত ধরে টেনে নিয়ে বসালো ওর দিকে। ধন্যবাদ কুত্তি, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এতদিন পরে ধন্যবাদ দিলি? এটা দিছি আজ থেকে আরো 2 মাস আগে। তোর কিন্তু পছন্দ আছে বটে, আরো কয়েকটা চুজ করে দিস তো। আমি নিজেকে ডিসাইড করতে পারি না, তুই তো জানিস। পারবো না আমি, তোর এই লুতুপুতু বাড়িওয়ালাকে নিয়ে যা। আর ওর কথা বাদ দে, ও এখনো পিচ্ছি। তুই যাবি কিনা ওটা বল। কি বললি? ওই মেয়ে পিচ্ছি? আমার চোখে তো পিচ্ছি লাগে। তোর মতো ছেলেকে ও মিনিটে হজম করে নিবে। ও কোন দিক দিয়ে পিচ্ছি হলো? আমি খাওয়ার পাত্র নাকি, খেয়ে হজম করে ফেলবে? আমার তো এক্ষুনি খেয়ে দিতে ইচ্ছে করছে। ও কথাটা বলে মিটপিট করে হাসছে। ওই মাথা ঠিক আছে? কি সব আবল তাবল বলছো? তোর সাথে বসা যাবে না, আর চল ওদের কাছে যাই। আরে না, একটু বস না, আমি তোকে আরেকটু দেখি। আমি উঠে যেতে ও হাত ধরে আবার বসিয়ে দিল। কি দেখবি আমাকে? প্রতিদিনই তো দেখিস।
উফ না, আজকে না তোকে পুরাই আমার প্রিন্সের মতো লাগছে। গালে হাত দিয়ে অবাক চোখে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। প্রিন্সটা কে আবার? যাকে এতদিন আমার করে পুষে রেখেছি, আমার ইচ্ছে মতো বড় করে তুলেছি, সেই প্রিন্সের মতো লাগতেছে। ইচ্ছে তো করছে এক্ষুনি আমার সেই স্বপ্নকে বাস্তবের রূপ দেই। ও গালে হাত দিয়ে কি সব বলে যাচ্ছে, মনে তো হচ্ছে ও বাস্তবে নাই, হয়তো স্বপ্নের রাজ্যে পাড়ি জমিয়েছে। ও নিজের মতো করে সব গড়গড় করে বলে যাচ্ছে। আমি নিঃশব্দে হা করে ও সব কথা শ্রবণ করছি। তা কি সেই স্বপ্ন? আমি একটু মজা করে কথাটা বলতে গিয়ে সব খেলা পড়তে গেছে। ও নিজেকে ঠিক করে নড়ে চড়ে বসলো। আমার আবার কিসের স্বপ্ন? দিনের বেলা কেউ স্বপ্ন দেখে? তুইও না দিন দিন পাগল হয়ে যাচ্ছিস। এখন তো পাগল আমি হব, সেটা আগে থেকে জানতাম। দেখে হাত সরা, তোর কোলে একটু মাথা রাখি। ওই পেছনের কাপলদের মতো মাথায় বিলি কেটে দে। আমি ওর হাতটি সরিয়ে নিজে থেকে ওর কোলে শুয়ে পড়লাম। কুত্তা, ওরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি আর তুই ওদের মতো নাকি? এত কিছু শুনে আমার লাভ নাই, যেটা বলছি ওটা কর। আমার বয়ফ্রেন্ড যদি দেখে কি হবে জানিস? তোকে মেরে ভূত বানিয়ে দেবে। সে দেখা যাবে পরে। আর তুই থাকতে আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত দিতে পারছে? কখনো না। তুই তো আমার একটা মাত্র বেস্ট। আচ্ছা যদি না থাকি তখন কি হবে? তুই আবার কোথায় যাবি? আমি কি সারা জীবন তোর কাছে থেকে যাব নাকি? একদিন তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। তোরা মেয়েরা এত বিয়ে বিয়ে করিস কেন? মাথায় বিয়ে ছাড়া আর কিছু ঘুরে না? ধুর, আমি শোয়া থেকে উঠতে চাইলেও উঠতে পারলাম না। ওই কুত্তা, নিজে থেকে শুয়েছিস ভালো, এখন আমি না চাওয়া অব্দি উঠতে পারবি না। তোর জোর সবসময় শুধু আমার সাথেই চলে। আমি যখন থাকবো না তখন এসব মিস করবি, তখন হাজার চাইলেও আর পারবি না। তোর এমন আচমকা কথা শুনে বুকটা কেমন যেন ধুপধুপ করে আওয়াজ করতে লাগলো। ভয়ে ভেতরে রাতটা যে আস্তে আস্তে শীতল হয়ে যাচ্ছে, ওর জন্য এমন মনে হয় কেন? আমি রিয়ার দিকে তাকিয়ে ভাবছি, এমন সময় রিয়া তার মাথা কিছুটা নয়ে ঠুক করে ঠোঁটে চুমু খেলো। ওর আচমকা এমন ভাব কাণ্ড দেখে তড়িঘড়ি করে উঠে বসলাম, প্রশ্নসূচক মুখ করে। কি হলো এটা? কি দিছি দেখিসনি? আরেকটা দিব নাকি? না জানার ভান করে সাথে কিছুটা অপরাধবোধ মনে হচ্ছে দেখে বলে উঠলাম, দিন দিন তুই ফাজিল হয়ে যাচ্ছিস। তোর বয়ফ্রেন্ড থাকতে এসব ভালো না। আমার কথা শুনে রিয়া কিছুটা তেলে বেগুনে জ্বলে উঠলো। না পারছে এখনই চিবিয়ে খেতে। ভালো খারাপ আমি বুঝবো, তোরা তো চিন্তা করতে হবে না, এত নাকামি করিস না, আমি জানি তোরও ভালো লাগছে। আমি তো রিয়ার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলাম। ভাবতেছি মেয়েটা কি করে জানলো আমার ভালো লাগছে? কালো জাদুটা তো জানে নাকি, কে জানে? জিজ্ঞেসও তো করা হয়নি, কখনো জানবো কেমনে? সে আর যাই হোক, একটু চিন্তার ভান করে, চিন্তা আমি না করে কে করবে? চুমুটা তো আমাকে দিছিস। এই কুত্তা শোন, এত বক বক করবি না। আমার ভালো লাগছে তাই খাইছি, তাতে তোর কি? বাপরে, আমি তো ওর কথা শুনে ইয়া বড় চোখ করে ওর দিকে দেখলাম। ভালো লাগছে বলে এমন পাবলিক প্লেসে চুমু দিবে? ওপস, ভাবতেই শরীরটা কেমন জানি করে উঠছে। আশেপাশে লোকজন দেখছে কিনা কে জানে। আমি মোটেও তোর মতো লুইচ্ছা না। এতই যদি ইচ্ছে হয় তো বিয়ে করে নে, সম্পর্ক হালাল হবে, যখন যা ইচ্ছে হয় দিতে পারবি। সিরিয়াস তুই? আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, ভাবছি মেয়েটা এই কথা শুনে এত খুশি হলো কেন? আর ওকে কথাটা বলে ভুল করলাম না তো? পরে যদি কিছু মনে করে কি হবে? মনে এক বুক সাহস নিয়ে বললাম, মজা করবো কেন? তোর মতো এত কিউট পরি আমার বউ হলে তো আমি পুরাই ধন্য। আমার কথা শুনে রিয়া খুশিতে গদগদ হয়ে, তাহলে চল আজকে আম্মুকে রাজি করাবি, এরপর দুজনে কাজে অফিসে প্রথম এক ধাপ এগিয়ে যাব। আন্টি আমার মতো বেকার, অনাথ, আশ্রয়হীন, অচেনা একটা ছেলেকে কখনো তার মেয়ের হাতে তুলে দিবে? শোন, আম্মু তোকে নিজের ছেলে থেকে বেশি ভালোবাসে, আমি গ্যারান্টি দিতে পারি। তুই গিয়ে আম্মুকে বুঝিয়ে বলবি, আম্মু না হয় আপুকে বুঝাবে। ওর কথা শুনে কিছুটা জটিল মনে হলো। পরে ভাবলাম, প্রেম করে বিয়ে করতে গেলে তো জটিলতা একটু আছেই। আন্টি যদি না করে তখন কি করব? না মানলে দুজনে গিয়ে কাজে অফিস থেকে বিয়ে করে নেব। এরপর তুই একটা পিচ্ছি আয়ন এনে দিস আমাকে, নাতের মুখ দেখলে তখন মেনে নিবে। আমি ওর কথা শুনে শুয়া থেকে উঠে নড়ে চড়ে বসলাম। মেয়ে বলে কি পালিয়ে বিয়ে করবে? তার আবার পিচ্ছি আয়ানও লাগবে? আমি কই পাবো পিচ্ছি আয়ান? এসব ভাবতে ভাবতে জিজ্ঞেস করে ফেললাম, পিচ্ছি আয়ান পাবো কোত্থেকে? আমার কথা শুনে রিয়া কিছুটা আমার দিকে আসলো, কানটা আস্তে করে টেনে ধরে, ন্যাকা সাজিস না। এত বড় দামরা একটা ছেলে হয়ে এখনো না জানলে তোকে আমি বাসর করে চিবিয়ে খাবো। তাহলে বাসর করে যাবোই না, তুই থাক একা একা, আমি চাই। আম্মুর কাছে কখন যাবি? আমি ওর কথাটা একটু মজার ছলে নিলাম, এমন ভাব করে, আন্টির কাছে যাবো কেন? পারবো না, এসব লজ্জা করে আমার। ওরে আমার লজ্জাবতী রে, শোনা চাঁদ, কুত্তা ফাজিল, এখান থেকে গিয়ে যাবি, না মানলে আমি তোর রুমেই থাকবো। তোর বয়ফ্রেন্ড আছে, ওরে নিয়ে বাসর কর যা, আমাকে দিয়ে এসব হবে না। আজ রাতে যদি আম্মুর কাছে না যাস তাহলে আমাকে চিরতরে হারাবি, কুত্তা, মনে থাকে যেন। তোর বয়ফ্রেন্ডটার কি হবে পরে? আমার পাল্টা প্রশ্ন শুনে চোখ লাল করে তাকাচ্ছে। এরপর হেসে শান্ত স্বরে বলে উঠলো, দ্বিতীয়বার এই প্রশ্ন করবি না, বিয়ের পরে এই প্রশ্নের উত্তর পাবি, তার আগে না। রিয়ার কথা শুনে মন কিছুটা খারাপ হয়ে উঠলো। কি এমন দোষ হবে যদি ছেলেটাকে বলে দেই, এই মেয়ের মাথায় এত প্যাচ, ইচ্ছে করে একটা বাড়ি দিয়ে সব প্যাচ ছুটাই দেই। মনে মনে রাগ করলেও হালকা হালকা মুচকি এসে, আচ্ছা বাবা যাবো, তুই এখন ওঠ, যেতে তো হবে, অনেকক্ষণ হয়েছে আসছি। আর একটু বস না, তোর কাঁধে মাথা রাখি।
শালি উল্টাপাল্টা কথা বলে আসছে কাঁধে মাথা রাখতে। এক মুহূর্ত দেরি না করে আমি ওর সামনে থেকে উঠে হাঁটা ধরলাম। অবশ্য পেছনে রিয়াও আসছে। আমি এদিক ওদিক খুঁজে রিফাতকে দেখতে ওকে চিৎকোট দিয়ে কাছে আনলাম। ও আস্তে আস্তে বকাবকি শুরু হয়ে গেল। এতক্ষণ স্বামী স্ত্রীর মতো কোথায় সিট পেয়েছিলি তোরা? তোরা ভালো করে খুঁজলে ঠিকই পেয়ে যেতি। এমন অকর্মার চোখ রেখে কি করবি? হাসপাতালে গিয়ে বিক্রি করে দে। তুই তো আজ তো খাটাস একটা। আমাদের খোঁজার কি আছে? পার্কে এত মেয়ে থাকতে ওদের পিছে না পড়বি? আমাদের পেছনে কি? তোর মতো নাকি সবাই? তুই তো লুইচ্চা, সারাক্ষণ ছেলেদের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকিস। কি বললি তুই? আমি লু? রিয়া রিফাতের চুল টেনে ধরলো। রিফাতের অবস্থা দেখে হাসি পাচ্ছে। আমি ওদের ঝগড়া দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। রিয়ার দিকে পলকহীন ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। ও ঝগড়া করলে এত যে কিউট লাগে তা বলার বাইরে। নাকের ডগা টকটকে লাল হয়ে আছে, মুখে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের স্রোত বইছে, চুলগুলো কপালে এসে পড়ছে। ঘামে সিক্ত মুখে কিছু চুল লেপটে আছে। কিছুটা উসখুস করার কারণে মাঝে মাঝে হাত দিয়ে মুখ থেকে চুলগুলো সরিয়ে দিতে চাইছে। চুলগুলো বড্ড ফাজিল, বারংবার মুখে এসে পড়ছে। এক প্রকার রিফাতের ধাক্কায় বাস্তবে ফিরে আসলাম। কি শুরু করলি ভাই? এইভাবে কি দেখছিস ওকে? জীবনে প্রথম ওর সামনে আসলি বুঝি? রিফাতের এমন কথা শুনে বোবা হয়ে গেলাম। মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না, মাথা চুলকাচ্ছি। কি বলবো ওকে? রিয়ার দিকে তাকিয়ে দেখি ও নিচের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। পেতনি আমাকে লজ্জায় ফেলে এখন খুব হাসা হচ্ছে না। সময় আমারও আসবে। পেতনি মনে মনে এক সমুদ্র সমান গালি দিলাম। ওর দিকে কই তাকালাম? আমি তো তোদের ঝগড়া দেখতেছি। ভাই আমি জানি কি দেখছিলি, লোকাতে হবে না আর। এখন চল, ভালো লাগছে না এখানে। এত তাড়াতাড়ি গিয়ে কি করবি? তোর পিচ্ছি চুনো মন টিকছে না মনে হয়। আহারে বেচারা। কিছু সময় সবাই একসাথে হাঁটলাম। এরপর সবাই আবার রিটার্ন কলেজে গিয়ে ভেতরে ঢুকলাম না। ঘড়ির কাঁটা লক্ষ্য করতে বুঝলাম দুপুর ঠিক 12টা ছুঁই ছুঁই। রিয়া পেছনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল। রাস্তা দিয়ে আসার সময় এক প্রকার সবাই হা করে তাকিয়েছিল। আমার মাথায় হেলমেট থাকতেও কেমন জানি লজ্জা লাগছিল। সব বাধা বিপত্তি শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। সারাদিন হাঁটাহাঁটি করতে করতে এসির হাওয়া গায়ে লাগতে শরীর একটু অলস হয়ে আসছে। কাপড় চোপড় পাল্টে শুয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। চোখ ডলতে ডলতে মোবাইলের দিকে তাকিয়ে দেখি একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। বরাবরের মতো মোবাইলটা পাশে রেখে কম্বলটা আবার টেনে নিলাম একটু। অজানা নাম্বার থেকে কল আসলে ধরতে ইচ্ছে করে না। বেশিরভাগ সময় পরিচিত ছাড়া তেমন কেউ ফোন দেয় না। ঘাড় ঘুরিয়ে চোখ বন্ধ করতে আবার মোবাইল বেজে উঠলো। কি মনে করে যেন ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি শরীফ, তুমি চিনবে না, তবে একটা জরুরি কথা বলার জন্য ফোন দিছিলাম। বলে ফেলুন, শুনতেছি আমি। কথাটা খুব জরুরি, তাই বলছিলাম কি সামনাসামনি বললে ভালো হতো। ভাই ঘুম পাচ্ছে খুব, কি বলবেন বলেন, আর না হলে রাখছি। আরে আয়ান, কথাটা জরুরি আর তোমাকে খুব দরকার। কোথায় আছো ওটা বলো, আমি নিজেই আসবো। ও আচ্ছা, যাই হোক, বিকেল 5টার দিকে সোনারগাঁও রেস্তোরাঁর সামনে থাকবো। আপনি চাইলে ওখানে আসতে পারেন। ওকে। মোবাইলটা পাশে রেখে ঘুমাতে যাব, অমনি চোখ পড়লো মোবাইলে। এখন বাজে 3টা 30, সময় আছে 1.5 ঘন্টা। কম্বল টান দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। 4টা 30-এর দিকে ঘড়ির আওয়াজে ঘুম ভাঙলো। হালকা ফ্রেশ হয়ে শার্ট জড়িয়ে নিচে নামলাম। গাড়িটা নিয়ে সোনারগাঁও রেস্তোরাঁয় চলে গেলাম। এইখানে বেশ জবরদস্ত খাবার রান্না করে এরা। দুপুরে তেমন একটা খাইনি, তাই ক্ষুধাও কিছুটা আছে। ব্যাস হালকা করে কিছু অর্ডার করলাম। ততক্ষণে বসে বসে মোবাইল চালাই। বেশ কদিন যাবত ফ্রিল্যান্সিং এ ভালো জমছে না, তাই ভাবছি অন্য কিছু করতে হবে। সারাদিন বসে খেয়ে শরীর ম্যাচ করতেছে, তাই শরীরটা যদি নিজের কাজে নাড়াই খারাপ হয় না। বাড়ি গিয়ে কিছু একটা ভাবতে হবে। ছোটবেলায় শখ ছিল সেনাবাহিনী হওয়ার, বড় হতে হতে কেন জানি ভুলে গেছি। পড়ালেখা কিছুটা শেষ দিকের পথে। কিছু সময় অপেক্ষা করতে খাবার এসে গেল। এদিক সেদিক না তাকিয়ে ঘপা ঘপ খেয়ে শেষ করলাম। টিস্যু দিয়ে হাত মুখ পরিষ্কার করে বের হতে যাব, এমন সময় চেয়ার টেনে অচেনা লোক একটা বসলো। আমি উঠে যেতে, আরে বসেন ভাই, আমি আপনার সাথে কথা বলতে আসছি। আমি লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম বয়স আনুমানিক 45-50 হবে। বসতে যখন বললো তাই ভদ্রতার খাতিরে আবার বসে পড়লাম। কথাটা তুমি কিভাবে নেবে জানি না, তবে আমার একজন সাঁতার প্রতিযোগী দরকার, তাই তোমার কাছে আসা। আমি লোকটার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বেটা বলে কি? আপনি ভুল জায়গায় আসছেন। আমি কোনো সুইমার বা অ্যাথলেটও না। আমি জেনে শুনে তোমার কাছে আসছি। ও তাহলে বলেন কি করতে পারি আপনার জন্য? সামনের 30 তারিখ একটা সাঁতার প্রতিযোগিতা আছে ঢাকায়। আমি চাই তুমিও সেখানে যোগ দাও। না ভাই, আমাকে দিয়ে এসব হবে না, দুঃখিত। আপনি অন্য কাউকে খুঁজে দেখুন। আমি চেয়ার ছেড়ে উঠে চলে আসতে যাব, এমন সময় তিনি হাত টেনে ধরলেন। এমন সুযোগ আর পাবে না। আর শুনো, ঢাকায় যে চ্যাম্পিয়ন হবে তাকে ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়া হবে। এখন তোমার ইচ্ছে। ধন্যবাদ বলার জন্য, তবে আমার মনে হয় না আমাকে দিয়ে ওসব হবে। মনে সাহস রাখো, আর আমার কথা যদি ভালো মনে হয় কাল ঠিক 10টার দিকে আমার দেয়া লোকেশনে চলে যেও। ঠিক আছে ভাই, তবে আমার একটু তাড়া আছে এখন। আমি নাস্তার বিল পরিশোধ করতে গেলে ওনারা বলল শরীফ ভাই দিয়ে দিচ্ছে। কি আর করা, বাইক নিয়ে আবার বাড়ি চলে আসলাম। তিতলিদের বাসায় যেতে হবে। মেয়েটা যে পরিমাণ প্যারার মধ্যে রাখে, কোন দিন কি করে বসে একমাত্র উপরওয়ালা জানে। বাইকটা রেখে একটু বিশ্রাম নিয়ে তিতলিদের বাসায় গেলাম। 2-1বার কলিং বেল দেওয়ার সাথে সাথে কিচেন হেল্পার এসে দরজা খুলে দিল। আমি গিয়ে টেবিলে বসলাম। 2 মিনিট 5 মিনিট পাক্কা আধা ঘন্টা পর তিতলি আসলো। দেখে তো পুরো ভয় পেয়ে যাচ্ছি। চোখে মুখে রক্ত ঝরছে। হাতটা মুচড়িয়ে আমার কাছে আসলো। এসে চেয়ার একটা টেনে আমার সামনে বসলো। কলেজ থেকে কোথায় গেছেন আজ? আসলে অনেকদিন ঘোরা হয়নি তো, তাই সবাই মিলে একটু ঘুরতে গেছি। সবাই মানে কে?
সাথে ওই রিয়া নাকি টিয়া ও ছিল নাকি? আমার ফ্রেন্ড সার্কেলে সবাই গেছে। তাহলে আজ খুব মজা নিছিস না রিয়ার সাথে? এতক্ষণ তো ঠিক ছিল, আবার তুই করতেছো কেন? যেটা জিজ্ঞেস করছি ওটা বল। না মানে মজা নিব কিভাবে, ও তো আমার ফ্রেন্ড। তোকে আমার বিশ্বাস হয় না। আর মেয়েটাও গায়ে পড়া অভ্যাস, কিছু করিসনি তো আবার? ফালতু বকবক বাদ দাও, বই বের করো। আমার মুখ থেকে বই বের করার কথা শুনে ও যেন রাগে ফেটে পড়লো। চেয়ার থেকে উঠে এসে আমার গলা চেপে ধরলো। মেয়েটার এত সাহস কই থেকে আসছে কে জানে, প্রায়ই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কোন রকম সারিয়ে মেরে ফেলার শখ হয়েছে নাকি, এমন জোরে কেউ গলা চেপে ধরে? তোকে আমি আজ মেরেই ফেলবো। ওই মেয়ের সাথে যেতে বারণ করছি না? আমার কথা না শোনার ফল আজ তোকে ভোগ করতে হবে। ও চেয়ারের উপর উঠে জোর জবরদস্তি করতে লাগলো। গলাটা এমন জোরে চেপে ধরছে মনে হচ্ছে এখনই মরে যাব। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। এমন সময় চেয়ার উল্টে ধপাস করে মাটিতে পড়ে গেলাম। মাথায় ব্যথা পেয়ে আহ করে উঠলাম। তিতলি বুকের উপর শুয়ে আছে। মনে মনে ভাবছি মেয়েটা একটু বেশি করে ফেলতেছে। যা হয়েছে অনেক, কাল থেকে আর আসবো না এখানে। পড়ার গোষ্ঠী কিলাই, প্রতিদিন এসব ভালো লাগছে না। রিয়া যদি এই অবস্থায় দেখে নির্ঘাত খুন করে ফেলবে। এদিকে তিতলি বুকে শুয়ে আছে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে নিঃশব্দে কান্না করছে। ওর চোখের পানিতে শার্টের কিছু অংশ ভিজে যায়। আমি ঠান্ডা অনুভব করতে ওর দিকে তাকিয়ে দেখি কান্না করছে। কান্না দেখে একটু মায়া হলো। হইছে, অনেক কান্না করছো, এখন ওঠো। আন্টি এসে দেখলে খারাপ ভাববে। আমি চাই খারাপ হোক। ছাড়ো এখন, আমি উঠবো। ছাড়বো না, তোর যা ইচ্ছা কর। দূর ছাড়ো তো, ভালো লাগে এসব। কাল থেকে আর আসবো না। বললাম তো ছাড়বো না। আমি জোর করে ছাড়িয়ে উঠে গেলাম। উঠে মাথার পেছনে হাত দিয়ে কিছুটা ব্যথা অনুভব করলাম। এর মধ্যে তিতলি এসে আবার জড়িয়ে ধরলো। মাথায় রক্ত উঠে গেল। এখন যদি কিছু না বলি পরে সমস্যা হয়ে যাবে। অনেক ছাড়ানোর চেষ্টা করে ও না পেরে বিরক্ত হয়ে ছাড়িয়ে নিয়ে ঠাস করে চড় দিলাম। আমার থাপ্পড়কে তিতলি তাল সামলাতে না পেরে দূরে গিয়ে ছিটকে পড়লো। এমন সময় আন্টি আঙ্কেল দরজা খুলে রুমে প্রবেশ করলো। তিতলির কপাল বেয়ে রক্ত ঝরছে। তাদের চেহারা দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। কি বলে না কি বলে, কি জবাব দিব তাদের? মুহূর্তে কেমন যেন নিজেকে এই স্ট্যাচু মনে হলো। আমি হাঁ করে তাকিয়ে আছি। আন্টি গিয়ে তিতলির মাথাটা কোলে তুলে নিল। রক্ত পড়া জায়গাটা ভালো করে দেখলো। বেশি ক্ষত না হলেও রক্ত ঝরছে। আন্টি দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। সামান্যতম ডেটল নিয়ে রক্ত পরিষ্কার করে ওখানে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করার সাথে সাথে আঙ্কেল এসে আমার কলার পাকড়ে ধরলো। তোর সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলা? তোকে তো মনে করেছিলাম ভালো, এই জন্য আমার মেয়েকে তোর কাছে পড়তে দিছি। আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত তুলিনি, সেই জায়গায় তুই আমার মেয়ের গায়ে হাত তুললি। তোকে আমি জেলে নিয়ে গিয়ে বুঝাবো, দাঁড়া। আঙ্কেলের দিকে কোনো আলোকপাত না করে আমি তিতলির দিকে তাকিয়ে আছি। আমি এমনটা না করলেও হতো, কেন এত রাগ হলো তখন খেয়ালই করিনি। নিচের দিকে তাকিয়ে আছে। এদিকে আঙ্কেল মোবাইল নিয়ে অফিসে ফোন দিবে। এমন সময় আন্টি গিয়ে আঙ্কেলকে আটকালো। আচ্ছা দাঁড়াও, ছেলেটা বুঝতে পারেনি এমন হয়ে যাবে, বাদ দাও। দিদি ঠিক আছে। আর আয়ান তুমি এখন আসো। আঙ্কেল শার্টের কলার ছাড়তেই আমি তিতলির কাছে গেলাম। হাঁটু কেড়ে বসে, তিতলি আসলে আমি বুঝতে পারিনি তুমি এমন ব্যথা পাবে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। আমার দিকে তাকাচ্ছে না দেখে আঙ্কেল এগিয়ে এসে আমাকে টান দিয়ে ওর সামনে থেকে তুললো। আজ এই মুহূর্তে তুই আমার বাড়ি ছেড়ে দিবি। আর শোন, আমার মেয়ের সামনে তো দূরে কথা, আমার চোখেও যেন আর না পড়িস। যেদিন দেখবো সোজা জেলে পুরে দিব। উনি ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। বেলকনিতে দাঁড়িয়ে গনগনের দিকে তাকিয়ে ভাবছি সামান্য ভুল হয়ে গেছে। তার জন্য এই 3-4 মাসে যতটা সম্মান অর্জন করেছি আজ তা নিমিষে শেষ। কে বা জানতো এমন দুর্ঘটনা ঘটবে। নিজেকে নিজের কাছে ছোট মনে হচ্ছে। আকাশটা আজ কালো মেঘে ঢেকে গেছে। মনটাও কেমন যেন অন্ধকারে ছুঁয়ে গেছে। আসাদ সাহেব তো বলেই দিয়েছে বাড়ি ছাড়তে ওনার স্ত্রী রাবেয়া বেগম আর তিতলি মুখ দিয়ে টু শব্দ বের করেনি। আর এমনিতেও নিজেকে ছোট মনে হচ্ছে। তিতলির চোখের সামনে না পড়াই বেটার অপশন। এক জায়গায় বেশি দিন স্থায়ী হওয়া হয়তো কপালে লিখিত নাই। রুমে গিয়ে সব কাপড় চোপড় একটা ব্যাগে নিলাম। রুমে আরো যা কিছু আছে সবকিছু প্যাকেট করলাম। মনে মনে ভাবছি তিতলির চোখে পড়ার আগে গেলেই ভালো। আমি হালকা একটা ব্যাগ পিঠে ঝুলিয়ে নিলাম। সময় যদি হয় পরে এসে বাকিগুলো নিব। রুম থেকে বের হতে যাব, অমনি রিয়া পথ আটকে দাঁড়ালো। কোথায় যাস সেই রাতের বেলা? আর পেছনে ব্যাগে কি? আমি না একটা ভুল করে ফেলছি, এখন তার মাসুল দিতে হচ্ছে। শুরু থেকে সব ওকে খুলে বললাম। কি করবো এখন? আমার এখানে এক মুহূর্ত আর থাকতে ইচ্ছে হচ্ছে না। সমস্যা নাই, তুই একটু দাঁড়া, আমি আসছি। রিয়া ও রুমে গিয়ে দেখে হাতে করে এক গাদা চাবি নিয়ে আসলো। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি, ভাবছি এতগুলো কিসের চাবি। এগুলো নেই আর সোজা আমাদের বাড়ি চলে যা। তুই তো চিনিসই কোথায় আমাদের বাড়ি। থাক, আমি ম্যানেজ করে নিব। আর একটা ছেলে তা কেমন একটা দেখায় না, বাদ দে। কুত্তা কিসের একা? এখন গিয়ে কোনো রকমের রাত পার কর, সকাল সকাল আমি আসবো। না, আমি রিহানের বাসায় যাচ্ছি, ওখানে আরো আরামে থাকতে পারবো। রাত তুলিস না, যেটা বলছি ওটা কর। এখন চা খেয়ে নিস কিছু। আচ্ছা জানো, ধন্যবাদ, অনেক বড় সাহায্য করলি। গেলাম আমি এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না। বাইকটা বের করে চলে গেলাম রিয়াদের বাসায়। বাড়িটা তেমন একটা বড় না, অনেক পুরনো। আর এখানে একটু লোকজন কম। বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করতে শরীরটা কেমন করে উঠলো। কোথায় আসলাম কে জানে। দিনের বেলা অনেক সুন্দর ওদের বাড়ি, তবে রাতে কখনো থাকি নাই, এই জন্য একটু ভয় লাগছে। মোবাইল ফ্ল্যাশলাইট অন করে সামনের একটা রুমে গেলাম। ব্যাগটা রেখে পেছনের রুমে গিয়ে পুরো ঘরের বিদ্যুৎ চালু করলাম। এরপর আবার রুমে এসে পাকা লাইট চালু করতে তখন প্রাণ ফিরে আসলো।
আহা কি আনন্দ আকাশে বাতাসে। থপ করে বিছানার উপর শুয়ে পড়লাম। মোবাইলটা চালু করে রিয়াকে একটা ফোন দিলাম, কিন্তু ঢুকলো না, ওয়েটিং বলতেছে। তাই আর বিরক্ত না করে গেঞ্জিটা খুলে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে উঠতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখে তিতলি। এদিক ওদিক তাকাচ্ছি, আমি কই? না, আমি তো রিয়াদের বাসায় আছি। ও আসলো কেমনে? আমি এখানে জানলই বা কেমনে? হা করে ওর দিকে তাকিয়ে এসব ভাবতেছি। তিতলি আমার দিকে একটু করে তাকিয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরলো। কালকের ঘটনা মনে পড়তে আর কিছু বলার সাহস পেলাম না। ওকে বুকের থেকে সরাবো এটাও পারছি না। বারবার কালকের কথা মনে পড়তেছে। তিতলি, কালকের জন্য আসলে সরি। আমি বুঝতে পারি নাই তুমি এত ব্যথা পাবে। আমার দিকেও তাকিয়েও দেখছো না, আগের মতো শুয়ে আছে, মাথাটা বুকে রাখছে। ওই জায়গায় কিছুটা গরম অনুভব করলাম। কি হয়েছে তা দেখার জন্য কপালে হাত দিতে দেখি ওর গায়ে জ্বর। জ্বরে পুরো শরীর গরম হয়ে গেছে। কাটা জায়গার ইনফেকশনের কারণে জ্বর উঠে গেছে। কালকে যদি নিজেকে একটু কন্ট্রোল করতাম তাহলে এত কিছু হতো না। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। তোমার তো শরীরে তো অনেক জ্বর, এই অবস্থায় এখানে আসছো কেন? এবার দেখি কথা বলছে না, চুপ করে শুয়ে আছে। হাতের আঙুলে বুকের লোমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একবার ধরছে, আবার ছাড়ছে। মনে মনে একটু হাসছি। কি পরিমাণ অভিমান করছে একমাত্র উপরওয়ালাই জানে। সকালে আসার সময় ওষুধ খাইছো নাকি? আর এখানে আমি, ওটা জানলে কেমনে? বুকের লোমগুলো জোরে খামচি দিয়ে ধরলো। আচ্ছা সরি, আর কিছু জিজ্ঞেস করবো না, ছাড়ো। বুকে ব্যথা হচ্ছে। কি এক বিপদে পড়লাম, কোনটাকে ছেড়ে কোনটাকে ধরবো। ওই মেয়ে তো আমার পিছে আঠার মতো লেগে আছে। ওর প্রতি আমার তেমন কোনো টান অনুভব হয় না। কেমনে বুঝাই ওকে? রিয়া যদি এই অবস্থায় দেখে সত্যি সত্যি কথা বলে ছেড়ে দিবে। বিয়ের কথা তো দূরে, ওর কাছেও ঘেঁষতে দিবে না। অর্ধনগ্ন অবস্থায় একটা মেয়ে নিয়ে শুয়ে আছি, অথচ তার প্রতি আমার তেমন কোনো ফিলিংস আসে না। রিয়া হয়তো সব দেখছে বা জানে, কারণ ও ছাড়া তো এই বাড়ির খবর তেমন কেউ জানে না। নিজে নিজে বড্ড আফসোস হচ্ছে ওর প্রতি। আমি যাকে চাই ওর হয়েও হতে পারছি না। মাঝখানে এই বাড়িওয়ালি আমার জীবনটাকে তেজপাতা করে তুললো। কিছু বলতেও মন চাচ্ছে না। জ্বরে মেয়েটার শরীর পুড়ে যাচ্ছে। হঠাৎ অনুভব করলাম ও কাঁপছে, শরীরের উত্তাপ যেন বেড়েই চলেছে। তিতলি একটু ছাড়ো, আমি এখানে কোনো ওষুধ পাই কিনা দেখি। না, আপনি শুয়ে থাকলে আমার জ্বর ভালো হয়ে যাবে। ব্যাপারটা এমন না আমি যাবো আর আসবো, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। তাহলে কালকে পালিয়ে আসছেন কেন? তোমার আব্বু বলেছে তার জন্য। আব্বু বললে কি সব করবেন? আপনি একটা ভিতর ডিম। হয়তো। এখন ছাড়ো, আমি পানি আর একটা কাপড় নিয়ে আসি। কোথাও যেতে হবে না, আপনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন, তাতেই আমার জ্বর চলে যাবে। তোমার মাথা ছাড়ো। আমি ওর থেকে নিজেকে ছাড়িয়ে রেখা আন্টির রুমে গেলাম। উনি বৃদ্ধ মানুষ, হয়তো থাকতেও পারে ওটা ভেবে ওনার রুমে গেলাম। ওষুধের বক্স টেনে দেখি এক পাতা নাপা এক্সট্রা আছে, সাথে আরো কিছু ওষুধ আছে, তবে ওগুলো ওনার। আমি ওটা নিলাম। এক গ্লাস পানি নিয়ে তিতলির কাছে আসলাম। ওর দিকে তাকিয়ে দেখি ওর পুরো শরীর থরথর করে কাঁপছে। গায়ে একটা কম্বল আছে। ও এরপরও ওর কাঁপুনি দেখে মাথাটা চক্কর দিয়ে উঠলো। আমি তাড়াতাড়ি ওকে উঠিয়ে কোনো রকম ওষুধ খাওয়াই দিলাম। ওর মুখের দিকে তাকিয়ে দেখি পুরো মুখ লাল হয়ে আছে, চোখ খুলতে পারছে না। আমি ওকে ছেড়ে দিয়ে কিচেনে গিয়ে পাটি করে পানি নিয়ে আসলাম, সাথে একটা কাপড়ও নিলাম। এরপর ওটা ভিজিয়ে ভিজিয়ে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা মতো জলপট্টি দিলাম। আমার ওসব ভালো লাগছে না, প্লিজ আপনি আমার কাছে আসুন। একটু চুপ করে থাকো, এক্ষুনি জ্বর সেরে যাবে ইনশাল্লাহ। আমি আর পারছি না, আপনি শুবেন নাকি আমি চলে যাব? তিতলি চিৎকার করে কথাটা বলে উঠলো। জ্বরের বেগে ওর মাথাটা এমনি গরম হয়ে আছে, তাই চুপটি করে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়তে আবার বুকের উপর চলে আসলো। যার হাত পায়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। আমিও আর না পেরে দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরে ডান পাশে কাত হয়ে গেলাম। তিতলি ওর পা আমার গায়ের উপর তুলে দিয়ে মুখখানা বুকে রেখে চুপ করে শুয়ে আছে। ওর গরম নিঃশ্বাস বুকে পড়তেছে। ছোট আওয়াজ করে বলতেছে, আরো শক্ত করে জড়িয়ে ধরুন না, আমি আর পারছি না সহ্য করতে, প্লিজ। এক প্রকার কান্না করে দিল। আমি দায়ী ওর এসবের জন্য। নিজেকে নিজে ধিক্কার জানাচ্ছি। কবে থেকে মেয়েদের গায়ে হাত ওঠার অভ্যাস হয়েছে? কই, বাড়িতে তো এমন কোনো শিক্ষা দেয়নি। তাহলে তিতলির বাবাই জায়গায় আমার বাবা থাকলে তাহলে নিশ্চিত আমাকে হাসপাতালে থাকতে হতো। তিতলিকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো, পাশ থেকে মোবাইলটা বের করে দেখি 12টা বেজে গেছে। দরজায় চোখ যেতে দেখি রিয়া। ওর চোখ দিয়ে অশ্রু ঝড়ের মতো পড়তেছে। থামার কোনো নামগন্ধ নেই। পরিচিত চোখজোড়াগুলো আজ বড্ড অসহায়তা দেখাচ্ছে। চেনা জানা চোখগুলোর মধ্যে আজ সামান্যতম ভালোবাসা খুঁজে পাচ্ছি না, আছে শুধু একরাশ ঘৃণা। চোখ দুটো লাল বর্ণ ধারণ করছে, হয়তো অনেক সময় ধরে কান্না করছে। আমি উঠে ওর কান্না মুছে দিয়ে বুকে টেনে নিব। আজ হয়তো সেই অধিকারটুকু হারিয়ে ফেলছি। এই মুহূর্তে কি করা দরকার তা মস্তিষ্কে যেন আসছেই না। আমি ওর দিকে ভালো করে লক্ষ্য করতে বুকের মধ্যে অজানা এক স্মৃতি যেন বারবার হানা দিচ্ছে। ঢাকায় পা রাখার পর যে আমার এক সমুদ্র বিষাক্ত অতীতের কথা জেনেও কাছে টেনে নিয়েছিল, আজ সেই রিয়াকে খুঁজতে কষ্ট হয়ে যাচ্ছে। বাড়ি থেকে বের হয়ে কোথায় যাব ঠিক জানি না। বন্ধুদের সাথে ঘুরতে তেমন একটা ভালো লাগতো না। লম্বা সফর করতে কেমন যেন খুব বিরক্ত বোধ করতাম। সবাই এসব নিয়ে নানা রকম ঠাট্টা হাসাহাসি করতো। আমি কারো কথায় কান দিতাম না। আমার একটাই কথা, দূরে কোথাও ঘুরতে হলে তাদের মধ্যে আমি নামক ব্যক্তি নাই। আব্বু আম্মু তেমন একটা কোথাও যেতে দিত না, তবে ওনারা যদি কোথাও যায় তাহলে তাদের সাথে যাওয়ার জন্য কোনো বারণ নাই। বাবা মায়ের সাথে ঘুরতে যাওয়া আর না যাওয়া সেম কথা। সেই সুবাদে তেমন একটা কোথাও যাওয়া হয়নি চট্টগ্রাম ছাড়া। কাঁধে একটা ব্যাগ, ওটার মধ্যে সামান্য কিছু কাপড় ছাড়া তেমন কিছু নাই। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাসের সিটে বসে পড়লাম। মাথার উপর দিয়ে অনেক চাপ গেছে, মাথাটাও বেশ যন্ত্রণা করছে। একটু একটু চোখ বন্ধ হয়ে আসছে। বাসের হেল্পারের আওয়াজে চোখ খুললাম। সাথে সাথে ছেলেটা বলে উঠলো,
কি ভাই যাবেন না? সে কখন থেকে ডাকছি। দুঃখিত ভাই, শুনি নাই। এখন কোথায়? ঢাকায় এসে গেছি নাকি? চোখে দেখেন না ভাই, বাইরে চোখ বুলিয়ে দেখেন। আমি তো ভাই এই প্রথম ঢাকায় আসলাম, তেমন একটা চিনিও না জানিও না। সমস্যা নাই, এখন নামেন আপনি, আপনার গন্তব্যে এসে পৌঁছে গেছেন। ও, গাড়ি থেকে নেমে একটা দোকানে ঢুকলাম, ওখান থেকে ভরপুর নাস্তা করলাম। তৎক্ষণাৎ খেয়াল করলাম সবাই ব্যস্ত জিনিসপত্র গুছাইতে। মোবাইলটা প্যান্টের পকেট থেকে বের করে দেখলাম রাত 11টা ছুঁই ছুঁই। খাওয়ার বিলটা পে করে বাইরে বের হলাম। কোন দিকে যাবো ঠিক বুঝে উঠতে পারছি না। সর্বপ্রথম থাকার ব্যবস্থা তো করতে হবে, এরপরে না হয় অন্য চিন্তা। আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম, উদ্দেশ্য যেভাবে হোক একটা রুম ম্যানেজ করা। মাথার উপর মস্ত বড় বড় দালান দাঁড়িয়ে আছে। রাস্তার আশেপাশে ধীরে ধীরে লোকজন কমতে শুরু করছে। দোকান বাড়ি সবকিছু ধীরে ধীরে বন্ধ হতে শুরু করছে। কিছু কিছু আবার খোলাও আছে। চাঁদের আলোয় হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। বাড়ি থাকতে আব্বুর একটাই আদেশ, রাত 10টার আগে ঘরে যেন এসে হাজির থাকে। বাড়িতে কি হয়েছিল, কেনই বা এখানে আসলাম, ওসব মনে উঠতে রাস্তার পাশে ফুটপাতের উপর হাঁটু মুড়ে বসলাম। মাথার উপর ল্যাম্পপোস্ট, পাশে দুইটা কুকুর গাছের আড়ালে আরামে ঘুমাচ্ছে। হাতে ঘড়ির আওয়াজে চোখ পড়লো নিচের দিকে। রাত 12টা 30 বাজে। হাত থেকে ঘড়িটা খুলে ডাস্টবিনে ফেলে দিলাম। যার জন্য এত সব তার স্মৃতি আগলে রেখে কি বা হবে। কিছু সময় বসে আবার ব্যাগটা নিয়ে হাঁটা ধরলাম। কিছু দূর যেতে চোখ পড়লো কিছু মেয়ে আমার দিকে আসছে। ওদের ঠিক পেছনে একটা ক্লাব, হয়তো ওখান থেকে আসছে। আমি আশেপাশে ভালোভাবে লক্ষ্য করলাম, তেমন একটা মানুষও নাই। আমি এক প্রকার ভয়ে ভয়ে ওদের কাছে গেলাম। আমি ওদের সামনে যেতে এক মেয়ে হঠাৎ বলে উঠলো, আপনি আমাদের পথ আটকে দাঁড়ালেন কেন? আসলে আপনাদের একটু হেল্প রাখতো, যদি করেন তাহলে অনেক বড় উপকার হবে। ওরা তিনজন সবার দিকে লক্ষ্য করে দেখলাম, সবগুলোকে দেখে মনে মনে বড় আফসোস হচ্ছে। এমন করে মেকআপ করছে, কি আর বলবো, সবগুলো যেন ময়দার গোডাউন, পুরাই খালি করে বিয়ে খেতে গেছে। ওরা একজন আরেকজনের দিকে তাকে, ওদের মধ্যে একজন বলে উঠলো, এত রাতে কিসের হেল্প? আর আমরা অনেক ক্লান্ত, আপনি আর কাউকে খুঁজে পান কিনা দেখেন, আমাদের পথ ছাড়েন। আপনারা ভুল বুঝতেছেন, এত রাতে আমার যাওয়ার মতো তেমন একটা জায়গাও নেই, তাই আপনাদের কাছে আসা। ঢাকায় নতুন নাকি? আজই আসলাম। ও আচ্ছা, আপনার এখন থাকার জায়গা দরকার, এটাই তো? ও, আপনি ঠিক জায়গায় এসে পৌঁছেছেন। এখন থেকে আপনি আরো 10 মিনিট হেঁটে সামনে গেলে আপনি 3 তলা একটা বাড়ি দেখতে পাবেন। ওটা একটা বয়েজ হোস্টেল। আপনার আর এদিক ওদিক তেমন ঘুরতেও হবে না, সামনে দারোয়ানও আছে, আপনি চাইলে ওখানে উঠতে পারেন। ধন্যবাদ এত বড় একটা উপকার করার জন্য। আপনার নাম কি জানতে পারি? আমি নাম জিজ্ঞেস করতেই পাশে থেকে একজন নাক ছিটকে বলে উঠলো, ওই রিয়া, চল তো। এসব রাস্তার ছেলেপেলেদের সাথে কথা বলে সময় নষ্ট করিস না। বসতে দিলে শুতে চায়, চল তো। হনহন করে সব করা চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। তবে রিয়া মেয়েটা একটু ভালো তো বটেই, অনেক শান্তভাবে কথা বলছিল, দেখতে অনেক মায়াবীও। ওই মেয়ের চোখে ধনী গরিব সবার জন্য এক সমুদ্র ভালোবাসা দেখতে পেলাম। আর পাশে যেগুলো ছিল সবগুলো এক একটা আস্ত পেতনি। নতুন ঢাকায় আসলাম, তোর একটু সাহায্য করবি তা না, ওই দুটো আরো চেত দেখায়। দেখতে দেখতে রিয়া মেয়েটা চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। প্রথম দেখা যে রিয়াকে দেখেছি, আজ সে রিয়াকে দেখছি না, আর তার চেহারায় ভিন্নতা দেখা দিয়েছে। হঠাৎ দুজনে চোখাচোখি হতেই তিতলিকে সরিয়ে উঠতে যাব, এমন সময় তিতলি রীতিমতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমি উঠতে চেয়েও পারলাম না, শরীর থেকে এক ফোঁটা জ্বর কমছে বলে মনে হয় না। রিয়া আমার দিকে কিছু সময় তাকিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিগুলো মুছে চলে যেতে লাগলো। থামাতে চেয়েও যেন আজ বলতে পারছি। কিছুটা হাই হতাশ করে শুয়ে রইলাম। তিতলি জ্বরের বেগে কাঁপছিল। মনে মনে ভাবলাম, তিতলির আম্মুকে ফোন দিয়ে বলবো নাকি, কি করা দরকার এই মুহূর্তে। আমি মোবাইলটা হাতে নিয়ে কল দিব। ওই সময় আন্টি নিজেই ফোন দিল। কেমন আছো বাবা? রাগ করে তোমার আঙ্কেল না হয় একটু বকা দিয়েছে তাই বলে চলে যাবে নাকি? তেমন কিছু না আন্টি, আমার একা ভালো লাগছিল না, তাই একটু বন্ধুদের বাসায় আসছি। মিথ্যে বলতে হবে না, আমি জানি তুমি কোথায় আছো। তিতলি কোথায় এখন? কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমি কোথায় উনি জানে মানে? আমি আসার পর কিছু হয়েছে নাকি ওখানে? কে জানে, হলেও হইতে পারে। আমার বুকের উপর শুয়ে আছে, এমন বললে নির্ঘাত খারাপ কিছু মনে করবে। হাজার হলেও উনি তো তিতলির মা, তাই একটু ভদ্রতার খাতিরে ছোট করে বললাম, আমার সাথে আছে। আমার মেয়েটা বড্ড পাগলি বাবা, একটু দেখে রেখো। আর আমি তোমাদের জন্য রান্না করছি, যেখানেই থাকো তোমরা দুপুরে যেন আমার বাড়িতে দেখি। জি। কথা শেষ করে পাশে মোবাইলটা রাখলাম। মনে মনে ভাবতেছি আমি আসার পর কি হয়েছিল ওখানে। তিতলি বাবার রাগের সামনে কিছু না বললেও আমি চলে আসার কিছু সময় পর ফ্রেশ হয়ে আমার রুমের দিকে আসে। এসেই দেখে আমি নাই। গ্যারেজে গিয়ে দেখে গাড়ি নাই। আবার দৌড়ে রুমে আসে। ভালোভাবে খেয়াল করে দেখলো তেমন কাপড় চোপড়ও নাই। এবার ওর মাথায় যেন বাজ পড়লো। ফ্লোরে হাঁটু গেড়ে কান্না জোরে দিল। নিজের রাগ খুব সামলাতে না পেরে নিজের রুমে গিয়ে এক এক করে সবকিছু ভাঙচুর করতে লাগলো। এদিকে ওর আওয়াজ শুনে রাবিয়া বেগম দ্রুত পায়ে রুমে এসে দেখেন তারই মেয়ে রুমের সবকিছু ভেঙে রুমের অবস্থা নাজেহাল করে দিয়েছে। উনি এক প্রকার তাড়াহুড়ো করে গিয়ে মেয়ের হাত ধরে ফেলেন। এরপর জিজ্ঞেস করেন, কি হয়েছে মা, এমন করছিস কেন, আমাকে বল। ওর মাকে দেখে তিতলির যেন আরো রাগ বেড়ে গেল। সে ছুটার জন্য জড়াজড়ি করতে লাগলো। এমন করিস না আমার লক্ষ্মী মা, আমায় বল না কি হয়েছে। তিতলি এবার হাত ঝাড়ি মেরে চিৎকার দিয়ে বলে উঠলো, তোমাদের কথায় অঞ্চলে গিয়েছে মা। এই কথা বলে আবার কান্নায় মেতে উঠলো। মেয়ের মুখ থেকে আয়ান না শুনে এক প্রকার থ মেরে দাঁড়িয়ে গেলেন, যাকে কিনা একটু আগে তারা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওই ছেলের জন্য তার মেয়ে কান্না করছে, ওটা ভেবে উনি কিছুটা শিউরে ওঠেন। মেয়ের দুই পাশে কাঁধে হাত দিয়ে বলল,
ওই ছেলে চলে গেছে তাদের তোর কি? তোর জন্যই তোকে একটু আগে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিতলি কান্না অবস্থায় দাঁত মুখ খিচে চিৎকার করে বলে, আমি তোমাদের বলছি নাকি তাকে তাড়িয়ে দিতে? মা, আমি ওনাকে খুব ভালোবেসে ফেলছি। ওনাকে না পেলে আমি সত্যিই মরে যাব। প্লিজ মা, ওনাকে এনে দাও না। তিতলি কান্না করতে করতে কথাগুলো বলল। এক পর্যায়ে তার মায়ের হাত ধরে সে শক্তিগুলো বলল। এদিকে রাবেয়া বেগম তিতলির মুখ থেকে এসব কথা শুনে বোকা বনে গেলেন। তার মেয়ে শেষে কিনা এই ছেলের প্রেমে পড়েছে। তুই ওকে ভুলে যা, আমি তোর জন্য এর থেকে ভালো কাউকে এনে দেবো। মা, আমি এত কিছু জানি না, প্লিজ তোমরা ওনাকে আমার করে দাও না। আমি আর কিচ্ছু চাইবো না তোমাদের কাছে। একটু বোঝার চেষ্টা কর মা, ওকে তুই ভালো করে চিনিস না, জানিস না, কিভাবে তোকে ওর হাতে তুলে দেবো বল? তোমার স্বামীকে তুমি থাকো, আমি আমার আয়ানের কাছে গেলাম। এই কথা তিতলি রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। তিতলি কান্না করতে করতে সিঁড়ি বেয়ে নামছিল। এমন সময় রিয়ার সামনে পরে তাকে কান্না করতে করতে সবকিছু বুঝিয়ে বলে। সবকিছু শুনে রিয়া তিতলিকে নিয়ে আসে ওদের বাড়ি। আমি তিতলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নিজেই নিজেকে প্রশ্ন করছি, আদতে কাকে ভালোবাসি আমি, রিয়া না তিতলিকে? রিয়া তো ফ্রেন্ড আর তিতলি তো আমার স্টুডেন্ট। দুজনের মধ্যে কাকে চুজ করব? আমি যাকে ভালোবাসি তাকে, নাকি যে আমাকে ভালোবাসে তাকে? তিতলির মাথায় বিলি কাটতে কাটতে এগুলো ভাবছিলাম। এমন সময় দেখি তিতলি একটু নড়ে চড়ে উঠলো। বিড়বিড় করে কিছু একটা যেন বলতেছে, ঠিক শুনতে পাচ্ছি না। এই অবস্থায় বাইকে করে নিয়ে যাওয়া যাবে না, তাই একটা সিএনজি নিয়ে ওকে হাসপাতালে নিলাম। ওখানে ডাক্তার ভালোভাবে চেক করে বলে, উনি কাল রাত থেকে মনে হয় তেমন কিছু খায়নি, আর কপালে ছোট এই কাটার ইনফেকশনটার কারণে জ্বর আসছে। আমি ঔষধ লিখে দিচ্ছি, আপনি চাইলে এখান থেকেও সেবা নিতে পারেন, আর না হলে বাড়িতে নিয়ে যেতে পারেন। আমি এই অবস্থায় ওকে বাড়ি নিয়ে যাওয়ার সাহস হয়নি, তাই পুরো বিকেলটা হাসপাতাল থেকে কাটিয়ে দিলাম। রাতের দিকে তিতলি একটু সুস্থ হয়। এদিক ওদিক তাকিয়ে, আমি কোথায়, কই নিয়ে আসছেন আমাকে? শুরু থেকে সবকিছু ওকে বললাম। ও সাথে সাথে বলল বাড়ি চলে যাবে। তাই আর দেরি না করে আমি ওকে নিয়ে বাড়ি চলে গেলাম। সারাটা পথ একটুর জন্য হাত ছাড়িনি, ছাড়লে মনে হয় পালিয়ে যাব। কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। ওর দিকে চেয়ে কিছুটা মায়া হতে লাগলো। শত শত ভাবনা এসে মস্তিষ্কে হানা দিচ্ছে। গাড়িতে সম্ভবত 20 মিনিট কিংবা 30 মিনিট ছিলাম। এর মধ্যে গাড়ি তিতলিদের বাড়ির সামনে চলে গেল। তিতলিকে দিয়ে চলে আসতে যাব এমন সময় রাবেয়া বেগম অনুচ্চ স্বরে ডাক দিল, আয়ান। আমি বাধ্য ছেলের মতো ওখানটায় দাঁড়িয়ে গেলাম। এবার রাবেয়া বেগম পাশে এসে দাঁড়ালো। তিতলি তোমার সাথে ছিল নাকি? ওকে দুর্বল দেখাচ্ছে যে, কি হয়েছে ওর? এখান থেকে যাওয়ার পর ওর জ্বর আসছিল, ওই জন্য। ও আচ্ছা, বসো, আমি তোমার আঙ্কেলকে সহ ডাকছি, তোমার জন্য নাস্তা বানিয়ে আনছি। দুঃখিত আন্টি, আজ না, আমার কাজ আছে, একটু যেতে হবে দ্রুত। এখনই তো আসলে, আবার চলে যাবে? আচ্ছা আমি আসছি। তিতলির বাসা থেকে বের হয়ে বন্ধুদের ফোন করে একটা বাসা ম্যানেজ করলাম। পরে এসে সবকিছু নতুন রুমে নিয়ে গেলাম। অবশ্য আঙ্কেল আন্টি অনেকবার বলেছিল, আঙ্কেল তো পায়ে পড়ার মতো অবস্থা। এরপরও আমার মন ওখানে যেতে আর সায় দিচ্ছে না, তাই আর ওখানে গেলাম না। প্রতিদিনের ন্যায় কলেজে যাওয়া আসা করতাম। রিয়া আগের থেকে অনেক পাল্টে গেছে, ঠিকভাবে কথা বলতো না, দূরে দূরে থাকতো। এদিকে তিতলি প্রায় সময় তার সাথে সাথেই রাখতো। কোনো মেয়ের দিকে তো ভুলেও তাকানো যেত না। ওর কানে সামান্যতম উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আমার উপর ওই দিন অমাবস্যা শুরু হয়ে যেত। দেখতে দেখতে প্রায় 2 মাস চলে গেছে। এর মধ্যে তিতলির বাবা মা সবাই সম্পর্কটা খুব ইজি ভাবে মেনে নিয়েছে। পরীক্ষাও বেশি দিন নেই। কলেজ থেকে এসে রুমে এসি ছেড়ে শুয়ে পড়লাম। বেশ ক্লান্ত লাগছে আজ। কদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে চারিদিকে শুধু গরম আর গরম। চোখ বন্ধ করে শুয়ে আছি। তবে এই শুয়ে থাকা বেশিক্ষণ স্থায়ী হলো না। তিতলি এসে বুকের উপর শুয়ে পড়লো। এসব প্রতিদিনকার নিয়ম। কিছু বললে রাগে ফেটে পড়ে, তাই চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। কিছু সময় শুয়ে থেকে এবার বলে উঠলো, আমাকে রেখে চলে আসলে কেন? ভালো লাগছে তাই। আসতে না আসতে বাঁকা কথা, কবে ভালো হবে? আমি এখন খারাপ নাকি? খারাপ না, অনেক 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 খারাপ। তো খারাপের কাছে আসছো কেন? ভালোর কাছে যাও। সত্যি চলে যাব? যাও, ধরে রাখছে কে? তুই একটা শয়তান কুত্তা। চলে যাওয়ার পর আমাকে আর কলও দিবি না, মেসেজও দিবি না। বুকে কয়েকটা কিল ঘুষি মেরে ধরপড় করে উঠে যেতে লাগলো। এমন সময় ওর হাত ধরে টান দিয়ে আবার কাছে নিয়ে আসলাম। ছাড় আমাকে, তোর সাথে কথা নাই আমার। এসব তুই তোকারি আগে বন্ধ করো, না হলে বুঝতেই তো পারছো কি করব। বাঁকা চোখে তাকিয়ে কথাটা বলতেই তিতলি এসে চোখে চোখ রেখে, বলছিলাম কি? কি বলছিলে? বলি নাই, বলবো যে। তো বলো, কি বলবে? আপনাকে রান্না করে খাওয়ানোর মতো তো কেউ নাই। আমাকে রেখে দেন একেবারে। আমি প্রতিদিন মজার মজার রান্না করে খাওয়াবো। খারাপ না, তবে আমার মনে হয় কি জানো, কি? রান্নাটা মনে হয় আমাকেই করতে হবে। তার থেকে ভালো এখন যেমন আছি তেমনই ভালো। তোমার মাথা, শোনো, এত ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারবো না। চলেন বিয়ে করে ফেলি। না, আমি আগে চাকরি বাকরি করি, এরপর না হয় ভাবা যাবে। না, আম্মুকে গিয়ে বলবেন আমি তিতলিকে একেবারের জন্য আমার করে নিতে চাই। আপনারা বিয়ের আয়োজন করেন। তোমার মাথা, তোমার ওই পুলিশ বাবার ডান্ডা নিয়ে দৌড়ানি দিবে। আর চাকরি ছাড়া বিয়ে করলে তোমাকে খাওয়াবো কিভাবে? আমি বেশি খাই নাকি? এইটুকু করেই তো খাই। একটু করে খাও আর বেশি। এখন না, আগে চাকরি জোগাড় করি, তারপর বিয়ে। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি বিয়ে না করেন সোজা ব্রেকআপ। ছাড়েন। আমার থেকে নিজেকে ছাড়িয়ে হন হন করে দরজা পর্যন্ত গিয়ে বিয়ের আগ পর্যন্ত আমার ধারে কাছেও যেন না দেখি। কথাটা মনে থাকে যেন।
বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে রইলাম। তবে মনে মনে ভাবলাম বিয়েটা করে ফেললে মনে হয় খারাপ হয় না, যা হয় পরে দেখা যাবে। আজ তিতলি আর আমার বিয়ে সম্পন্ন হলো। বিয়ের সব আয়োজন তিতলির বাবা মাই করেছে, তবে বিয়ে আগে বড় একটা গিফট দিছে। তিতলিকে আজ ওখানেই নিয়ে গেলাম। বাড়িটা দোতলা বিশিষ্ট, ডিজাইন পেইন্ট সব মিলিয়ে ভালোই আছে। রাতে ছাদে বসে বসে ফ্রেন্ডদের সাথে বেশ খানিক আড্ডা দিলাম। এবার সবাই মিলে বাসর ঘরে যাওয়ার জন্য জোর করতে লাগলো। আমিও গুটি গুটি পায়ে ওদিকে যাচ্ছি, এমন সময় রিয়া সামনে আসলো। হাতে দেখলাম একটা এক টুকরো কাগজ। বাহ, বাসর ঘরে যাওয়ার জন্য এত তাড়া, সইছে না বুঝি? মুখে হালকা কিছু হাসি রেখে কথাটা বললেও তার কথার ভেতরে কিছু চাপা কষ্ট অনুভব করলাম, যা চাইলেও মোছা যাবে না। আরে এত তাড়া হবে কেন? রিহান বলল তাড়াতাড়ি যাইতে, তাই আর কি। বুঝছি, তবে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। নে, এটা রুমে গিয়ে খুলিস। রিয়া হাতে কাগজটা দিয়ে বুকে ঝাঁপিয়ে পড়লো। আমি চাইলেও ছাড়াতে পারবো না। তার জায়গায় আজ অন্য কারো হয়ে গেছে। তার প্রিয় ব্যক্তিটা অন্য কারো প্রিয়জন হয়ে গেছে। আগের মতো চাইলেও আর নিজের মতো চালানো যাবে না। আগের মতো যখন ইচ্ছে তখন দুষ্টুমি করা যাবে না। রিয়ার কান্না একসময় শেষ হলেও চোখ মুখ মুছে আমার দিকে তাকিয়ে, আজ থেকে সবকিছু নিজ দায়িত্বে করে নিবি, ঠিক মতো নিজের কেয়ার করবি, আর তিতলিকে নিয়ে সুখে সংসার করিস। মেয়েটাকে একটুও কষ্ট দিস না। রিয়া নিজে থেকে ছাড়িয়ে দৌড়ে চলে গেল। আমি কিছু বলবো ওটারও সময় হয়ে ওঠেনি। খামটা হাতে নিয়ে রুমে ঢুকলাম। তিতলির দিকে তাকিয়ে আর একটু বড়সড় ধাক্কা খেলাম। লেহেঙ্গা খুলে পেটিকোট আর ব্লাউজ পরে চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। আমাকে রুমে ঢুকতে দেখে তড়িঘড়ি করে উঠে বসলো। হাতে কাগজ দেখে নিজে টেনে নিল। কি দেখি তো? তিতলি ভালোভাবে নেড়েচেড়ে দেখে বলল, এটা তো একটা টিকিট, আর নামের জায়গায় তো রিয়াপুর নাম। তার মানে রিয়াপু ইউকে যাচ্ছে। এটা বলে বিছানায় আরেক দফা গড়াগড়ি খেলো। আমি তিতলির মুখ থেকে ওসব শুনে রিয়ার কথাগুলোর মানে এতক্ষণ বুঝলাম। চাইলেও হয়তো আর আটকানো যাবে না, কারণ নিজের দোষে আর নিজের অধিকার খুইয়ে দিয়েছি। এদিকে তিতলি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে টেনে বিছানায় ফেললো। এবার রিয়ার থেকে ধ্যান জ্ঞান সরে তিতলির দিকে উঠলো। কি ব্যাপার, তোমার লেহেঙ্গা কই? ওটা অনেক গরম, তাই খুলে রেখে দিছি। খোলার কথা আমার, তুমি খুলছো কেন? যাও আবার পরে আসো। ওহো, একদমই না। এসব বাজে বাজে কথা ছাড়ো, চলো শুরু করি। ও আর কি শুরু করতাম? আমার কথা শুনে মুখটা কিছুটা কাছে এনে, ওই যে ইয়ে আর কি। ইয়েটা আবার কি? দূর, বুঝো না, এত কিছু ভেঙে বলা যায়? চুপচাপ শুয়ে থাকো, কোনো ইয়ে টিয়া হবে না। একদম আনরোমান্টিক তুমি। যাও, কথা নাই তোমার সাথে। নেক্সটে কিছুর জন্য ডাকবে না। কানের সামনে এসে ধিক্কার করে বুঝেছো বলে চিৎকার দিয়ে উঠে আমি তাড়াতাড়ি মুখ চেপে ধরলাম। কে কি মনে করবে বাইরে এমন আওয়াজ কেড়ে? আমি রোমান্টিক না আনরোমান্টিক তার নামাজের পর বুঝাবো। আগে চলো দুজনে নামাজ পড়ে নেই।